আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। তো একজন একটু রেসপন্স করবেন ক্লাসের প্রথমেই কোশ্চেন কেমন হয়েছে এবং পরীক্ষাতে কি মনে হয়েছে, যে আরো ইমপ্রুভমেন্ট দরকার কিনা। এনিওয়ান? ডক্টর আশা আপু দেখতে পাচ্ছি, একটু রেসপন্স করবেন। ডক্টর আশা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস, আমাদের প্যাথোলজি এবং ফার্মাকোলজি সলভ ক্লাস। আমি আপনাদের সাথে রয়েছি ডক্টর আকিব হোসেন। আই এম এমবিবিএস ফ্রম শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল। বর্তমানে আমি কর্মরত রয়েছি রেসিডেন্ট ফেজে নেফ্রোলজি বিএসএম। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্যাথোলজি এবং ফার্মাকোলজি সলভ ক্লাস। প্যাথোলজি থেকে ডিপ্লোমা পরীক্ষায় সাধারণত 12 থেকে 14 নম্বর এবং ফার্মাকোলজিতে 10 থেকে 12 নম্বর আসতে পারে। আর কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলবেন। আমার কথাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া। কথাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে? এনিওয়ান? জি জি ভাইয়া। হ্যালো। জি ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া শোনা যাচ্ছে। মাইক্রোফোন কাজ করে না, কথা। আচ্ছা, একজন একটু রেসপন্স করবেন। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, our first question, features of malignancy are. তো ম্যালিগন্যান্সিতে আমরা কি কি ফিচার পেতে পারি? ফরেন বডি টাইপস অফ জায়ান্ট সেল, দ্যাট ইজ ফলস। ফরেন বডি টাইপ অফ জায়ান্ট সেল আমরা ম্যালিগন্যান্সিতে পাই না। নেক্রোসিস ট্রু। নরমাল নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও ফলস, এখানে অল্টারড হয়। অ্যাবনর্মাল মাইটোসিস ফলস। সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন, অ্যাবনর্মাল মাইটোসিস ট্রু, সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন ট্রু। তাহলে এই কোশ্চেনটা আমরা এক্সটেন্সিভলি সলভ করি। প্লিওমরফিজম। প্লিওমরফিজম বলতে বোঝানো হয় ভ্যারিয়েশন ইন সাইজ এন্ড শেপ, সেলস ইন সেম টিস্যু আর নট ইউনিফর্ম। ইউজুয়ালি দেখা যায় যে একটা টিস্যুর যে সেলগুলো রয়েছে তারা সাইজ এন্ড শেপে সেম হয়, তবে নিউপ্লাসিয়া বা অ্যানাপ্লেসিয়ার ক্ষেত্রে এটা ঠিক থাকে না। এই ঘটনাকে বলা হচ্ছে প্লিওমরফিজম। এই ঘটনাকে বলা হচ্ছে প্লিওমরফিজম। এখন চলে আসি অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি। Abnormal nuclear morphology. Alter to 1:1 instead of 1:4 or 1:6. তাহলে আমাদের নর্মাল যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক রেশিও রয়েছে সেটা কেমন হয়? 1:4 or 1:6। তবে এই অ্যানাপ্লাসিয়া বা নিউপ্লাসিয়ার ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়, 1:1 হয়ে যায়। মাইটোসিস অ্যাটিপিক্যাল এবং বিজিয়ার। লস অফ পোলারিটি। পোলারিটি বলতে বোঝায় একটা সেলের কিছু ইউনিফর্ম ফিচার থাকে এবং সেটা অন্য সেলে যে ডিফারেন্সিয়েশন হওয়ার যে ক্যাপাসিটি সেটাকে বোঝানো হয়। তো অ্যানাপ্লাস্টিক বা নিওপ্লাস্টিক সেলে এই ক্যারেক্টারিস্টিক্সটা লস হয়ে যায়, তার পোলারিটি আর থাকে না। দেন হেমোরেজ অ্যান্ড নেক্রোসিস। 6 সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন। এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, কনফিউশনের কিছু নাই। নিউপ্লাসিয়া বা অ্যানাপ্লাসিয়ার ক্ষেত্রে আমরা সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন পেয়ে থাকি। ক্লিয়ার? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। একটা স্টেমের মধ্যে ছিল হচ্ছে অল্টারড নিউক্লিয়ার মরফোলজি, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক মরফোলজি, ওটা হচ্ছে কি হবে ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে ট্রু দিবেন। অল্টারড নিউক্লিয়ার মরফোলজি বা নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও, এটা অল্টারড হয়, এটা ট্রু দিবেন। ঠিক আছে?
ভাইয়া এটার হচ্ছে অ্যান্সার এক জায়গায় ব্যাখ্যা দেওয়া আছে যে ইনক্রিজড, মানে অল্টার নিউক্লিয়ার মরফোলজিটা ফলস দেওয়া আছে এবং কিওয়ার্ডের ব্যাখ্যাটা দেওয়া আছে ইনক্রিজড, মানে রেশিওটা ইনক্রিজড হয়। আচ্ছা এটা আপু কি আমি ঠিক এটা আছে? একটু এক্সপ্লেন করি। অল্টার্ড বলতে সেটা ইনক্রিজ বা ডিক্রিজ যে কোনো একটা বোঝানো হয়, তবে এখানে তো ইনক্রিজড হচ্ছে, এই জন্য অল্টার্ড থাকলে আপনারা এটা দিয়েন যে ফিচার অফ ম্যালিগন্যান্সির মধ্যে এটা ট্রু দিবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে, ইনক্রিজ থাকলেও ট্রু দেবো, আবার অল্টার থাকলেও ট্রু দেবো। হ্যাঁ শিওর, এখানে কোনো কনফিউশন নাই, এখানে থাকলে আপনার ট্রু দিবেন, ঠিক আছে? নাও তো বলে নিই যে এই কোশ্চেনটা ছিল 3 স্টার কোশ্চেন বা টপিক 3 স্টার টপিক, ফিচার অফ ম্যালিগন্যান্সি 3 স্টার। এখন এক্সাম্পল অফ বিনাইন টিউমার, ইনফিনিটি স্টার টপিক, ইনফিনিটি স্টার কোশ্চেন। মেলানোমা ফলস, সেমিনোমা ফলস, ডার্মাটোফাইব্রোমা ট্রু, অ্যাঞ্জিওলিপোমা ট্রু, হেপাটোমা ফলস। তো এখন আমরা সবাই জানি যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে বিনাইন টিউমার শেষে ওমা থাকে, ওমা থাকে তাকে আমরা বলতে পারি বিনাইন টিউমার। তবে কিছু কিছু ম্যালিগন্যান্ট টিউমার রয়েছে যাদেরকে আমরা বলি মিসনোমার, এই টিউমার শেষেও ওমা থাকে। তো স্যাররা এখান থেকে কোশ্চেন করে থাকে। আচ্ছা, তো আপনাকে নেমোনিক লিখে নেন, এই নেমোনিক দিয়ে আমি মনে রেখেছি মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়, মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। ফুটবল তারকা মেসি বাংলাদেশে এসেছে, মিলি নামে একটা মেয়েকে নিয়ে ডিস্কো দেখতে যাচ্ছে গান গেতে গেতে, সেটা আমি বুঝেছি এখানে। তো মেসিতে কি হচ্ছে, মেলানোমা সাইনোভিওমা, মিলি মেসোথেলিওমা, মেডুলোব্লাস্টোমা এবং লিম্ফোমা। মিলিতে হচ্ছে মি ফর মেসোথেলিওমা, মেডুলোব্লাস্টোমা, আর লি ফর লিম্ফোমা। এরপরে দেখেন গ্লায়োমা, গান গ্লায়োমা সহ, সেমিনোমা, হেপাটোমা, ডিস্কো, ডিসজার্মিনোমা এবং কর্ডোমা, ডিসজার্মিনোমা এবং কর্ডোমা। এখানে নোটিস করবেন যে কর্ডোমা এটা ম্যালিগন্যান্ট, বাট কন্ড্রোমা বিনাইন টিউমার অফ কার্টিলেজ, এটাকে আমরা বলি বিনাইন, ঠিক আছে? সাথে আমরা একটা ইনফিনিটি স্টার বক্স পড়বো, ক্লাসিফিকেশন অফ বোন টিউমার। বোন টিউমারকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, হচ্ছে কার্টিলেজ ফর্মিং, বোন ফর্মিং এবং আননোন অরিজিন। কার্টিলেজ ফর্মিং, বোন ফর্মিং এবং আননোন অরিজিন। কার্টিলেজ ফর্মিং টিউমার বিনাইন, অস্টিওকন্ড্রোমা, কন্ড্রোমা, কন্ড্রোব্লাস্টোমা এবং কন্ড্রোমিক্সয়েড ফাইব্রোমা। ম্যালিগন্যান্টের মধ্যে রয়েছে কন্ড্রোসার্কোমা। আর বোন ফর্মিং বিনাইন, অস্টিওয়েড অস্টিওমা, অস্টিওব্লাস্টোমা। ম্যালিগন্যান্টের মধ্যে রয়েছে অস্টিওসার্কোমা। তো ম্যালিগন্যান্টের অস্টিওসার্কোমা কোন কোন লোকেশনে হয় সেটা পড়তে হবে। মেটাফাইসিস অফ ডিস্টাল ফিমার এবং প্রক্সিমাল টিবিয়া, মেটাফাইসিস অফ ডিস্টাল ফিমার এবং প্রক্সিমাল টিবিয়া। এখন আননোন অরিজিনে চলে আসি, বিনাইন জায়ান্ট সেল টিউমার, যেটাকে বলা হচ্ছে অস্টিওক্লাস্টোমা। জায়ান্ট সেল টিউমার এটা বিনাইন, যেটাকে আমরা বলি অস্টিওক্লাস্টোমা। অ্যানিউরিজমাল বোন সিস্ট, ম্যালিগন্যান্টের মধ্যে রয়েছে ইউইং সার্কোমা এবং অ্যাডামেন্টিনোমা, ইউইং সার্কোমা এবং অ্যাডামেন্টিনোমা। Now question 3, following are acid with increased risk of malignancy। এই কোশ্চেনটা করা হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন এর চ্যাপ্টার থেকে বা টপিক থেকে। এই টপিকটা ইনফিনিটি স্টার। নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট, দ্যাট ইজ ফলস। নোডুলার গয়টার, ফলস। এই কন্ডিশন গুলো থেকে কার্সিনোমা ট্রান্সফরমেশন হয় না। Endometrial hyperplasia, that is true. Ductal hyperplasia, breast, that is also true. Uterine isomuscle hyperplasia, এটা false। তাহলে কোশ্চেনটা আমরা সলভ করি। এই বক্স থেকে আমাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, প্রিক্যান্সারাস কন্ডিশন এবং নন প্রিক্যান্সারাস কন্ডিশন। এই দুইটা ভাগে আমাকে ভাগ করে পড়তে হবে। প্রিক্যান্সারাস কন্ডিশনের মধ্যে কোন সিস্টেমে ইনভলভ করছে সেটা আলাদা করে পড়তে হবে, কারণ পরীক্ষায় একবার এসেছিল যে প্রিক্যান্সারাস ডিসঅর্ডারস অফ মাউথ, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য অর্গানের গুলা আসবে না। আচ্ছা, এরপরে খেয়াল করেন যে স্কিনে কি কি আছে, জিওডার্মাল পিগমেন্টোসাম, সোলার অ্যাক্টিনিক কেরাটোসিস, বার্ন আলসার, ভেরিকোজ আলসার, মার্জিনাল আলসার, ডিসপ্লাসিয়া নেভি, লিউকোপ্লাকিয়া, রিউমাটাইটিস, বাউন্স ডিজিজ, ঠিক আছে? এখানে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের অনেকের ভুল হয়, পরীক্ষাও দুইবার এসেছে, স্মল ইন্টেস্টাইনটা খেয়াল করেন, কনস ডিজিজ এটা ট্রু, বাট লার্জ বাউল কনস ডিজিজ এটা ফলস হবে, লার্জ বাউলের ক্ষেত্রে সেটা ফলস হবে। আচ্ছা, এরপর দেখেন বোন প্যাজেস ডিজিজ হতে পারে। এখন আমরা দেখি নন প্রিক্যান্সারাস কন্ডিশন কি কি আছে। স্কিনের মধ্যে আছে সোরিয়াসিস, কিলয়েড, এক্সিমা, নেভাস, ব্লু নেভাস। এখানে অনেকেই
কনফিউজড হন যে লাইকেন প্লানাস লাইকেন স্ক্লেরোসিস কি হবে। লাইকেন প্লানাস লাইকেন স্ক্লেরোসিস দে আর নন প্রিক্যান্সারাস, তবে যদি ডিসপ্লাস্টিক লাইকেন প্লানাস থাকে সেটা প্রিক্যান্সারাস হবে। আচ্ছা, এখন মাউসে দেখেন অ্যাপথাস আলসার, ব্রেস্টের মধ্যে ফাইব্রোসিস রিজ অফ দ্য ব্রেস্ট, এটা পরীক্ষায় আসছে, খেয়াল রাখবেন নন প্রিক্যান্সারাস। পলিপ, পলিপে খেয়াল করেন 2 নাম্বার বুলেটে পর্স জিগার পলিপ ইটসেলফ ইজ নট প্রিম্যালিগনেন্ট। পর্স জিগার সিনড্রোম সেক্ষেত্রে আমাদের ব্রেস্ট কার্সিনোমা এবং লাং কার্সিনোমার রিস্ক বাড়ে, কিন্তু পর্স জিগার পলিপ সেখান থেকে ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হয় না। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে নডুলার হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেট, benign enlargement of the prostate, they are non-precancerous. Hemangioma of the liver, non-precancerous. Our next question, carcinoma in situ is a pre-malignant condition, এটা false. তো নাম দেখেন কার্সিনোমা, কার্সিনোমা অলরেডি হয়ে গিয়েছে, এই জন্য এটা নট প্রি-ম্যালিগনেন্ট, ইট ইজ প্রি-ইনভেসিভ। প্রি-ইনভেসিভ একটু পরে যখন ডিসকাস করবো এটা ক্লিয়ার হয়ে যাবে। নেভার রিভার্স ব্যাক টু নর্মাল স্টেট। Cannot metastasize, that is true. Is common in cervix, that is also true. Diagnosed better by biopsy, that is true. তো কার্সিনোমা ইন সিটু ডিসকাস করতে গেলে আমি কয়েকটা টার্ম ডিসকাস করব, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া কি। Dysplasia is a term that literally means disordered growth. It is encountered principally in epithelia. এটা মার্ক করবেন প্রিন্সিপালি ইন এপিথেলিয়া, বাট কানেকটিভ টিস্যুতেও ডিসপ্লাসিয়া হতে পারে। Characterized by constellation of changes that include a loss in the uniformity of the individual cell as well as in their architectural orientation. Dysplastic cells may exhibit considerable pleomorphism. Dysplastic cells may exhibit considerable pleomorphism. The pleomorphism কি একটু আগে আমি বলেছি, cells in same tissue not same in size and shape, এটাকে বলা হচ্ছে pleomorphism, and often contain large hyperchromatic nuclei with a high nuclear to cytoplasmic ratio. তাহলে এখান থেকে আবার ডিসপ্লাসিয়া কি এটা ক্লিয়ার হয়েছে। তো ডিসপ্লাসিয়াকে আবার 3 ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। যখন এপিথেলিয়াল থিকনেসের 1/3 কে ইনভলভ করে সেটাকে আমরা বলি মাইল্ড, যখন 2/3 কে ইনভলভ করে সেটাকে আমরা বলি মডারেট, আর যখন ডিসপ্লাসিয়ায় এপিথেলিয়াল থিকনেসের ফুল থিকনেস কি ইনভলভ করে ফেলে সেটাকে আমরা বলি সিভিয়ার ডিসপ্লাসিয়া। এই যে সিভিয়ার ডিসপ্লাসিয়া এটাকে বলা হয় কার্সিনোমা ইন সিটু। তখন কার্সিনোমা ট্রান্সফরমেশন হয়ে গিয়েছে কিন্তু বেসমেন্ট মেমব্রেন ক্রস করতে পারেনি, এই বেসমেন্ট মেমব্রেন ক্রস করতে পারেনি, এই জন্য বলা হচ্ছে কার্সিনোমা ইন সিটু। ক্লিয়ার? আচ্ছা, সাথে আমরা একটা জিনিস জানবো, ডিফারেন্সিয়েশন কি, অ্যানাপ্লাসিয়া কি। ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা নিওপ্লাস্টিক প্যারেনকাইমাল সেল নরমাল প্যারেনকাইমার সাথে কতটুকু মিলছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। একটা নিওপ্লাস্টিক প্যারেনকাইমাল সেল নরমাল প্যারেনকাইমাল সেলের সাথে কতটুকু মিলছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর অ্যানাপ্লাসিয়া কি, ল্যাক অফ ডিফারেন্সিয়েশন ইজ কল্ড অ্যানাপ্লাসিয়া। ল্যাক অফ ডিফারেন্সিয়েশন ইজ কল্ড অ্যানাপ্লাসিয়া। তাহলে এখন ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়া পার্থক্য কি? ডিসপ্লাসিয়া একটা পার্শিয়াল অ্যাবনরমালিটি যেটা রিভার্সিবল বা ইরিভার্সিবল হতে পারে, আর অ্যানাপ্লাসিয়া এখানে চেঞ্জগুলো সেটা মোর মার্ক, মোর কনসিডারেবল এবং দে আর ইরিভার্সিবল। সো উই ক্যান কনক্লুড দ্যাট dysplasia may be reversible or irreversible and anaplasia is irreversible. Anaplasia is the advanced stage of dysplasia. Anaplasia is the advanced stage of dysplasia. আর কার্সিনোমা ইন সিটু আমি আগেও বলেছি, আরো একবার বলছি, when dysplasia is marked and involved by entire thickness of epithelium, the lesion is known as carcinoma in situ. Example এর মধ্যে cervical intraepithelial neoplasm, carcinoma in situ in the epidermis of skin, adenomas of Crohn, Bowles disease, এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, কার্সিনোমা ইন সিটু সবাই কি ক্লিয়ার হয়েছেন? একজন একটু রেসপন্স করবেন। ভাইয়া হচ্ছে কার্সিনোমা ইন সিটু ক্যানট মেটাস্টাসিস করছে। আপনি একটু জোরে বলবেন কাইন্ডলি। ভাইয়া হচ্ছে কার্সিনোমা ইন সিটু। আচ্ছা, একজন বলেন, যে কোনো একজন বলেন। আচ্ছা, রওশন জাহান আপু বলছেন, আপু বলেন, ডক্টর রওশন জাহান। হ্যাঁ ভাইয়া, যে স্টেমটাতে ছিল ক্যানট রিভার্ট ব্যাক টু নরমাল, এটা তো ট্রু বললেন। কোনটা আপু? এই যে নেভার রিভার্স ব্যাক টু নরমাল স্টেপ। আচ্ছা সরি, এটা হচ্ছে হ্যাঁ, নেভার রিভার্স ব্যাক টু নরমাল। কার্সিনোমা ইন সিটু কখনো
নরমাল হয় না, এটা ইরিভার্সিবল। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ওই যে মানে এক ধরনের ডিসপ্লাসিয়া বললেন তো, ডিসপ্লাসিয়া তো আবার শুনেন, ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে কি বলেছি, ডিসপ্লাসিয়া মে বি রিভার্সিবল অর ইরিভার্সিবল, বাট যখন কার্সিনোমা ইন সিটু হয়ে যাচ্ছে দ্যাট ইজ ইরিভার্সিবল। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ডিসপ্লাসিয়া ইজ ইনকাউন্টার্ড ইন কানেক্টিভ টিস্যু, এটা ট্রু হবে। ডিসপ্লাসিয়া কানেক্টিভ টিস্যুতে হতে পারে, যার এক্সাম্পল হচ্ছে নিউরোফাইব্রোমা। নিউরোফাইব্রোমা ইজ দ্য ডিসপ্লাসিয়া অফ কানেক্টিভ টিস্যু। ক্লিয়ার? মাহমুদুল হাসান ভাই কোশ্চেন করেছেন, থ্যাংক ইউ। ভাইয়া এখানে বলা হয়েছে যে আপনি বলছেন যে কার্সিনোমা ইন সিটু ক্যান নট মেটাস্টেসিস, কিন্তু ভাইয়া কার্সিনোমা ইন সিটু যদি মেটাস্টেসিস হয় তাহলে তো হচ্ছে সেটাকে আমরা কার্সিনোমা অর সার্কোমা বলি, তাহলে কি হচ্ছে মানে পারে না আসে, এটা কি ফলস হবে না? অবশ্যই ট্রু। কার্সিনোমা ইন সিটু মেটাস্টাসিস করে না, এটা বেসেল মেমব্রেন ক্রস করতে পারে না, এটা অবশ্যই ট্রু আপু। আপু হ্যাঁ, আমার অবশ্যই ট্রু। কথা হচ্ছে কি, কার্সিনোমা ইন সিটু বেসেল মেমব্রেন ক্রস করতে পারে না, এজন্য তার মেটাস্টাসাইজ হয় না। ক্লিয়ার? আচ্ছা, আর যখন মেটাস্টেসিস হয়ে যায় তখন আমরা কার্সিনোমা অর সার্কোমা বলি ওটাকে, হ্যাঁ তাই তো ভাই? এক্স্যাক্টলি, তখন আর ইনস্টিটিউ বলছি না। তাহলে ভাই এখানে হওয়া উচিত ছিল না ডন্ট মেটাস্টেসিস, মানে তারা আচ্ছা আপু, ক্যান্ট মেটাস্টেসিস মেটাস্টাসাইজ ডন মেটাস্টাসাইজের মধ্যে খুব পার্থক্য নাই, এটাকে ট্রু ধরতে পারেন, পরীক্ষায় আসলে চোখ বন্ধ করে ট্রু দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট কোশ্চেন, অরবিটাল মেটাস্টাসাইজ মোস্ট কমনলি অকার্স ফ্রম টিউমার্স অফ, এটা আমরা সলভ করে ফেলি একবারে। টিউমার মেটাস্টাসাইজ টু অরবিট, ব্রেস্ট কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, প্রোস্টেট কার্সিনোমা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাডেনোকার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, নিউরোপ্লাস্টোমা, ইউইং সার্কোমা, উইলস টিউমার। ঠিক আছে? লোকালি ম্যালিগন্যান্ট টিউমার্স আর এক্সাম্পল পড়বো, তার আগে আমাকে ক্লিয়ার করতে হবে যে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কি। যে সকল টিউমার ডিস্টান্ট মেটাস্টাসিস হয় না, দেয়ার লোকাল ইনভ্যাশন হয়, লোকাল যে আন্ডারলাইং স্ট্রাকচার রয়েছে সেগুলোকে ইনভেট করে। লোকাল ডিস্ট্রাকশন ইজ দ্য মেজর ইস্যু হিয়ার। কি কি আছে আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে আমি বাসায় গিয়ে কার গলায় ফুল মালা দিব, আমি আমি হচ্ছে অ্যামিলোব্লাস্টোমা, বাসায় ব্যাটল সেল কার্সিনোমা যেটাকে রোডেন্ট আলসার বলা হয়, গিয়ে জায়ান্ট সেল টিউমার অফ বোন, কার্সিনোমা টিউমার, গ্লিওমা, গ্লিওমা বলতে এপিন্ডায়োমা সহ সবগুলা চলে আসবে। গলায় গ্লিওমা, ফুল ফাইব্রোম্যাটোসিস, মালা, মিক্স সালাইভারি টিউমার এবং মার্জরিন আলসার, দুইটা হবে দিব ডেজমা টিউমার। আর স্লাইড কি দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এখানে মার্জরিন আলসার হবে, যেটা অনেকে মিক্স করে ফেলেন, মার্চ করে ফেলেন। আচ্ছা, আর্সেনিক রিলেটেড টিউমার্স আর, এটা 3 স্টার কোশ্চেন, অকুপেশনাল ক্যান্সার এই টপিক থেকে করা হয়েছে। ইউনারি ভাইয়া ওই স্লাইডে তো ইপেন্ডাইমোমা হচ্ছে ট্রু দেয়া। হ্যাঁ, এই যে গ্লিওমার মধ্যে এগুলো চলে আসবে। গ্লিওমার মধ্যে আপনার অ্যাস্ট্রোসাইটোমা আছে, ও আচ্ছা 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 আচ্ছা। অলিগোডেন্ড্রোগ্লিওমা, এপিন্ডাইমোমা, এগুলা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আর্সেনিক রিলেটেড টিউমার, ইউনারি ব্লাডার ক্যান্সারস ট্রু, গ্যাস্ট্রিক কার্সিনোমা ফলস, ব্যাডাল সেল কার্সিনোমা স্কিন ট্রু, হেপাটিক কার্সিনোমা ট্রু, টিউমার অফ নার্ভাস সিস্টেম ফলস। তো এই কোশ্চেনটা 3 স্টার টপিক। আর্সেনিকের জন্য কোন কোন কার্সিনোমা হতে পারে? লাং, স্কিন এবং হেমানজিও সার্কোমা। লাং, স্কিন এবং হেমানজিও সার্কোমা। স্কিনের মধ্যে কি কি হবে? স্কিনের মধ্যে আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা, ব্যাডাল সেল কার্সিনোমা, বাউন্স ডিজিজ হতে পারে। এছাড়াও আমাদের কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার এবং কিডনি, এটা হতে পারে। অ্যাসবেস্টোসিস, বেনজিন, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল কোন কোন কার্সিনোমা করে দেখে নেবেন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভিনাইল ক্লোরাইড, আমাদের হেপাটিক অ্যানজিওসার্কোমা করে। ভিনাইল ক্লোরাইড আমাদের হেপাটিক অ্যানজিওসার্কোমা করে। এখন হাই ইনসিডেন্স অফ কার্সিনোমা ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোন কোন ক্ষেত্রে কার্সিনোমার অ্যাসোসিয়েশনটা বেড়েছে? এটা হচ্ছে অ্যাসবেস্টোসিস ওয়ার্কার, নিকেল ওয়ার্কার, ইসমিডিল কোশ্চেন আসলে এই দুটো দিবেন, কয়েকবার করে পড়বেন, অ্যাসবেস্টোসিস ওয়ার্কার এবং নিকেল ওয়ার্কার। Now, paraneoplastic syndrome occurs in about 80% of patients with malignant disease, that falls 10% of patients. Earliest manifestation of occult neoplasm, that is also true, may even be lethal, true, have no prognostic value, false. Paraneoplastic syndrome এর prognostic value রয়েছে, may mimic metastatic disease, that is true.
তাহলে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম বলতে কি বোঝায়? একটা সিনড্রোম কমপ্লেক্স যেটা কোনো কার্সিনোমার জন্য হচ্ছে, কিন্তু কার্সিনোমার যে লোকাল ইফেক্ট রয়েছে সেটা দিয়ে আমরা এক্সপ্লেইন করতে পারি না। যেমন কোনো একজন পেশেন্টের স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ লাং হয়েছে, ঠিক আছে, সে আমাদের কাছে কমপ্লেন করছে, তার হিমোপ্টাইটিস হচ্ছে, তার ব্রেথলেসনেস হচ্ছে, কফ হচ্ছে, সেটা কিন্তু আমরা লোকাল ফিচার দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছি। কিন্তু যদি পেশেন্ট আমাদের কাছে হাইপার ক্যালসিমিয়া প্রেজেন্ট করে, সেটা কিন্তু আমি আর লোকাল ফিচার দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। এই লোকাল ফিচার দিয়ে আমি যেগুলো এক্সপ্লেন করতে পারছি না, সেটাকে আমরা বলছি প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। Occurs in 10% of patients with malignant disease, may represent the earliest manifestation, may even be lethal, have the ability to promote cell growth, biochemical indicators of presence of a tumor. আচ্ছা, তো এই বক্সটা দেখবো ইনফিনিটি স্টার, আমি আগেই বলেছি। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা দেখবো যে কুশিং সিনড্রোম কোন কোন কার্সিনোমার জন্য হয়। স্মল কার্সিনোমা অফ লাং, প্যানক্রিয়াটিক কার্সিনোমা এবং নিউরাল টিউমার এ সকল ক্ষেত্রে হতে পারে। সিয়াল সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডিউরেটিক হরমোন সিক্রেশন, এটা স্মল সেল কার্সিনোমা অফ লাং এবং ইন্ট্রাক্রানিয়াল নিওপ্লাস্টিয়ার ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, সিয়াদে আমরা কি কি ফিচার পাই বা কেমিক্যাল ফিচার কি কি পাই? এনিওয়ান? মানে ইউরিন পাবো ADA secretion বাড়বে আর ACTA secretion বাড়বে। যিনি বলছেন একটু loudly ইউরিন বলবেন। অসমোলারিটি বেড়ে যাবে আর প্লাজমা অসমোলারিটি কমে যাবে। আর হাইপারনাট্রিমিয়া হবে না হাইপোনাট্রিমিয়া হবে? হাইপোনাট্রিমিয়া হবে, Hyponatremia। এটা হচ্ছে ডাইলুশনাল হাইপোনাট্রোমি। তো সিয়াদে কি হয়, আমাদের এডিএস সিক্রেশন বাড়ে, সেখান থেকে ইউরিনারি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। এই ওয়াটারটা আমাদের প্লাজমা অসমোলারিটি কমিয়ে দিচ্ছে এবং ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া হচ্ছে। অপরদিকে আমরা যেহেতু ইউরিন থেকে ওয়াটারকে রিঅ্যাবজর্ব করে নিচ্ছি বেশি বেশি, সেজন্য আমাদের ইউরিনারি অসমোলারিটি বেড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, হাইপারক্যালসিমিয়া কেন হচ্ছে, হাইপোক্যালসিমিয়া কেন হয়, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এখন আসি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডার্মাটোলজি ডিসঅর্ডার কি কি হতে পারে অ্যাজ এ পার্ট অফ প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এবং ডার্মাটোমায়োসাইটিস। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এর মধ্যে গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা এবং ইউটেরাইন কার্সিনোমা হতে পারে। এটা GLU গ্লু বা আঠা দিয়ে মনে রাখবেন। ডার্মাটোমায়োসাইটিস কোন কোন কার্সিনোমার প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম হিসেবে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা এবং ব্রেস্ট কার্সিনোমা। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা এবং ব্রেস্ট কার্সিনোমা। এখন another infinity star question, that is hormone dependent tumor, এটা লাস্ট রেসিডেন্সি পরীক্ষা এসেছে। retinoblastoma false, endometrial carcinoma true, carcinoma prostate true, neuroblastoma false, bronchogenic carcinoma false. আচ্ছা, আমরা এটা একটা নেমোনিক মনে রাখবো, তার আগে হরমোন ডিপেন্ডেন্ট টিউমার কি সেটা আমাদের জানতে হবে। হরমোন ডিপেন্ডেন্ট টিউমারস আর those who depend on a hormone for their growth or survival. কোন টিউমার যদি সার্ভাইভাল এবং গ্রোথের জন্য কোন হরমোন উপর ডিপেন্ডেন্ট থাকে, সেটাকে আমরা বলি হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। যেমন ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে তার গ্রোথ এবং সার্ভাইভাল ইস্ট্রোজেনের উপরে ডিপেন্ড করে। তাহলে দেখি কি কি আছে, আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো। মা ও বাবার পরে থাকে অন্যরা, মা ও বাবার পরে থাকে অন্যরা। মা ম্যালিগন্যান্ট মেলানোমা ও ওভারিয়ান কার্সিনোমা, ব দিয়ে ব্রেস্ট কার্সিনোমা, পরে প্রোস্টেট কার্সিনোমা থাকে, থাইরয়েড কার্সিনোমা এবং টেস্টিকুলার কার্সিনোমা। অন্যরা দিয়ে হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, অন্যরা এটা দিয়ে হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আচ্ছা, এখন গ্রেডিং অফ ক্যান্সার, এটা ইনফিনিটি স্টার কোশ্চেন, গ্রেডিং স্টেজিং ইনফিনিটি স্টার। ডিপেন্ডেন্ট অন ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ ট্রু ইজ এ ইলেকট্রন মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট, এটা কি হবে এনিওয়ান? এটা ট্রু হবে না ফলস হবে? False হবে। Light False হবে। microscope। লাইট মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট। ক্রাইটেরিয়া আর সেম ফর ডিফারেন্ট অর্গান, দ্যাট ইজ ফলস। এটা কেন হচ্ছে একটু পরে আমি এক্সপ্লেন করব। নট কোরিলেটেড উইথ টিউমার প্রোগ্রেশন, ট্রু, এটা স্টেজিং কোরিলেট করে। অ্যাডভান্স গ্রেডিং বেটার প্রগনোস্টিক ভ্যালু, এটা ফলস হবে। অ্যাডভার্স গ্রেডিং ওয়ার্স প্রগনোস্টিক ভ্যালু, গ্রেডিং যত বেশি হয় তার প্রগনোসিসটা তত খারাপ হয়, ঠিক আছে, নয়রি। আচ্ছা, এরপরে আমরা দেখি গ্রেডিং কি। গ্রেডিং রিফার্স টু দ্য লেভেল অফ ডিফারেন্সিয়েশন অফ দ্য টিউমার। একটা টিউমারকে আমরা কতটুকু ডিফারেন্সিয়েট করতে পারছি, এইটাই হচ্ছে গ্রেডিং। ডিফারেন্সিয়েশন কি কেউ বলতে পারবেন এনিওয়ান? নরমাল সেলের সাথে ক্যান্সার সেলের কতটুকু হচ্ছে পার্থক্য ভেরি আছে? গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে গ্রেডিং টিউমার ইজ বেসড অন, কিসের উপরে বেস করে আমরা এটা করি? দ্য ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অফ দ্য টিউমার সেলস
the number of mitosis within the or architectural feature. তাহলে ডিফারেন্সিয়েশন এবং মাইটোসিস এর নাম্বার বা বেস করে আমরা করে থাকি। গ্রেড 1 75% সেলস আর ডিফারেন্সিয়েট, গ্রেড 2 75 to 50%। তাহলে গ্রেড 4 এ যখন আমরা যাব 25% সেল ডিফারেন্সিয়েট, অর্থাৎ 1/4 সেল আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি বা মিলছে, বাকি যে 3/4 সেটা অনলি নিওপ্লাস্টিক চেঞ্জ হয়ে গিয়েছে। Staging refers to the extent of spread of a cancer within the patient. একজন পেশেন্টের মধ্যে একটা ক্যান্সার কতটুকু প্রোগ্রেস করেছে আর ছড়িয়েছে সেটা আমরা স্টেজিং দেখে বুঝতে পারি। তো স্টেজিং কিসের উপর বেস করে করা হয়? এটা মনে রাখবেন TNM, টিউমার সাইজ, নোডাল ইনভলভমেন্ট এবং মেটাস্টাসিস এর উপর ডিপেন্ড করে করা হয়ে থাকে। আচ্ছা, এখন তিনটে ইনফিনিটি স্টার কথা। ক্রাইটেরিয়া ফর দ্য ইন্ডিভিজুয়াল গ্রেডস ভ্যারি ইন ডিফারেন্ট টাইপস অফ টিউমার। তো যে কোনো এক টিউমারের যখন আমরা গ্রেডিং করি তার কিছু ক্রাইটেরিয়া থাকে, এটা টিউমার টু টিউমার ভ্যারি করে। যেমন ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা গ্রেডিং এর যে ক্রাইটেরিয়া গুলো রাখছি সেটা কিন্তু ওভারিয়ান কার্সিনোমার ক্ষেত্রে হচ্ছে না, ঠিক আছে? only differentiate tumor are more aggressive in VIB, যেটা আমি অলরেডি বলেছি। এটা কারেকশন 9 এর ই, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, জাস্ট টাইপিং মিস্টেক আর কি। স্টেজিং হ্যাভ মোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, এটা খেয়াল রাখবেন। কোশ্চেন 11, টিউমার মার্কার ইনফিনিটি স্টার কোশ্চেন। কি সব অর্গানের জন্য সেম না? হ্যালো, হ্যাঁ ভাইয়া, গ্রেডিংটা কি সব অর্গানের জন্য তাহলে সেম না? বুঝি না, আবার বলবেন। গ্রেডিং যেটা, তাহলে কি সব অর্গানের জন্য সেম হবে না? কেন আপু? গ্রেডিং তো হচ্ছে অর্গান টর্গান ডিফারেন্ট করবে। ক্রাইটেরিয়া ফর দেখেন লিখেছি, ক্রাইটেরিয়া ফর দ্য ইন্ডিভিজুয়াল গ্রেডস ভ্যারি ইন ডিফারেন্ট টাইপস অফ টিউমার। একটা গ্রেডিং যখন আমরা করবো, একটা টিউমারের যে আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন সেটা তো আর অন্য টিউমারের হবে না, এই জন্য এটা ভ্যারি করবে। ক্লিয়ার? কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, CEA is elevated in carcinoma embryonic antigen, যেটা একটা অঙ্কোফেটাল অ্যান্টিজেন, কোন কোন ক্ষেত্রে বাড়বে? কার্সিনোমা অফ ক্লোন, কার্সিনোমা ব্রেস্ট এবং ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। কার্সিনোমা ক্লোন, ব্রেস্ট এবং ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তাহলে টিউমার মার্কার কি? The biochemical indicators of the presence of a tumor are selected tumor markers. It can support diagnosis of the cancer. A tumor marker cancer diagnosis support করে, can determine the response to the therapy, may indicate relapse during follow-ups, তাহলে টিউমার মার্কার একটা প্রগনোস্টিক ভ্যালু রয়েছে। তো টিউমার মার্কার থেকে কি কি পড়তে হবে? প্রথমত পড়তে হবে টিউমার মার্কার কি কি রয়েছে সেগুলো পড়তে হবে। দেন কোন টিউমার মার্কার কোন ক্যাটাগরি, লাইক হরমোন কোন কোন মার্কার রয়েছে, অঙ্কোফেটাল অ্যান্টিজেন কোন কোন মার্কার রয়েছে, আইসো এনজাইম কোন কোন মার্কার রয়েছে, সেটা আলাদা আলাদা করে পড়তে হবে, ঠিক আছে? তো এখানে সবগুলো পড়বেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি একটু আপনাদেরকে হেল্প করব। মিউসিন অ্যান্ড আদার গ্লাইকোপ্রোটিন, CA125 ওভারিয়ান ক্যান্সার, এটা মনে রাখবেন 125 ওভারি, 125 ওভারি। CA99 কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। তো আমাদের ক্লোন এবং প্যানক্রিয়াসের আকৃতি অনেকটা 9 এর মতো, তাই না? একটু জন্ম ঘোচানো, এই জন্য এখান থেকে CA99 কোলন ক্যান্সার অর প্যানক্রিয়াটিক ক্যান্সার। CA15-3 ব্রেস্ট ক্যান্সার। তো এই যে মার্কার দেওয়া রয়েছে তার মধ্যে 15 সবচেয়ে উপরে এবং ব্রেস্ট আমাদের উপরে থাকে, এই জন্য এটা আমরা বলবো 15-3 ব্রেস্ট ক্যান্সার। ফ্রোজেন সেকশন ইজ ইউজফুল, এটা ইনফিনিটি স্টার কোশ্চেন। তো টিস্যু ডায়াগনোসিস থেকে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা ইনফিনিটি স্টার। হেল্পফুল ইন অন টেবিল ডায়াগনোসিস, অন টেবিল ডায়াগনোসিস বলতে ডিউরিং অপারেশন। তো ফ্রোজেন সেকশন বায়োপসি ডিউরিং অপারেশন করা হয়। কেন করা হয়? একজন সার্জন সার্জারি করছেন, বাই দিস টাইম উনি কনফিউজ হয়ে গিয়েছেন তিনি কোন মার্জিন পর্যন্ত রিসেক্ট করবেন, অর্থাৎ তার মার্জিনে ম্যালিগন্যান্ট সেল আছে কি না, সেক্ষেত্রে আমাদের ফ্রোজেন সেকশন বায়োপসি করা হয়। তো ফ্রোজেন সেকশন বায়োপসি কিভাবে করা হয়? স্পেসিমেনটাকে -25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে প্যাথোলজিস্টের কাছে পাঠানো হয়। প্যাথোলজি দেখে বলেন যে এই মার্জিনে ম্যালিগন্যান্ট সেল আছে কি নাই, লাইক একটা ব্রেস্টে মাস পাওয়া গেছে। তো সার্জন কি করছেন, ডিউরিং অপারেশন মাস রিমুভ করে পাঠিয়ে দিলেন প্যাথোলজিস্টের কাছে। তিনি দেখে বললেন যে না, এখানে কোনো
ম্যালিগন্যান্ট সেল নাই, সেক্ষেত্রে সার্জন কি করবেন, শুধু লাম্পেক্টমি করবেন। কিন্তু প্যাথোলজিস্ট যদি বলেন যে এখানে ম্যালিগন্যান্ট সেল রয়েছে, তাকে অবশ্যই মাস্টেক্টমি করতে হবে। হেল্পফুল ইন ডায়াগনোসিং হার্টবার্ন ডিজিজ, হার্টবার্ন ডিজিজের ক্ষেত্রে গ্যাংগ্লিওনিক সেল আছে কিনা সেটা দেখা হয়। ইজ হাইলি অ্যাকুরেট ফলস, ক্যান রিপ্লেস রুটিন সেকশন, দ্যাট ইজ অলসো ফলস, নিডস অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্পেসিমেন। এটা ফ্রোজেন সেকশন বায়োপসির লিমিটেশন, বাট নট ইউজফুল ফর দিস। এটা অলরেডি বলে ফেলেছি, আর কিছু বলার নাই। ফ্রোজেন সেকশন বায়োপসি সম্পর্কে সবকিছুই বলা হয়ে গিয়েছে। এখন অ্যানাদার ইনফিনিটি স্টার কোশ্চেন, রেডিও সেন্সিটিভ টিউমার কি কি আছে। তো রেডিও সেন্সিটিভ টিউমারের মধ্যে কোনটা কোনটা হাইলি সেন্সিটিভ, কোনটা মডারেটলি সেন্সিটিভ, এটা আমাদের পড়তে হবে। ভাইয়া লিম্ফোমা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর আপু। ভাইয়া ফ্রোজেন সেকশন বায়োপসি যদি হাইলি অ্যাকুরেট না হয়, তাহলে হাইলি অ্যাকুরেট অ্যাকচুয়ালি আসলে কোনটা? হাইলি কোন অ্যাকুরেট হচ্ছে ইনভেস্টিগেশন? আমাদের নরমাল যে সাইটোলজি স্মিয়ার নিই, বায়োপসির পরে যে স্মিয়ার নিই না, ওইটা হাইলি অ্যাকুরেট। ঠিক আছে, প্রিজারভেটিভ দিয়ে আচ্ছা, স্টেনিং করি, করে দেখি ওইটা হাইলি অ্যাকুরেট। এফএনএসি কি আচ্ছা, কি হাইলি থ্যাংক ইউ অ্যাকুরেট আপু। হবে? আচ্ছা, রেডিও সেন্সিটিভ টিউমারস আর লিম্ফোমা ট্রু, সেমিনোমা ট্রু, স্মল সেল লাং কার্সিনোমা ট্রু। তো এখানে হাইলি সেনসিটিভ বা মডারেটলি সেনসিটিভ কিছু বলে নাই, আমরা ভাগ করে করব। হাইলি রেডিও সেনসিটিভ টিউমার, তার মধ্যে আছে উইলস টিউমার, ইউইং সার্কোমা, লিম্ফোমা, সেমিনোমা, মেলানোমা, মায়োলোমা। তো এটা একটা নেমোনিক দিয়ে মনে রাখবেন, উই স্মাইল, উই স্মাইল, উইলস টিউমার, উইং সার্কোমা, লিম্ফোমা, সেমিনোমা এবং মায়োলোমা, উই স্মাইল। এখন মডারেট রেডিও সেনসিটিভ টিউমার কি কি আছে? স্মল সেল কার্সিনোমা অফ লাং, ব্রেস্ট কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, ট্রায়াটোমা, স্কিন বাজাল সেল কার্সিনোমা, মেডুলোব্লাস্টোমা, প্লাজমোসাইটোমা, অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কার্সিনোমা, টেস্টিকুলার কার্সিনোমা, হেড অ্যান্ড নেক কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য স্কিন। অন্যগুলা যা আছে একটু পড়ে নেবেন, আমি সেটার স্লাইড শেয়ার করব। Now, hereditary neoplasm in food. Retinoblastoma true, familial polyposis coli true, steatoma, bronchial carcinoma, Ewing sarcoma false. তাহলে দেখে ফেলি যে কি কি আছে হেরিডিটারি ক্যান্সারের মধ্যে। রেটিনোব্লাস্টোমা, লিম্ফোমা সিনড্রোম, মেলানোমা, এবং এগুলো সবকিছু দেখে নেবেন। তো হেরিডিটারি ক্যান্সার বা ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম, সাথে আমাদের ফ্যামিলিয়ার ক্যান্সার সিনড্রোম, এটা অনেকে মার্চ করে ফেলেন এবং অনেকেরই ভুল হয়। আমি কোশ্চেনটা একটু ডিসকাস করে দিব সাথেই। খেয়াল করেন, ফ্যামিলিয়ার ক্যান্সার সিনড্রোম, genetic predisposition, early age and onset, 2 or more primary relatives with cancer, multiple or bilateral tumor, siblings have 2 to 3 greater risk, are not associated with a specific marker phenotype. কোন একটা ফিনোটাইপের সাথে এর রিলেশন থাকে না, মেল ফিমেল দুই ক্ষেত্রে এটা হতে পারে। Most cancer are not inherited but occur from accumulation of mutation. এই কথাটা দিয়ে আমাদের ডিফারেন্সিয়েশন করে দিয়েছে। ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোমে ব্যক্তি বা পার্সন কিছু মিউটেশন নিয়ে জন্মায়, যার ফলে ক্যান্সার হবে। আর ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমে কিছু অ্যাকুমুলেশন অফ মিউটেশন, অর্থাৎ কিছু মিউটেশন থাকে যেটা অ্যাকুমুলেট করলে ক্যান্সার ম্যানিফেস্ট করবে, আদারওয়াইজ করবে না। এক্সাম্পল, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, pancreatic cancer, malignant melanoma, basal cell carcinoma, medullary and papillary cancer of thyroid, retinoblastoma, non-polyposis colon cancer, von Hippel-Lindau disease, Porsche syndrome, Lee-Frommani syndrome. এখন আমরা পড়বো জার্ম সেল টিউমার অফ ওভারি। জার্ম সেল টিউমার অফ ওভারি, এটা অনস্টার কোশ্চেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। টেরাটোমা ট্রু, ডিসজার্মিনোমা ট্রু। তাহলে দেখি জার্ম সেল টিউমার অফ ওভারির মধ্যে আর কি কি আছে। ডিসজার্মিনোমা, ইয়ক সেল টিউমার, ইমব্রানাল কার্সিনোমা, পলিইমব্রায়োমা, কোরিওকার্সিনোমা, মিক্সড জার্ম সেল টিউমার, এগুলো দেখে নেবেন, নট সো ইম্পর্টেন্ট। নিওপ্লাজম ফাউন্ড ইন পেশেন্ট উইথ এইচআইভি ইনফেকশন। আচ্ছা, তো আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এইচআইভি কি অনকোজেনিক ভাইরাস? না ভাইয়া। শাকিলা আক্তার অ্যান্সার করবেন, ডক্টর শাকিলা আক্তার অ্যান্সার করবেন। জি ভাইয়া। এইচআইভি কি অনকোজেনিক ভাইরাস? জি না ভাইয়া। তাহলে ক্যান্সার কেন হচ্ছে এখানে? মানে হচ্ছে ইমিউনো সাপ্রেস পেশেন্ট থাকে, তো সেই কারণে বিভিন্ন মানে ক্যান্সার এইচআইভি ইনফেকশনের সাথে রিলেটেড। ভেরি গুড। আর আমি আপনাদেরকে নাম ধরে ডাকছি, আপনারা প্লিজ কেউ মাইন্ড করবেন না, ক্লাস ইন্টারেক্টিভ হলে আপনাদেরও ভালো লাগবে, আমারও পড়াতে সুবিধা হবে। তো
এইচআইভির ক্ষেত্রে আমাদের সিভিয়ার ইমিউন সাপ্রেশন হয়, এই জন্য ক্যান্সার গুলো ম্যানিফেস্ট করে। ব্রেস্ট লাং কার্সিনোমা ফলস, ক্যাপিলারি সার্কোমা ট্রু, নন হজকিন লিম্ফোমা ট্রু, কার্সিনোমা অফ ইউট্রাইন সার্ভিক্স ট্রু। এখন দেখি আর কি কার্সিনোমা হতে পারে, যেহেতু আমরা এক্সটেন্সিভলি সলভ করছি। ক্যাপিলারি সার্কোমা, প্রাইমারি লিম্ফোমা অফ ব্রেইন, ইনভেসিভ কার্সিনোমা অফ ইউট্রাইন সার্ভিক্স, সার্ভাইকাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, পেনাইল ক্যান্সার, হেপাটোসেলুলার কার্সিনোমা, নন হজকিন এন্ড হজকিন লিম্ফোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। এরা আমাদের নিউপ্লাজমটা হচ্ছে কেন, এইচআইভি ইনফেকশনের জন্য। নাও our next question regarding p53 gene. p53 gene is called guardian of the genome. p53 gene is called guardian of the genome. I have said only with childhood tumor, এটা false. এর মিউটেশনের ফলে চাইল্ডহুড এরার দুই ধরনের টিউমার হতে পারে। arrest cell cycle in G1 stage, that is true. সেল সাইকেলের কয়েকটা স্টেজ রয়েছে, G0, G1s, G2, N, M সবগুলো হতে পারে, কিন্তু আমাদের p53 জিন G1 স্টেজে আমাদের সেলকে অ্যারেস্ট করে। is a proto-oncogene, false. It is a tumor suppressor gene, triggers apoptosis, that is true. p53 gene apoptosis অথবা সেলুলার সেন্সেস এর মাধ্যমে আমাদের যে সেল সাইকেল সেটাকে অ্যারেস্ট করে। located in chromosome 13, that is false, in chromosome 17. আচ্ছা, হজকিন নন হজকিন দুইটাই এইচআইভি তে হতে পারে। এটা এপিস্টিন বার ভাইরাস নিয়ে বলছি না, এটা এইচআইভি নিয়ে বলছিলাম। আচ্ছা, p53 জিন এখান থেকে দেখেন যে কোন কোন ক্ষেত্রে অ্যাক্টিভেট হতে পারে, অর্থাৎ এই সকল ক্ষেত্রে আমাদের ডিএনএ থেকে চেঞ্জ আসে বা জিনে চেঞ্জ আসে, এর ফলে p53 জিন অ্যাক্টিভেট হয়ে সেল সাইকেলকে অ্যারেস্ট করে ফেলে। অ্যানোরেক্সিয়া, অ্যাক্টিভেট সিগন্যালিং বাই মিউটেটেড অঙ্কোপ্রোটিন এবং ডিএনএ ড্যামেজ, এই সকল ক্ষেত্রে। আচ্ছা, এখন আমাদের শুধু জানতে হবে যে টিউমার সাপ্রেসর জিন কি কি আছে এবং প্রোটো অঙ্কোজেন কি কি আছে। টিউমার সাপ্রেসর জিন আছে RBGL, p53, APC, WT1, NF1, NF2, VHL, এইগুলা হচ্ছে আমাদের টিউমার সাপ্রেসর জিন। আর অঙ্কোজিন কি, অঙ্কোজিনের যে লিস্ট দিয়েছি এরা সবই অঙ্কোজিন। P110 আলফা, EGFR, ERBB2, BRF। BRF মিউটেশনে কি কি হবে, এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, এটা পড়তে হবে। BRF অঙ্কোজিনের মিউটেশনের জন্য আমাদের মেলানোমা, থাইরয়েড, কলোরেক্টাল এবং ওভারিয়ান কার্সিনোমা হতে পারে। আমি আবারও বলছি, মেলানোমা, থাইরয়েড কার্সিনোমা, কলোরেক্টাল এবং ওভারিয়ান কার্সিনোমা হতে পারে। আচ্ছা, এরপর দেখেন কি কি আছে, KRAS, HRS, BCR, ABL, এগুলো জাস্ট দেখবেন, শুধু নাম পড়লেই হবে, ভিতরে কোন মিউটেশনের জন্য কি হচ্ছে এটা পড়ার প্রয়োজন নাই। Now, basal cell carcinoma occurs mostly in elderly female. এটা false. Occurs mostly in elderly male. Occurs frequently in head neck region. এটা কি হবে, এটা true. Moderately sensitive radiotherapy, এটা false, এটা highly sensitive. Grows fast. আচ্ছা, এই moderately sensitive এটা true হবে, arthrosclerotian. Grows fast, এটা false, grows slowly over years. Exposure to arsenic is a risk factor, এটা true. তাহলে এখানে আমি একটা কারেকশন দিয়েছি 18C, 18C এটা ট্রু দিয়েন, 18C ট্রু দিয়েন। এটা মডারেটলি এবং হাইলি দুটাই রেডিও সেনসিটিভ, মানে হাইলি থাকলেও এটা ট্রু দিয়েন, মডারেটলি থাকলেও ট্রু দেব। হ্যাঁ ট্রু দিয়েন। এটা ধরেন 9 এর ই বলেছি, 18C বলেছি। আচ্ছা, এখন দেখি মোস্ট কমন টাইপ অফ ক্যান্সার। Most commonly occurs in sun exposed skin, mostly in elderly men, 90% in head neck region. আচ্ছা, local destruction is a major issue, এটা অলরেডি বলেছি। Moderate radiosensitive, diagnosed with skin biopsy. Treatment options: surgical excision, Mohs surgery, electrodissection and curettage, topical creams. Preservatives are used to. Another infinity star question, preservatives আমরা কেন ব্যবহার করি? Process tissue for microtome sectioning, that is true. Accelerates autolysis, false. Should prevent bacterial growth, এটা false. Keeps tissue viable, false. Establish tissue structure, এটা true. তো keeps tissue viable, এটা কেন false হবে, কেউ বলতে পারবেন? টিস্যুটা তো ভায়াবল নেই ভাইয়া, ওটা অলরেডি তো ভায়াবল না।
টিস্যুটা তো অলরেডি ভায়াবল না। আচ্ছা, তো ভায়াবল বলতে একটা টিস্যু কখন বলবো? যখন তার ব্লাড সাপ্লাই থাকে, নার্ভ সাপ্লাই থাকে এবং তার ফাংশন থাকে, সেটাকে ভায়াবল বলে। যখন স্পেসিফিক আমরা রিসেট করে আনছি, সেটা ভায়াবল থাকছে না। আর এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে কিপস টিস্যু ইন ন্যাচারাল স্টেট, নট ভায়াবল। কিপস টিস্যু ইন ন্যাচারাল স্টেট। ভাইয়া জি আপু বলেন। সি নাম্বারটা কেন ফলস হবে? ডি নাম্বারটা সি সি, হ্যাঁ, ভেরি ভেরি গুড। শুড প্রিভেন্ট ব্যাকটেরিয়াল গ্রোথ। এখানে এমন কিছু থাকে না যেটা ব্যাকটেরিয়াল গ্রোথ প্রিভেন্ট করে। আমি একটু পরে সলভ করে দিব, তখন দেখবেন। এইমস অফ ফিক্সেশন। অটোলাইসিস তো প্রিভেন্ট করতেছে, অটোলাইসিস প্রিভেন্ট করলে তো হ্যাঁ, তখন ভাই আমরা আপু অটোলাইসিসটা এক জিনিস আর ব্যাকটেরিয়াল গ্রোথ, ঠিক আছে, এটা টোটাল ডিফারেন্ট জিনিস। ব্যাকটেরিয়াল গ্রোথ প্রিভেন্ট করতে গেলে তাকে অবশ্যই কিছু ম্যাটেরিয়ালস থাকা লাগবে, কিন্তু এখানে তেমন ম্যাটেরিয়ালস থাকে না। একটু খেয়াল করেন, এখনই আনসারটা পেয়ে যাবেন আর কি। ইট শুড প্রিভেন্ট অটোলাইসিস এন্ড পুট্রিফিকেশন অফ দ্য সেল। আপনারা হয়তো মনে করতেছেন যে অটোলাইসিস সবসময় ব্যাকটেরিয়া দিয়ে হবে, সেটা না। অটোলাইসিস এবং পুট্রিফিকেশন আমাদের এনজাইমেটিক ডিগ্রেডেশনের মাধ্যমে হয়, সেটা এখানে প্রিভেন্ট করতেছে। কিন্তু ব্যাকটেরিয়াল প্রিভেনশন, ব্যাকটেরিয়াল গ্রোথ প্রিভেন্ট করে, এটা ফলসই হবে আর কি, ঠিক আছে। তো এইমস অফ ফিক্সেশন, ইট শুড প্রিভেন্ট অটোলাইসিস এন্ড পুট্রিফিকেশন অফ দ্য সেল। ইট শুড পেনিট্রেট ইভেনলি এন্ড র্যাপিডলি। ইট শুড হার্ডেন দ্য টিস্যু। এইমস অফ ফিক্সেশনের মধ্যে একটা পয়েন্ট পড়ছে, ইট শুড হার্ডেন দ্য টিস্যু। কেন? যাতে আমরা মাইক্রোটোম সিজার দিয়ে সেকশনিং করতে পারি। ইনক্রিজ দ্য অপটিক্যাল ডেনসিটি, এটা ট্রু। কেন? আমাদের যদি স্টেনিং এর সুবিধা হয়। শুড নট কজ shrinkage or swelling of the cells, must not react with the receptor site and thus must not interfere with the staining procedure. It must be cheap and easily available. আচ্ছা, আইডিয়াল ফিক্সিটিভ এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন, প্রিভেন্টস ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন এন্ড অটোলাইসিস। তো এখানে ব্যাকটেরিয়াল গ্রোথ কি প্রিভেন্ট করে না, বেসিক্যালি এখানে এমন একটা সিচুয়েশন তৈরি করে যাতে অটোলাইসিস হয় না। যখন অটোলাইসিস হয় তখন ব্যাকটেরিয়াল গ্রোথটা অ্যাক্সেলারেট করে, ঠিক আছে। FNSC cannot differentiate tubercular lymph nodes, এটা false. tubercular lymph nodes, এটা false, এটা differentiate করতে পারে। Fibromatosis, true. Follicular adenoma of thyroid, that is true. Non-Hodgkin lymphoma, true. Liver metastasis, false. কারণ FNSC liver metastasis কে differentiate করতে পারে। আচ্ছা, FNSC এর ফুল মিনিং হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা ইমেজিং গাইডেড এবং নন গাইডেড হতে পারে। ইমেজিং গাইডেড পেলভিক, লিম্ফ নোড, প্যানক্রিয়াস। নন গাইডেড ব্রেস্ট, থাইরয়েড, লিম্ফ নোড, পোস্টেট এবং সাবকুটানাস নোডুল হয়। এফএনএসসি ক্যান নট ডিফারেন্সিয়েট ইনটু। এফএনএসসি ফলিকুলার কার্সিনোমা বা বিনাইন ফলিকুলার অ্যাডেনোমা ডিফারেন্সিয়েট করতে পারে না। আর কলার থাইরয়েড নোডিউল, প্যাপিলারি মেডুলারি ফলিকুলার অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা এবং লিম্ফোমা ডিফারেন্সিয়েট করতে পারে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করে নেবেন, এটা আসলে আমি বলছি না। ইজ সাসপিশিয়াস, বায়োপসি ইজ ডান। এফএনএসসির মাধ্যমে আমরা যদি কোনো ডিসিশনে পৌঁছাতে না পারি, সেক্ষেত্রে আমাকে বায়োপসি করতে হবে। স্ট্রাকচারাল চেঞ্জ অফ ক্রোমোজোম আর, স্ট্রাকচারাল চেঞ্জ কি হতে পারে? ডিলিশন, ইনসার্শন এবং আইসোক্রোমোজোম ট্রু হবে। আর ট্রাইপোলারি মনোসোমি, এটা ফলস। তো প্রথম 20টা কোশ্চেন ছিল আমার নিউপ্লাজমের, শেষ। এখন 10টি কোশ্চেন আছে জেনেটিক্স এর। তো ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে নিউমেরিক্যাল, একটা স্ট্রাকচারাল। নিউমেরিক্যালের মধ্যে বলা হয় অ্যানিপ্লয়েডে, পলিপ্লয়েডে। তো অ্যানিপ্লয়েডে কি? প্লয়েডে বলতে ইউজুয়ালি বোঝানো হয় 23 ক্রোমোসোমের সেটকে। যখন এই 23 ক্রোমোসোমের সেট থাকে না, এই একটা ক্রোমোসোম বেশি থাকে বা একটা ক্রোমোসোম কম থাকে, সেটাকে আমরা বলি অ্যানিপ্লয়েডে। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন নন হজকিন করা যায় না, ক্যান নট ডিফারেন্সিয়েট ছিল অপশনে, এই জন্য সেটা আমরা ট্রু বলেছি আর কি, ঠিক আছে। নন হজকিন ডিফারেন্সিয়েট করা যায় না। আর এখানে আরেকটু অ্যাডভান্স ইনফরমেশন দিয়ে, আমরা এফএনএসসি দিয়ে হজকিন লিম্ফোমা ডিফারেন্সিয়েট করতে পারি, কিন্তু হজকিন লিম্ফোমা যে টাইপ গুলো রয়েছে, ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল, সেগুলো ডিফারেন্সিয়েট করতে পারি না। আচ্ছা, কোশ্চেন করেছিলেন হচ্ছে ডক্টর পরশা মৌ, আপনি কি বুঝতে পেরেছেন? ডক্টর পরশা মৌ। জি ভাইয়া। আচ্ছা, আমাদের কোশ্চেন ছিল ক্যান নট ডিফারেন্সিয়েট, এই জন্য ট্রু হয়েছে। আচ্ছা, নিউমেরিক্যাল এবং স্ট্রাকচারাল আপনি অলরেডি বলে ফেলেছি। এখন আমাদের নেক্সট কোশ্চেন, ক্যারেক্টারিস্টিক্স অফ এক্স লিঙ্ক ইনহেরিটেন্স। এটা হচ্ছে আগে সলভ করব, দেন আমরা
স্টেম গুলো পড়বো। এক্স লিঙ্ক রিসিভ আমাদের যে ক্রসিং হয় দুই ভাবে হতে পারে, একটাতে হতে পারে ক্যারিয়ার ফিমেল আর একটাতে অ্যাফেক্টেড মেল। তো প্রথমে ক্যারিয়ার ফিমেল, সেক্ষেত্রে কি হচ্ছে, ক্যারিয়ার ফিমেল থাকলে আমাদের ক্রসিংটা খেয়াল করেন যে ডটার হচ্ছে একজন হেলদি এবং একজন ক্যারিয়ার, ঠিক আছে। আর যেটা সান হচ্ছে বা পুত্র সন্তান হচ্ছে একজন অ্যাফেক্টেড এবং একজন হেলদি। অপরদিকে যখন অ্যাফেক্টেড মেল, তখন দুইজন ডটারই আমার ক্যারিয়ার হচ্ছে, আর মেল সেটা হেলদি হচ্ছে, কারণ বাবা থেকে এক্স ক্রোমোজোম ছেলে সন্তানে বা স্থানে যায় না, এই জন্য তারা হেলদি হবে। মেল ক্যারিং দ্য মিউটেড জিন রিসিভ দ্য মিউটেড জিন ফ্রম মাদার অন এক্স ক্রোমোজোম, ফলে মেল বাবা থেকে কখনো এটা পায় না, সবসময় মা থেকে পেয়ে থাকে। অ্যাফেক্টেড মেলস transmit the mutant gene in X chromosome to all their daughters. Female are usually carriers. কারণ ফিমেলে আর একটা X chromosome থাকছে, সেটা নরমাল থাকতে ডিজ ম্যানিফেস্টেশন হচ্ছে না। ফিমেল আর ইউজুয়ালি ক্যারিয়ার বলে ফেলেছি। আর ফিমেল কোন কোন ক্ষেত্রে এফেক্ট হতে পারে, যদি একটা X chromosome ইনঅ্যাক্টিভেট থাকে বা একটা X chromosome যদি অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে ডটার এফেক্টেড হয়। Affected male can have normal parents, carrier mother plus healthy father. Affected male can have normal parents, carrier mother, healthy father. এটা খেয়াল রাখবেন। তাহলে কোশ্চেনটা আমরা সলভ করি। মেলস আর সিভিয়ারলি অ্যাফেক্টেড, ট্রু, কারণ ফিমেল একটা ক্যারিয়ার ফর্মে থাকতে পারে। ফিমেল ক্যারিয়ার্স আর আনঅ্যাফেক্টেড, দ্যাট ইজ অলসো ট্রু। Affected male have no chance of carrier sons, true. Carrier female have 50% risk of carrier daughter. ক্যারিয়ার ফিমেলের 50% রিস্ক থাকে, দেখেন ক্যারিয়ার 50% ক্ষেত্রে হয়েছে। ক্যারিয়ার ওম্যান হ্যাভ 25% চান্স অফ নর্মাল চাইল্ড, এটা ফলস 50% চান্স। তো এখানে দেখেন যে নর্মাল চাইল্ড বলতে ক্যারিয়ারও না এফেক্টেডও না, এই জন্য 50% হচ্ছে। এটা সবাই ক্লিয়ার? ডক্টর সোমায়া খাতুন আপু কি ক্লিয়ার হয়েছেন? বা আরিফ মুর্শিদ ভাইয়া, ডক্টর আরিফ ভাই রেসপন্স করবেন? হ্যাঁ, এক্স লিঙ্ক ডিসঅর্ডার ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে আসি। ইন্ডিকেশন অফ প্রিনাটাল ক্রোমোসোমাল টেস্টিং। প্রিনাটাল টেস্টিং এর মধ্যে আমরা কি কি ইন্ডিকেশন কি, সেটা হচ্ছে প্যাটার্নাল টেস্টিং ফলস, সাসপেক্টেড অ্যানোপ্লাইডি ট্রু, ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম ফলস, ফিটাল কনজেনিটাল অ্যানোমালিস ইন আল্ট্রাসাউন্ড, সেক্ষেত্রে আমাদের ক্রোমোসোমাল অ্যানালাইসিস করতে পারি। অ্যাডভান্স ম্যাটারনাল স্টেজ, দ্যাট ইজ ট্রু, কারণ অ্যাডভান্স ম্যাটারনাল স্টেজে আমাদের ট্রাইসোমির রিস্ক বেড়ে যায়। তাহলে অলরেডি বলে ফেলেছি, এখানে আর বলছি না। ট্রু অ্যাবাউট মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এটা 3 স্টার টপিক, এখান থেকে এই ডিপ্লোমা অথবা নেক্সট রেসিডেন্সি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। Each mitochondria contain 2 to 10 copies of double stranded circular DNA molecule. That is true. All are involved in respiratory chain. That is true. They characterized by defect in ATP production. That is also true. Females are more affected. That is false. Complete penetrance and expressibility. That is false. So, question number solve করি একটু। Mitochondrial DNA is maternally inherited. So, mitochondrial যে DNA মাদার থেকে আসে, এই জন্য মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার এইগুলো আমাদের ম্যাটারনালি ইনহেরিটেড। তাহলে এখন কোশ্চেন যে এটা কেন বাবা থেকে আসে না, তার কারণ হচ্ছে ও সাইটের যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটা ইনট্যাক্ট থাকে, কিন্তু স্পার্মে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটা ইউজ হয়ে যায়। স্পার্মে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটা ইউজ হয়ে যায়, এই জন্য আমরা সেক্ষেত্রে ফাদার আর ট্রান্সমিট করতে পারে না। অ্যাফেক্টেড মেল ক্যান নট ট্রান্সমিট ডিজিজ, কেন পারে না? আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু স্পার্ম মাইটোকন্ড্রিয়া ইউজ হয়ে যায়। আচ্ছা, সাসপেক্টেড অ্যানোপ্লাইডি ট্রু দিয়েছি, ঠিক আছে, এটা ট্রুই হবে। ভাইয়া কোশ্চেনটা কি করলেন আসলে বুঝলাম না, একটু কোশ্চেনটা আবার করেন। যিনি কোশ্চেন করেছেন একটু বলেন তো। কানিজ ফাতিমা আপু কোশ্চেন করেছেন সাসপেক্টেড অ্যানোপ্লাইডি পোস্টনাটাল দেওয়া স্লাইডে। এটা প্রিনাটাল পোস্টনাটাল দুইটাই হইতে পারে। পোস্টনাটালি আমরা হচ্ছে অ্যানোপ্লাইডি সাসপেক্ট করছি, সেক্ষেত্রে হবে, ঠিক আছে, ক্লিয়ার?
যখন পোস্টনাটালি আমরা একটা সাসপেক্ট করতেছি, ডাউন সিনড্রোম যদি প্রিনাটালি সাসপেক্ট করি তখনও করব, পোস্টনাটালি করলে তখনও করব। ক্লিয়ার? যিনি কোশ্চেন করেছেন একটু কথা বলবেন কাইন্ডলি। ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখি থ্রুআউট মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স সেটা পড়ছিলাম, সলভ করছিলাম। দ্য organs most commonly affected in this disease are the ones having large number of mitochondria. যে সকল অর্গানে মাইটোকন্ড্রিয়া বেশি তাদের ক্ষেত্রে আমাদের এই ডিসঅর্ডারটা বেশি হওয়ার চান্স থাকে। অর্গান কি কি আছে? সিএনএস, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, লিভার এন্ড কিডনি। Tissue may have both normal and wild and mutant mitochondrial DNA. Cells do not transmit this to the progeny. Variable in penetrance and expressibility. তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন যে পেনিট্রেন্স এবং এক্সপ্রেসিবিলিটি বলতে কি বোঝেন? এটা হচ্ছে অ্যানসার দিবেন ডক্টর আদিয়ান আরাফাত। ডক্টর আদিয়ান আরাফাত ভাইয়া কি শুনতে পাচ্ছেন? ডক্টর আদিয়ান আরাফাত ভাইয়া। আচ্ছা ভাইয়া মনে হয় মিউট করা, একটু আনমিউট করবেন। ডক্টর আদিয়ান আরাফাত। আচ্ছা, ডক্টর রেবেকা সুলতানা। ডক্টর রেবেকা সুলতানা আপু কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে একটু আনমিউট করবেন। পেনিট্রেন্স কি এবং এক্সেসিবিলিটি কি? না পারলে অসুবিধা নাই, আমার সবাই লার্নার এখানে। ডক্টর হ্যাপি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপু, হোয়াট ইজ পেনিট্রেন্স এন্ড হোয়াট ইজ এক্সেসিবিলিটি? ভাইয়া একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, আমি তাহলে একটু আপনাকে হেল্প করি। পেনিট্রেন্স হচ্ছে যখন একটা জেনেটিক ডিসঅর্ডার অফ স্পিরিট এর জিনোমিক লেভেলে কতটুকু ইনভলভ করছে সেটা হচ্ছে পেনিট্রেন্স। অর্থাৎ জিনোমিক লেভেলে তার জিনোমিক সেটে তার ইনভলভমেন্ট কতটুকু সেটাকে বলা হচ্ছে পেনিট্রেন্স। আর এক্সপ্রেসিবিলিটি কি? যখন জিনোমিক লেভেলে সেটা ইনভলভ হচ্ছে ফেনোটিপিক্যালি, সেটা কতটুকু এক্সপ্রেস হচ্ছে, কতটুকু ম্যানিফেস্ট হচ্ছে, এটা হচ্ছে এক্সপ্রেসিবিলিটি। তাহলে পেনিট্রেন্স হচ্ছে জিনোমিক লেভেলে হয় এবং এক্সপ্রেসিবিলিটি হচ্ছে ফেনোটাইপিক লেভেলে। ক্লিয়ার? জি আপু ভাইয়া। হ্যাঁ, এবার বলেন আপু কি বলেছি? পেনিট্রেন্স হচ্ছে জিনোমিক লেভেলে ইনভলভ হয় আর এক্সপ্রেসিবিলিটি হচ্ছে ফিনোটাইপিক্যালি ইনভলভ। ভেরি গুড। আচ্ছা, এক্সাম্পল অফ মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স এর দেখে নেবেন। আমি আর বলছি না এখান থেকে। ভাইয়া, হ্যাঁ আপু বলেন। মেল আর মোর এফেক্টেড, এটা হচ্ছে কেন? সরি, মেল আর মোর এফেক্টেড, এটা তো হ্যাঁ ট্রু এটা বললাম। ফলস। মেল এন্ড ফিমেল আর ইকুয়ালি অ্যাফেক্টেড। মেল এন্ড ফিমেল আর ইকুয়ালি অ্যাফেক্টেড। ক্লিয়ার? জি ভাই। ডক্টর রওশন জাহান বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। Genetic code is ambiguous, that is false. Ambiguous মানে কি? অস্পষ্ট। Genetic code is non-ambiguous. Degeneracy বা redundancy এটা বলতে বোঝায় যখন একটা অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন থেকে কোড হতে পারে সেটাকে বলা হয় ডিজেনারেসি। একটা অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন থেকে কোড হতে পারাকে বলা হচ্ছে ডিজেনারেসি। ওভারল্যাপিং ফলস, নন ওভারল্যাপিং ইউনিভার্সাল ট্রু, কমালেস ট্রু। জেনেটিক কোডে কোনো কমা থাকে না। জেনেটিক কোডের ক্যারেক্টার কি কি আছে? স্পেসিফিক, পার্টিকুলার কোড অলওয়েজ কোড ফর সেম অ্যামাইনো অ্যাসিড। It is universal. Same for all organisms like AGA codes for arginine. Any change in the arrangement of a base of a codon lead to defective formation of a protein. তাহলে এই কোডনে যদি কোনো চেঞ্জ আসে তাহলে তারা ডিফারেন্ট প্রোটিন কোড করবে। কমালেস ট্রিপল কোড যেমন AGA, AUG এভাবে থাকে। ডিজেনারেট কোড এটা অলরেডি বলে ফেলেছি। নন অ্যাম্বিজিয়াস সেটাও বলেছি। চেইন ইনিশিয়েশন, চেইন টার্মিনেশন। তো জেনেটিক কোড থেকেই যে কোনো একটা প্রোটিনের চেইনটা ইনিশিয়েশন অর টার্মিনেশন হতে পারে। তো এক্সাম্পল অফ পয়েন্ট মিউটেশন। মিউটেশন চ্যাপ্টারটা খুবই মজার যদি আপনারা বুঝতে পারেন। তো আমি বলছি আপনারা স্লাইডের দিকে তাকাবেন না, শুধুমাত্র আমি যা বলছি একটু শুনবেন মনোযোগ দিয়ে। What is mutation? Mutation is defined as a permanent change in the DNA. DNA যে কোনো পার্মানেন্ট চেঞ্জকে আমি
মিউটেশন বলবো। তো মিউটেশন 3 ভাগে ভাগ করতে পারি, জিনোমিক, ক্রোমোজোমাল এবং জিন মিউটেশন। জিনোমিক মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন এবং জিন মিউটেশন। জিনোমিক মিউটেশন যখন হোল সেটে হচ্ছে, জিনোমের হোল সেটে হচ্ছে, সেটা হচ্ছে জিনোমিক। ক্রোমোজোম মিউটেশন কি? যখন একটা ক্রোমোজোমের নাম্বার আর স্ট্রাকচার কোনো চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ক্রোমোজোম মিউটেশন। জিন যখন পার্টিকুলার জিনের কোনো চেঞ্জ বা মিউটেশন হচ্ছে, সেটা জিন মিউটেশন। এখন জিন মিউটেশনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পয়েন্ট মিউটেশন আর একটা ফ্রেম শিফট মিউটেশন। পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশন। পয়েন্ট মিউটেশনকে এখন আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স। সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স। তো সাইলেন্ট মিউটেশনে কি হয়? সাইলেন্ট মিউটেশনে আমাদের কোডনে চেঞ্জ হয়, অ্যাজ এ রেজাল্ট ডিফেক্টিভ প্রোটিন হয়, অর্থাৎ যে কোডনে আসছিল তার থেকে সামান্য ডিফেক্ট, বাট সেটা ফাংশনাল প্রোটিন হয়। এখানে মিউটেশন হলেও তার কোনো সিমটম বা ম্যানিফেস্টেশন এক্সপ্রেস করে না, এটাকে বলে সাইলেন্ট। মিসসেন্স মিউটেশনে যে প্রোটিন হওয়ার কথা সেটা হয় না, একটা ডিফারেন্ট প্রোটিন হচ্ছে, এটাকে বলা হচ্ছে মিসসেন্স মিউটেশন। মিসসেন্স মিউটেশনে ডিফারেন্ট প্রোটিন কোড হচ্ছে। আর ননসেন্স মিউটেশনে আমাদের যে স্টপ কোডন সেটা চলে আসে AUG বা GU এ, অ্যাজ এ রেজাল্ট কোনো প্রোটিন তৈরি হয় না। সাইলেন্ট মিউটেশনে ফাংশনালি সেম প্রোটিন তৈরি হচ্ছে, মিসসেন্স মিউটেশনে ডিফারেন্ট প্রোটিন এবং ননসেন্স মিউটেশনে কোনো প্রোটিন তৈরি হচ্ছে না। এটা ক্লিয়ার? ডক্টর সোমা বর্ধন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, মিউটেশন সম্পর্কে কি জেনেছেন একটু বলবেন সংক্ষেপে? আমি যা যা বললাম একটু যতটুকু পারেন। মিউটেশন ইজ পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ। চেঞ্জ অফ ডিএনএ। মিউটেশনকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, কি কি সেগুলা? জিনোমিক, ক্রোমোজোমাল এবং জিন। তো জিন মিউটেশনকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, কি কি? একটা হলো পয়েন্ট মিউটেশন এবং ফ্রেম শিফট মিউটেশন। ভেরি গুড। পয়েন্ট মিউটেশনকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, সেটা কি কি আছে? সাইলেন্ট, মিসসেন্স আর ননসেন্স এবং ননসেন্স। তো এখানে খেয়াল করেন, মিসসেন্স মিউটেশনের এক্সাম্পল হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া এবং ননসেন্স হচ্ছে বেটা থ্যালাসেমিয়া। আর এক্সাম্পল অফ পয়েন্ট মিউটেশন কোথায় কোথায় হতে পারে? সিস্টিক ফাইব্রোসিস, হান্টিংটন ডিজিজ, কালার ব্লাইন্ডনেস, হেমোফিলিয়া, ফেনাইলকেটোনুরিয়া, টেই-সাক্স ডিজিজ, কনস ডিজিজ, থ্যালাসেমিয়া, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, হেমোক্রোমাটোসিস, এই সকল ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, ফ্রেম শিফট মিউটেশন, এখানে অন অর মোর নিউক্লিওটাইড বেস অ্যাড হয়। কনস ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস, সাইন্টাইটিস ক্যান্সার, এটা এক্সাম্পল। আচ্ছা, এখন চলে আসি অ্যাবাউট বার বডি, ইম্পর্টেন্ট। তো বার বডি কি? যখন 2টা বা তার একাধিক এক্স ক্রোমোজোম থাকে, সেক্ষেত্রে মাত্র একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ থাকে, অন্য এক্স ক্রোমোজোম গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে বার বডি। বার বডি আর কিছুই না, বার বডি হচ্ছে ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম। হোয়াট ইজ বার বডি? বার বডি ইজ ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম। বার বডি appears during cell division. It's false. Cell division disappear করে। বার বডি is diagnostic of genetic female. এটা false. Genetic diagnostic না, অর্থাৎ বার বডি পেলেই আমি তাকে জেনেটিক ফিমেল বলতে পারবো না। In Klinefelter syndrome there are 2 বার বডি। false. Klinefelter syndrome 47XXY, সেক্ষেত্রে আমরা একটা বার বডি পাই। সুপার ফিমেল 47XXX, সেক্ষেত্রে আমরা 2টা বার বডি পাই, সেজন্য স্টেটমেন্টটা false হবে। বার বডি কাউন্ট may be helpful in diagnosis of infertility. That is true. তাহলে এখন এটা খেয়াল করেন, XX সেখানে বার বডি একটা, XY মেল এখানে কোনো বার বডি নাই, XXY মেল সেক্ষেত্রে বার বডি একটা, XXX ফিমেল সেক্ষেত্রে বার বডি 2টি। ইন্ডিকেশন ফর বার বডি কাউন্ট: ambiguous external genitalia, ambiguous external genetic disease, female with primary amenorrhea, inguinal mass, symptom of Turner syndrome, এই সকল ক্ষেত্রে আমরা করতে পারি। Male with mild to moderate menstrual duration, severe hypospadias, cryptorchidism, small and fructosis। তাহলে দেখেন, এই যে মেলের ক্ষেত্রে যখন আমরা এইগুলো পাচ্ছি, তখন ক্লিনিফিল্টার ডায়াগনোস করার জন্য আমরা বারবারই করতে পারি। আচ্ছা, একজন আপু কথা বলছিলেন, বলেন।
ডক্টর নিশাত ভাইয়া ওই যে বারবোর্ডটা কিভাবে জি আপু ভাইয়া কাইন্ডলি আমি একটু জোরে বারবোর্ডটা বলবেন। কিভাবে ভাইয়া বারবোটিটা ইনফার্টিলিটিতে কিভাবে হেল্প করে ডায়াগনোসিস করার জন্য বারবোটি কাউন্ট মে বি হেল্পফুল ইন ডায়াগনোসিস অফ ইনফার্টিলিটি আচ্ছা, বারবারে কিভাবে হেল্প করে? মনে করেন যে আমরা কোনো একজন পেশেন্টের পাচ্ছি হচ্ছে ফার্ম টেস্টিস ইনফার্টিলিটি, সেক্ষেত্রে আমরা বারবার টেস্টিং করলাম। বারবার টেস্টিং করে আমাদের ডায়াগনোসিস কি ছিল? ছিল যে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোস করতে চাই। যখন বারবারই পাচ্ছি তখন বারবার ক্লিনিক্যাল আমরা শিওর হয়ে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ডক্টর রোকেয়া আপু হ্যান্ড রেজ করেছেন, একটু বলবেন। ইনফার্টাইল পেশেন্ট যেমন টানার সিনড্রোমের ক্ষেত্রেও আমরা হচ্ছে বারবুটিটা স্টাডি করতে পারি। কোন সিনড্রোম? টানার্সে টার্নার্স। টার্নার্সে তো বারবারই পাওয়া যাবে না, তবে করতে পারি, কিন্তু এটা ক্লাসিক্যাল না। টার্নারি সাসপেক্ট করি, সেক্ষেত্রে তো বারবারই আমাদের করে লাভ নাই। ঠিক আছে, ওকে এবং করতে পারি কারণ প্রাইমারি অ্যামোনিয়া টার্নার নিয়ে আসছে, বারবারই করতে পারি আপু। টার্নার থাকলে আপনার ট্রু দিবেন, সমস্যা নাই। ক্লিয়ার? ডক্টর রোকে আপু ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো যেটা কি টার্নারে হচ্ছে বারবারই পাওয়া যাবে না আগে, তো বারবারই পাওয়া যাচ্ছে না, অ্যাবসেন্ট, সেটাও বলতে পারি আমরা, কারণ ফিমেল হলে তো সেক্ষেত্রে বারবারই একটা থাকবেই। টার্নার সাসপেক্ট করতেছে, বারবারই পাচ্ছি না, এই জন্য আমি এটা বলেছি, দিতে পারেন। যদিও কোশ্চেন এই লেভেলে আসবে না। The following are autosomal dominant disorder. Autosomal dominant disorder কি আছে? Neurofibromatosis true, polycystic kidney disease true, diabetes insipidus false, congenital adrenal hyperplasia false, achondroplasia true. তাহলে অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ কি আছে এক্সাম্পল গুলো পড়তে হবে। ইনফিনিটি স্টার তো অনেকে মনে রাখতে পারি না আমরা। আমি যে নেমোনিক দেখিয়েছি সাথে যেগুলো স্টার দিয়েছি, স্টার গুলো যে কোনো একটা পরীক্ষায় এসেছে, মানে কোনো না কোনো পরীক্ষায় এই স্টার থেকে কোশ্চেন এসেছে। তো যে সবকিছু পারবেন না, অ্যাটলিস্ট আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো পড়ে যাবেন। ভি দেখেন, ভন ইপোল লিন্ডো সিনড্রোম অনেকবার এসেছে, ভন উইলিব্রান্ড ডিজিজ বেশ কয়েকবার এসেছে, এহেলাস ড্যানলস সিনড্রোম একবার এসেছে। আচ্ছা, এরপরে দেখেন পলিডেক্টালি, এটাও বেশ কয়েকবার এসেছে। অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বেশ কয়েকবার পরীক্ষা এসেছে, ইম্পর্টেন্ট 3 স্টার। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা 1 স্টার। এরপর নিচের দিকে চলে আসেন এফ, ফ্যামিলিয়াল অ্যাডনোসিস পলিপোসিস কলাই কয়েকবার পরীক্ষা এসেছে, 2 স্টার। ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, এটা অনেকে ভুল করে থাকি, এটা অটোসোমাল ডোমিন্যান্ট। ডিস্ট্রোফিলা মাইক্রোটোনিকা মারফান সিনড্রোম 3 স্টার। তারপর নিউরোফাইব্রোমাটোসিস 1 স্টার, অ্যাকন্ড্রোপ্লাসিয়া 1 স্টার, টিউবারাস স্ক্লেরোসিস 3 স্টার। তো স্টার যেগুলো আছে সেগুলো পড়ে যাবেন, কোন না কোন পরীক্ষায় এসেছে। এইচ, এইচ দেখেন ইম্পর্টেন্ট যেটা, হেটেরো স্টেরোসাইটোসিস, পরীক্ষায় অসংখ্য বার এসেছে, হেটেরো স্টেরোসাইটোসিস। তো পলিডেক্টালি অটোসোমাল ডোমিনেন্ট, ব্র্যাকিডেক্টালি এটা অটোসোমাল ডোমিনেন্ট, সিনডেক্টাইলি এটা অটোসোমাল ডোমিনেন্ট। ট্রু অ্যাবাউট ডাউন সিনড্রোম most commonly occurs by mosaicism, এটা false হবে। 29 এ false হবে, এটা false দিয়ে most commonly occurs by non disjunction, most commonly occurs by non disjunction, এটা জাস্ট টাইপিং মিস্টেক, এগুলো আমি দিয়ে দিব। most commonly occurs by non disjunction। তো ডাউন সিনড্রোম 95% কেসে হয় নন ডিসজাংশন দিয়ে, মোজাইসিজম এর মাধ্যমে হয় 4% এবং রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন এটার জন্য হয় 1%। মে প্রেজেন্ট উইথ ভিএসডি, দ্যাট ইজ ট্রু। ডাউন সিনড্রোমে কুশন অ্যানোমালি হয়, লাইক এএসডি ভিএসডি এগুলা হবে আর কি। আচ্ছা, শর্ট স্ট্যাচুর এটা ফলস। ডাউন সিনড্রোমে শর্ট স্ট্যাচুর হতে পারে, বাট হবে এমন কোনো কথা নাই। শর্ট স্ট্যাচুর প্রাইমারি অ্যামেনোরিয়া এগুলা আমরা ইউজার টার্নারে পাই। increased risk of lymphoma, that is true. আচ্ছা, তাহলে ডাউন সিনড্রোম ট্রাইসোমি 21 এটা একটু দেখি। মোস্ট কমন ক্রোমোসোমাল ডিসঅর্ডার অ্যাবাউট 1 in 800 বার্থস। তাহলে মোস্ট কমন ক্রোমোসোমাল ডিসঅর্ডার কি? ডাউন সিনড্রোম। নন ডিসজাংশন অ্যাবাউট 95% অফ দ্য অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল। তাহলে নন ডিসজাংশন কি, মোজাইসিজম কি, এটা একটু বোঝার চেষ্টা করবো আমরা। নন ডিসজাংশন হচ্ছে যখন আমাদের সেল ডিভিশনের
অ্যানাফেজ ফেজে যখন ক্রোমাটিড দুইটা আলাদা হয়, কোনো কারণে যদি আলাদা হতে না পারে, সেটাকে আমরা বলছি নন ডিসজাংশন। ঠিক আছে? আর মোজাইসিজম বলতে বোঝানো হয় যখন ক্রোমোজোমের নিজেদের মধ্যে কোনো কারণে সেটার নিজেদের মধ্যে কি করতেছে, একটা রিঅ্যারেঞ্জমেন্ট করতেছে, একটা ক্রোমোজোমের যে কোনো একটা পার্ট আর একটা ক্রোমোজোমে লাগছে, এই যে রিঅ্যারেঞ্জমেন্ট, এটাকে মোজাইসিজম বলে। আর রবার্টসনের ট্রান্সলোকেশন কি? রবার্টসন ট্রান্সলোকেশনে আমাদের ইউজুয়ালি ক্রোমোজোম নাম্বার বাড়ে না। রবার্টসন ট্রান্সলোকেশন দেখা যায় ক্রোমোজোম নাম্বার বাড়ে না, সাধারণত একটা যে পার্ট, একটা লং আর্ম আর একটা এক্সে চলে যাচ্ছে, যে সেখানে আমাদের ম্যানিফেস্টেশন করতেছে। দেখা যাচ্ছে যে 21-এ আমাদের 18 ক্রোমোজোম থেকে একটা আর্ম যে লাগতেছে, সো ক্রোমোজোম নাম্বারটা বাড়ছে না টোটালের উপরে, বাট 21-এ একটা এক্সট্রা ক্রোমোজোমের ফিচার পাচ্ছি, এটাকে বলা হচ্ছে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। আর মোজাইসিজমে 1% কেসে হচ্ছে এটাই নিজেদের মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্টের জন্য 21 ক্রোমোজোমে একটা এক্স ক্রোমোজোমের ফিচার দিচ্ছে, বাট টোটাল নাম্বারটা বাড়ছে না। কোন কোন ক্ষেত্রে টোটাল নাম্বারটা বাড়ে, কিন্তু ম্যাক্সিমালি এটা সেম থাকে। ক্লিয়ার? যিনি কোশ্চেন করেছিলেন। অহনা আপু, ডক্টর অহনা আপু, ক্লিয়ার? আপনি কি অ্যান্সার করবেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা দেখি যে ক্লিনিক্যাল ফিচার কি পেতে পারি। মেন্টাল রিটার্ডেশন মোস্ট কমন কজ, ফ্ল্যাট ফেসিয়াল প্রোফাইল পেতে পারি, সিমিয়ান ক্রিজ অন পাম পাই। তো সিমিয়ান ক্রিজ আমরা একটু পরে দেখবো। অ্যাক্সেস অফ অন রিবড অ্যাটলান্টো-এক্সিয়াল সাবলেকশন, এগুলো সবাই পায় ডাউন সিনড্রোমে। umbilical hernia, Hirschsprung disease, hypotonia, increased risk of leukemia, hypothyroidism, lung infection, diabetes mellitus. তো সিমিয়ান পামারক্রিজ হচ্ছে যখন সিঙ্গেল পামারক্রিজ থাকতেছে, আমাদের এটা দুটো থাকে, যখন একটা সিঙ্গেল পামারক্রিজ সেটাকে বলছিলাম সিমিয়ান পামারক্রিজ। আচ্ছা, কোডিং রিপিট এক্সপানশন, নন কোডিং রিপিট এক্সপানশন পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। তো নন কোডিং রিপিট এক্সপানশন এর এক্সাম্পল কি কি আছে? মার্টনিক ডিস্ট্রফি, ট্রু। হান্টিংটন ফলস, এটা কোডিং রিপিট এক্সপানশনের জন্য হয়। ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, ট্রু। প্রোগ্রেসিভ মাইক্রোনিক এপিলেপসি, দ্যাট ইজ অলসো ট্রু। স্পাইনোবালবার মাস্কুলার অ্যাট্রফি, দ্যাট ইজ ফলস। তো নন কোডিং রিপিট এক্সপানশন, এটা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে মাই ফ্রাজাইল ফ্রেন্ড ফ্রেডরিক, মাই ফ্রাজাইল ফ্রেন্ড ফ্রেডরিক, myotonic dystrophy, Friedreich ataxia, progressive myoclonic epilepsy, fragile X mental retardation, fragile site mental retardation, type 2. Cellular aging, important question. Results from DNA damage, true. Is characterized by genetic instability, that is true. Is not modified total caloric intake, that is false. Caloric intake এর ফলে আমাদের cellular aging টা aggravate করে বা accelerate করে। Results from elongation of telomeres, false. Telomeres shortening হয়, এখানে telomeres shortening হয়। Results from activation of tumor suppressor gene, that is true. তো এটা আমরা করি যে একটু খেয়াল করব। Environmental and metabolic insults, accumulation of mutation DNA, এই যে মিউটেশন হচ্ছে এক পর্যায়ে ডিফেক্টিভ ডিএনএ রিপেয়ার, ডিক্রিজ সেল ফাংশন। যখন ডিএনএ তে কোনো মিউটেশন হচ্ছে তখন আমাদের সেল ফাংশনটাকে লস হচ্ছে, সেল লস হচ্ছে, সেল ফাংশন কমে যাচ্ছে এবং সেল লস হচ্ছে। টেলোমারেজ শর্টেনিং, সেল রেপ্লিকেশন কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট সেল লস, সেলুলার এজিং। অ্যাবনরমাল প্রোটিন হোমিওস্ট্যাসিস, এখানে প্রোটিনের নাম্বারটা কমে যাচ্ছে এবং ড্যামেজ প্রোটিন বেশি হয়, এজন্য আমাদের সেল ফাংশনটা কমে যায় এবং সেলুলার এজিং হয়। পাইরোপ্টোসিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্রোপ্টোসিস, পাইরোপ্টোসিস এর কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। Programmed cell death, that is true. Mediated by interleukin 12, এটা false. Interleukin 1 দেওয়া হয় usually, 1 or 6 দিয়ে। May occur by microbial infection, that is true. Caspase independent, false. Caspase dependent. Causes migration of eosinophil, that is false. Pyroptosis, usually another form of programmed cell death. অ্যাপোপ্টোসিস সাথে যখন ইনফ্লামেশন থাকছে সেটাকে আমরা বলি পাইরোপ্টোসিস। পাইরোপ্টোসিস ইউজুয়ালি ইন্টারলুকিন 1 দিয়ে হতে পারে। Has some biochemical similarities with apoptosis. Pyroptosis occurs in cells infected by microbes. Microbes in the cytoplasm of cell. Involves activation of caspase 1 generation by cell interleukin 1. তাহলে পাইরোপ্টোসিসে
প্রোগ্রাম সেল ডেথ সেটা ইন্টারলিউকিন 1 দিয়ে মেডিয়েট হয় এবং সেখানে ক্যাসপেস এনজাইমটা ইনভলভ হয়। ইন্টারলিউকিন 1 রিক্রুট লিউকোসাইটস টু দ্য সাইট অফ ইনফেকশন। এখন দেখি ম্যাক্রোসিস কি। ম্যাক্রোসিস resembles necrosis morphologically and appears mechanistically as a form of programmed cell death. তাহলে এখানে আমাদের মরফোলজিক্যাল ফিচার থাকবে নেক্রোসিসের মতো এবং মেকানিস্টিক্যাল ফিচার থাকবে অ্যাপ্টোসিসের মতো এবং এটা একটা প্রোগ্রামড সেল ডেথ। Release of cellular contents evokes an inflammatory reaction in the necrosis. তাহলে এখানে নেক্রোসিসের মতো একটা ইনফ্লামেটরি আমরা ফিচার পাই। Free radicals are removed by infinite star question. Removal of free radicals, antioxidant like vitamin A, E, C, transferrin, lactoferrin, ferritin এবং celluloplast. এনজাইম কি কি আছে? ক্যাটালিস, সুপারঅক্সিডেজ ডিসমোটেজ এবং গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। ফিচার অফ অ্যাপটোসিস। নাও ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাপটোসিস কি পাবো? Reduce cell size, that is true. Disruption of plasma membrane, false. Apoptosis the plasma membrane disrupt হয় না. Inflammation of adjacent cell, that is false. Fragmentation of cell nucleus, that is true. Enzymatic digestion of cellular content, that is false. So apoptosis কি হচ্ছে এটা খেয়াল করেন। Apoptosis is a pathway of cell death that is induced by a tightly regulated suicide program in which cells distinct to the die activate intrinsic coenzyme that degrade the cell's own nuclear DNA and nuclear and cytoplasmic proteins. তাহলে অ্যাপটোসিস সম্পর্কে সহজে মনে রাখবেন, এটা প্রোগ্রাম সেল ডেথ যেখানে আমাদের ক্যাসপেস এনজাইমটা অ্যাক্টিভেট হয়। তো এটা দুইটা পাথর রয়েছে, একটা মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে, একটা ডেথ রিসেপ্টর পাথওয়ে। আর কেন হয়? অ্যাপটোসিস অকার্স আন্ডার ফিজিওলজিক এন্ড প্যাথোলজিক সিচুয়েশনস। তো ফিজিওলজিক কোন কোন কন্ডিশনে হয় একটু দেখে নেবেন, প্যাথোলজিক কোন কোন কন্ডিশনে হয় এটা দেখে নেবেন। তো ফিজিওলজিক ইমব্রাজেন্সিতে হতে পারে, এটা পরীক্ষা করে আসছিল, ঠিক আছে। আর প্যাথোলজিক ভাইরাল ডিজিজ, injurious agent, cell death in tumors, pathologic atrophy after duct obstruction, pathologic atrophy of hormone dependent tumors এই সকল ক্ষেত্রে হতে পারে। Morphology, cell shrinkage, chromatin condensation, formation of cytoplasmic bulbs and apoptic bodies, phagocytosis. Apoptosis does not elicit inflammation. তাহলে apoptosis কি হয়? প্রথমে সেল shrinkage হয়, chromatin condensation হয়, formation of cytoplasmic bulbs and apoptic bodies, phagocytosis, তাহলে বেলস গুলোকে phagocytosis হয়ে যায়। এরপরে লাস্ট যেটা আছে ইম্পর্টেন্ট, apoptosis does not elicit inflammation। আচ্ছা, এখন এই পেজটা খেয়াল করেন, এন্টি অ্যাপ্রিক প্রোটিন কি কি আছে এবং প্রো অ্যাপ্রিক প্রোটিন কি কি আছে। খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। এন্টি অ্যাপ্রিক প্রোটিন রয়েছে BCL2, BCLXL এবং MCL1। প্রো অ্যাপ্রিক প্রোটিন রয়েছে BAX, BAK। Apoptosis is triggered by apoptosis intrinsic এবং extrinsic ওয়ে ট্রিগার হতে পারে। ইন্ট্রিনসিক ওয়ে কখন ট্রিগার হবে? লস অফ সার্ভাইভাল সিগন্যাল, DNA ড্যামেজ, অ্যাকুমুলেশন অফ মিসফোল্ডেড প্রোটিন, প্রোঅ্যাপ্রিক প্রোটিন ব্যাকস এবং BAK। এক্সট্রিনসিক পাথওয়ে যদি ধরি, রিসেপ্টর লিগ্যান্ড ইন্টারঅ্যাকশন, FAS এবং TNF রিসেপ্টর। লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস অকার্স ইন, কোন কোন ক্ষেত্রে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হয়? ফাঙ্গাল ইনফেকশন ট্রু, ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রু। Liquefactive necrosis are colliquative. Enzymatic digestion is dominant. তাহলে যখন এনজাইমের ডাইজেশন হবে এবং একটা লিকুইফেকশন বা ওয়াটারি ভেসিকল ফর্মেশন হবে সেটাকে আমরা বলি liquefactive necrosis. The dead cell is completely digested and transformed into liquid viscous mass. যেটা আমি বললাম liquid viscous mass. This results from autolysis or heterolysis by the action of powerful catalytic enzyme. The architecture in the necrosed area is lost and the cell outlines are not preserved. Example, supportive inflammations, focal bacterial, occasionally fungal infection, hypoxic death of cells within brain, infarction of brain. তাহলে এখানে খেয়াল করেন যে দুটা জিনিস, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসে আমাদের কিন্তু সেল আউটলাইন প্রিজার্ভ থাকে না, এটা ব্রকেন হয়ে যায়। আর যেটা সলিড টিস্যুতে ইউজুয়ালি আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, বাট ব্রেনে আমাদের লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হয়। Ischemic perfusion injury is caused by restoration of blood flow by thrombolysis through toxic effect of hemoglobin from breakdown of extravascular RBC, false. Influx of sodium into the cell, false.
intracellular calcium overload true, complement activation by immunoglobulin M, that is also true. Restoration of blood to ischemic tissue can promote recovery of cell if they reverse the injury, but can also paradoxically exacerbate the injury and causes cell death. Several mechanisms have been proposed. So, ischemic reperfusion injury কি mechanism আছে? Oxidative stress, intracellular calcium overload, inflammation, activation of the complement system. Oxidative stress, intracellular calcium overload, inflammation এবং activation of the complement system. এখানে একটা পয়েন্ট আসলে না বললেই নয় যে ইসকেমিক রিপারফিউশন ইনজুরিতে অনেক সময় এমন হয় যে ওই ইনজুরিটা এত সিভিয়ার যে প্রাইমারি ইনফেকশন থেকেও সেটা সিভিয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ডক্টর সুশান্ত কুমার পল ভাইকে শুনতে পাচ্ছেন? ডক্টর সুশান্ত কুমার পল। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি একটা কথা বলছি লাস্ট অফ অল যে অনেক সময় রিপারফিউশন ইনজুরিতে যে ইনজুরি হয় সেটা ক্যান বি মোর সিভিয়ার দেন ইনফেকশন। এটার মানে কি ভাই, এক্সপ্লেন করতে পারবেন কিনা? মেইনলি যখন কোথাও ব্লাড সাপ্লাই বা মানে বন্ধ থাকে অনেকক্ষণ ধরে, তারপর যখন নতুন করে শুরু হয় তখন যে হাইপোক্সিক সেলগুলো আছে এগুলো মানে ওভার অক্সিডেটিভ স্ট্রেস হয়, যে একই সময় একটা সময়ের মধ্যে অল্প একটা সময়ের মধ্যে প্রচুর অক্সিজেন ওখানে এন্টার করার চেষ্টা করে ড্যামেজটাকে ইয়া করার। রিঅ্যাকটিভ অক্সিজেন স্পেসিস, এখানে একটা কথা আছে রিঅ্যাকটিভ অক্সিজেন স্পেসিস, সেটার অ্যাকুমুলেশন হয়। ঠিক আছে? আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি খুব সুন্দর করে বলেছেন। মরফোলজিক্যাল চেঞ্জেস ইন রিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরিতে মরফোলজিক্যাল চেঞ্জ কি কি আসে? সোয়েলিং অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ ট্রু। ব্রেকডাউন অফ প্লাজমা মেমব্রেন, ফলস, এটা ইরিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রে হয়। ফর্মেশন অফ লিপিড ভ্যাকিউলস, দ্যাট ইজ ট্রু। লিকেজ অফ সেল কন্টেন্ট, এটা রিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রে হয়। মরফোস ডেন্সিটি ইন মাইটোকন্ড্রিয়া, দ্যাট ইজ ট্রু। তাহলে আমরা দেখি যে রিভার্সিবল সেল ইনজুরিতে ইউজুয়ালি সেলুলার সোয়েলিং হয় এবং ফ্যাটিক চেঞ্জ হয়। আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ কি হতে পারে? প্লাজমা মেমব্রেন অপারেশন, মাইটোকন্ড্রিয়াল চেঞ্জেস, dilation of the endoplasmic reticulum, nuclear alteration. Plasma membrane alteration, mitochondrial changes, dilatation of endoplasmic reticulum, nuclear alteration with disaggregation of granular and fibrillar element. এটা হচ্ছে আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ। রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি আপনারা সবাই পারেন, এটা আমি আর এক্সপ্লেন করছি না, আমি নেক্সট টপিকে চলে যাই। রিগার্ডিং মেটাপ্লাসিয়া, রিপ্লেসমেন্ট অফ গ্যাস্ট্রিক foveolar cells by goblet cell, that is false, is a double-edged sword, that is true। অর্থাৎ double-edged sword কেন বলা হয়? মেটাপ্লাসিয়া আমাদের একটা রিভার্সিবল চেঞ্জ, কিন্তু মেটাপ্লাসিয়া আবার আমাদের ফার্টাইল সয়েল ফর ম্যাগনেসি, এই জন্য এটাকে double-edged sword বলা হয়। Result from reprogramming of stem cell, that is true, is an irreversible condition, that is false. It can be reversible, always encountered in connective tissue, false. এটা এপিথেলিয়াল এবং কানেক্টিভ টিস্যু দুই জায়গাতেই হতে পারে। আচ্ছা, এই নাম্বারটা, গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়া ইজ রিপ্লেসমেন্ট অফ গবলেট সেল বাই duodenum by gastric foveolar cell, এটা বলেছে অপোজিট হচ্ছে 38 এর এ। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করছিলাম, প্লিজ একটু খেয়াল করেন। Gastric metaplasia is replacement of goblet cell of duodenum by gastric foveolar epithelium, just opposite হচ্ছে। ঠিক আছে, এই জন্য একটা ফলস দিবেন। মানে গ্যাস্ট্রিক ফোভুলার সেল কে গবলেট সেল এ করছে না, গবলেট সেল কে গ্যাস্ট্রিক ফোভুলার সেল করতেছে, এই জন্য এটা ফলস দিয়েছি। আচ্ছা, কোশ্চেন করেছেন একটা অ্যাডাল্ট সেল তো আরেকটা আচ্ছা অ্যাডাল্ট। অহনা, আচ্ছা আপু একটু দাঁড়ান, ডক্টর অহনা আপু একটু বলেন, আপু কি বুঝতে পেরেছেন 38 এর এ? আচ্ছা, এখন কোশ্চেন করছিলেন যিনি, উনি কোশ্চেন করেন। হ্যাঁ, মানে মেটাপ্লাসিয়া তো না, এটা হচ্ছে হ্যাঁ মেটাপ্লাসিয়া তো একটা অ্যাডাল্ট ট্রান্সফর্ম আরেকটা অ্যাডাল্টে গেলেই সেটা হচ্ছে যে মেটাপ্লাসিয়া, তাহলে এখানেও তো একটা অ্যাডাল্ট সেল আরেকটা অ্যাডাল্টে ট্রান্সফার হচ্ছে। আপু এখানে আমি বলি, সেটা হচ্ছে আপনি ওইটা বলে বুঝতে পারবেন না, আমি আপনাকে সহজে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে আমাদের যে রেসপিরেটরি এপিথেলিয়াম, সেখানে নরমালি কোনটা থাকে?
নরমালি কি থাকে? সিম্পল কলামনার থাকে, তাই না? জি ভাই। আচ্ছা, সেটা রিপ্লেসড হয় কি দিয়ে? স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। এখন যদি আমি বলি ইন রেসপিরেটরি ট্র্যাক্ট স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ রিপ্লেসড বাই কলামনার সেল বা কলামনার এপিথেলিয়াম, তাহলে এটা কি হবে? বুঝেন নাই? ওখানে তো ওটা থাকেই না, ওটা রিপ্লেস করবে কি হবে? হবে না তো। অপোজিটটা হবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আপু বুঝতে পেরেছেন? যিনি কোশ্চেন করেছিলেন সোমায়া খাতুন খুব সম্ভবত কোশ্চেন করেছিলেন, জি বুঝতে ভাইয়া। পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে মেটাপ্লাসিয়া is a reversible change in which one differentiated cell type is replaced by another cell type. তো এখানে রিপ্লেসের জায়গায় ট্রান্সফর্ম থাকে, সেটা আপনার ট্রু দিয়েন, কনভার্টেড থাকে সেটাও ট্রু দিয়েন। তো রিপ্লেসের সাথে কনভার্টেড ট্রান্সফর্ম, এটার এত বাংলা ইংলিশ মিনিং করা দরকার নেই, অনেক বইতে কনভার্টেড ট্রান্সফর্ম এই টার্মগুলো আছে, প্যাথোলজির অনেক মেন বইতে এই টার্মগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে? মেকানিজম অফ মেটাপ্লাসিয়া, এখানে একটা জিনিস লিখে মনে রাখবেন, রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল। টাইপস অফ মেটাপ্লাসিয়া, এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া এবং কানেক্টিভ মেটাপ্লাসিয়া দুইটা হতে পারে। আচ্ছা, এক্সাম্পল অফ হার্মফুল ইফেক্টস। Metaplastic epithelium is fertile soil for malignant transformation. Very important. In squamous metaplasia of respiratory epithelium, the important protective mechanism mucus secretion is lost. তাহলে যখন মেটাপ্লাসিয়া আমাদের রেসপিরেটরি এপিথেলিয়ামে হচ্ছে, তখন আমাদের যে প্রোটেক্টিভ মেকানিজম, যে মিউকাস সিক্রেশন হয়, সেটা আর হয় না। অ্যাজ এ রেজাল্ট, পারসন ইজ সাসেপ্টেবল টু ইনফেকশন। এক্সাম্পল অফ মেটাপ্লাসিয়া, কলামনার সেল টু স্কামাস, এটা রেসপিরেটরি ট্র্যাক্টে হয়, গলব্লাডারে হয়, ইউটেরাসে হয়। প্রোস্টেটে হতে পারে, ভিটামিন এ ডেফিসিয়েন্সির ক্ষেত্রে হতে পারে, এবং স্টোনস দ্য ডাক্ট এই সকল ক্ষেত্রে হতে পারে। ট্রানজিশনাল এপিথেলিয়াম টু স্কামাস এপিথেলিয়া, এটা ইউরিনারি ব্লাডারে হয়। কলামনার মেটাপ্লাসিয়া, এটা ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, ব্যাটস, ইসোফেগাস, সার্ভাইকাল ইরোশন, রেসপিরেটরি এপিথেলিয়াম চেঞ্জেস ফ্রম pseudocytic কলামনার টু ciliate টু সিম্পল, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, to simple mucus secreting columnar type in chronic bronchitis and bronchiectasis. So এক্ষেত্রে columnar metaplasia হচ্ছে আর কি। Our next question, hypertrophy of an organ. Increase in functional capacity of an organ, definitely true. Absolute decrease in interstitial tissue, এটা false. At an increase in interstitial tissue হবে। Increase in number of cells, that is false. Is prone to ischemia, এটা ট্রু। কারণ যখন একটা সেলের হাইপারট্রফি হচ্ছে, তার ব্লাডের ডিমান্ড সেটা বেড়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট সেখানে ব্লাড সাপ্লাই ঠিক মতো না গেলে ইসকেমিয়া ডেভেলপ করবে। ইজ এ রিভার্সিবল প্রসেস, দ্যাট ইজ ট্রু। হাইপারট্রফি ইজ এ রিভার্সিবল প্রসেস। হাইপারট্রফি রিফার্স টু অ্যান ইনক্রিজ ইন দ্য সাইজ অফ সেল। আর সেল নাম্বার বাড়ে কোথায়? এনিওয়ান, সেল নাম্বার কোথায় বাড়ে? Hyperplasia. Very good. Mechanism of hypertrophy. Hypertrophy is the result of increased production of cellular protein. Types of hypertrophy দুই ধরনের হতে পারে, একটা ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল। তো ফিজিওলজিক্যাল হাইপারট্রফি আমাদের ইউটেরাস, ব্রেস্ট এবং স্টেপল মাসল হতে পারে, এবং প্যাথোলজিক্যাল হাইপারট্রফি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। তো লাস্ট ক্লাসে একজন কোশ্চেন করেছিলেন যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা হলে তো ভালো, হার্টের ওয়ার্কিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কেন প্যাথোলজিক্যাল বলছি, কেন ফিজিওলজিক্যাল বলছি না? তার কারণটা হচ্ছে যে হার্টের যখন হাইপারট্রফি হচ্ছে, তার ইসকেমিয়ার রিস্কটা বেড়ে যায়, এই জন্য সেটা প্যাথোলজিক্যাল, নট ফিজিওলজিক্যাল। এক্সাম্পল অফ স্টাবল টিস্যু, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনফিনিট স্টার কোশ্চেন। আগের কোশ্চেন এই একটা কোশ্চেনটা ছিল করা যে হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেল অ্যাকর্ডিং টু proliferative capacity. So liver, that is true. Heart, false, এটা permanent tissue example. Epithelium oral cavity, that is false, labile tissue example. Pancreas, true. Translational epithelium of urinary tract, এটা false, এটা labile tissue example. আচ্ছা, এখন 40 deep pancreas, এটা true। তবে যদি এখানে থাকতো exocrine duct of pancreas, তাহলে এটা false হতো, কারণ যে exocrine duct pancreas এর, সেটা আবার labile tissue example এর মধ্যে যাবে। তাহলে কোশ্চেনটা আমরা এক্সটেন্সিভলি সলভ করে ফেলি। সেলকে আমরা কতটুকু বিভাজিত হতে পারছে তার উপর বেস করে তিন ভাগে ভাগ করতে পারি, ল্যাবাইল, স্টাবল এবং পার্মানেন্ট। ল্যাবাইল, cells of this type continuously being lost and replaced by maturation from tissue stem cell.
and proliferation of mature cell. ঠিক আছে, এক্সাম্পল কি আছে? hematopoietic cell of bone marrow, surface epithelial cell like stratified squamous cell of skin, oral cavity, vagina, cervix, cuboidal epithelium of ducts of draining exocrine organs, salivary gland, pancreas, the columnar epithelia of GI tract, uterus, fallopian tube, transitional epithelium of urinary tract, এগুলা সবাই labile tissue এক্সাম্পল। এখন স্টাবল টিস্যু, সেলস অফ দিস টিস্যুস আর ইন কুইসেন্ট স্টেজ, অর্থাৎ সেল সাইকেলের G0 স্টেজে থাকতেছে and have minimal proliferative activity in normal state. They have limited regenerative capacity in response to injury. ইনজুরিতে এদের কিছু রিজেনারেশন হয়, বাট দ্যাট ইজ লিমিটেড এক্সেপ্ট লিভার। লিভারে অনেক বেশি রিজেনারেশন হয়, আমরা সবাই জানি যে লিভার ট্রান্সপ্লান্টেশন হয়। লিভার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে আমরা যদি 1/3 প্রিজার্ভ করি, সেখান থেকে অ্যাডাপশন চলে আসে। Proliferation of these cells particularly important in onelling. Important word. Example, parenchyma of most solid tissue like liver, kidney, and pancreas. Endothelial cell, fibroblast, smooth muscle cell. Permanent tissue, cells of these tissues considered to be terminally differentiated and non-proliferative in postnatal life. Important, যে permanent tissue cell গুলা এটা terminally differentiated and non-proliferative in postnatal life. Postnatal life সেটা আর proliferation হয়। Injury to brain and cardiac muscle is irreversible and results in scar. তাহলে এখানে irreversible এবং scar মাধ্যমে সেটা compensation হয়। Limited cell replication and differentiation occurs in some areas of adult brain. খেয়াল রাখবেন। Example, majority of neuron, cardiac muscle এবং skeletal muscle. Neuron, cardiac muscle এবং skeletal muscle. আচ্ছা, এখন কোশ্চেন করি। ডক্টর ইশরাত, আপু কি শুনতে পাচ্ছেন? ডক্টর ইশরাত, ডক্টর ইশরাত, আপু কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা আপু, আমাদের যে তিনটা মাসেল রয়েছে আর কি, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এবং স্মুথ মাসেল, এরা কোন ধরনের টিস্যুর এক্সাম্পল? হ্যাঁ, স্মুথ মাসল হচ্ছে স্টেবল সেল, আর হচ্ছে পার্মানেন্ট সেল হচ্ছে কার্ডিয়াক আর হচ্ছে স্কেলেটাল মাসল। ভেরি গুড আপু, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমাদের যে নাম ধরে ডাকতেছি, আপনারা কি আনইজি ফিল করতেছেন বা বিরক্ত হচ্ছেন কিনা? আচ্ছা ঠিক আছে। In acute inflammation, redness of the affected are due to, তো রেডনেসটা কেন হয়? যে ইনক্রিজ ব্লাড ফ্লো এবং স্টাসিস। স্টাসিস বলতে বোঝায় যখন কোনো এক জায়গায় আমাদের ব্লাড জমে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে, এবং ব্লাড ফ্লো যখন বাড়ছে তখন রেডনেস আমরা পেয়ে থাকি। তো রুমর বা রেডনেস এখানে দেওয়া আছে, ইনক্রিজ ব্লাড ফ্লো, সাথে স্টাসিসের জন্য পাই। কলর পায়, হিট, এক্সুডেশন অফ ফ্লুইড, টিউমার বা সোয়েলিং, ইনক্রিজ ব্লাড ফ্লো, এক্সুডেশন অফ ফ্লুইড, রিলিজ অফ ইনফ্লামেটরি মেডিয়েটর, এই জন্য হতে পারে। ডল ও পেইন, এটা স্ট্রেচিং অফ পেইন রিসেপ্টরস বাই ইনফ্লামেটরি এক্সুডেট এন্ড কেমিক্যাল মেডিয়েটরস, এটার জন্য হতে পারে। আচ্ছা, ফাংশন লেশন, যেটা লস অফ ফাংশন, পেইন, ডিসরাপশন অফ টিস্যু স্ট্রাকচার, ফাইব্রোপ্লাস্টিয়া এন্ড মেটাপ্লাস্টিয়ার জন্য হতে পারে। In inflammation, macrophage may cause tissue injury, that is true. C5b chemotherapy factor of macrophage, false. Eosinophils release major basic protein, that is true. Bradykinin causes pain, that is also true. Nitric oxide causes vasodilatation, that is true. আমরা একটু পরে জানবো। রোল অফ ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশনের একটা প্রিডোমিনেন্ট সেল। সেটা কি করছে? আমাদের সাইটোকাইন এবং গ্রোথ ফ্যাক্টর রিলিজ করছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের ফরেন বডি যেগুলো থাকতেছে সেইগুলাকে সে ধ্বংস করতেছে, পাশাপাশি আমাদের টি লিম্ফোসাইটকেও সে অ্যাক্টিভেট করছে। ঠিক আছে, এখন এখান থেকে এতটুকু জানলেই হচ্ছে। এখন ফাংশন অফ ম্যাক্রোফেজ, এটা ইম্পর্টেন্ট। phagocytosis and digestion of invading organism, release of chemotactic and permeability factor that may prolong inflammation. তাহলে ম্যাক্রোফেজ may prolong inflammation, এসএম আসলে কি দিবেন? anyone? ম্যাক্রোফেজ may prolong inflammation, কি দিবেন? ট্রু হবে, ভেরি গুড। তো জানা না থাকলে আমরা ফলস দিয়ে দিব। ঠিক আছে। গ্রোথ প্রমোটিং ফ্যাক্টরস ফর এন্ডোথেলিয়াল সেলস এন্ড ফাইব্রোব্লাস্ট, anti-tumor activity by activate macrophage. Immune response, এটা কিভাবে করছে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এন্ড ডিলেড টাইপ অফ হাইপারসেন্সিটিভিটির মাধ্যমে সেই ইমিউন রেসপন্সটা শো করছে। আচ্ছা, এখান থেকে এতটুকু জানলে হবে। নেক্সট কোশ্চেন, লিকোট্রিন প্লে রোল ইন,
প্লাস্মার অ্যাগ্রিগেশন ফলস, ব্রঙ্কোডাইলেশন ফলস, এটা বরঞ্চ ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। হেমোট্যাক্সিস, ভ্যাসোকনস্ট্রিকশন এবং ইনক্রিজ ভাস্কোপারাবিলিটি ট্রু হবে। এই বক্সটা ইনফিনিটিসটা ভালো করে পড়তে হবে। তো লিউকোট্রিন প্রিন্সিপাল সোর্স কি আছে? মাস্ট সেল এবং লিউকোসাইট, মাস্ট সেল এবং লিউকোসাইট। আচ্ছা, অ্যাকশন কি? ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি, কেমোট্যাক্সিস, লিউকোসাইট অ্যাডহেশন এবং অ্যাক্টিভেশন। আচ্ছা, এখন নাইট্রিক অক্সাইড সম্পর্কে জানবো। ইনহিবিটস টিউমার গ্রোথ, দ্যাট ইজ ট্রু। এটিপি ইজ রিকোয়ার্ড ইন ইটস সিনথেসিস, ফলস। এর সিনথেসিসে এটিপি প্রয়োজন নাই। কজ ভাস্কুলার মাসল রিল্যাক্সেশন, ট্রু। Causes relaxation of gut, that is true. Reduces renal blood flow, that is false. Nitric oxide is soluble gas produced from L-arginine, and the action of nitric oxide synthesis also participates in microbial cleaning. The nitric oxide আমাদের vascular smooth muscle relax করে, পাশাপাশি microbial cleaning ও participate করে। কয় ধরনের আছে? 3 ধরনের, এন্ডোথেলিয়াল, নিউরোনাল এন্ড ইনডিউসিবল। এন্ডোথেলিয়াল, নিউরোনাল এবং ইনডিউসিবল এর ফাংশনগুলো একটু দেখে নেবেন, এখান থেকে আর বেশি কিছু বলছি না। এক্সাম্পল অফ chronic disorder caused by leukocyte induced injury, very important. chronic disorder এর মধ্যে আর্থ্রাইটিস, অ্যাজমা এবং অ্যাথেরোস্ক্লেরোসিস আসবে। গ্লোমেরুলাইটিস, সেপটিক শক, এটা অ্যাকিউট ক্ষেত্রে হবে। ডক্টর রওশন জাহান আপু বলেন। ভাই আগের কোশ্চেনে যে নাইট্রিক অক্সাইড আছে ওখানে হচ্ছে ই নাম্বার ফলস কেন? রিডিউস রেনাল ব্লাড ফ্লো, এটা রেনাল ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয়, ঠিক আছে আপু। ভ্যাসোডাইলেশন করে এবং রেনাল ব্লাড ফ্লো বেড়ে যায়। ডক্টর রওশন জাহান বুঝতে পেরেছেন? হ্যাঁ, ভ্যাসোডাইলেশন হলে ভাই কমে যাওয়ার কথা না? না না, ব্লাড ফ্লো বেড়ে যাবে। এটা যখন ভ্যাসোডাইলেশন কি একটা অর্গানের যে মুখ, সেটা আপনি কনস্ট্রিকশন হলে তো ব্লাড ফ্লো কমে যাবে। আমরা করোনারিতে কি পড়ি? যখন করোনারিতে থ্রম্বস জমা হয় তখন সেটার ন্যারোইং হয়, অ্যাজ এ রেজাল্ট সেখানে ইনফেকশন ডেভেলপ করে, ব্লাড পাচ্ছে না। কিডনিতে অপোজিট ঘটনা হচ্ছে, কিডনির হচ্ছে ভ্যাসোডাইলেশন হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে। আপু কি বুঝতে পেরেছেন এখন? জি ভাইয়া। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ক্রনিক ডিসঅর্ডার দেখি আমরা। অ্যাকিউটের মধ্যে আছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটাকে এডিআরএস বলি, অ্যাজমা, গ্লোমেরুলাইটিস এবং সেপটিক শক। আর ক্রনিকের মধ্যে আছে আর্থ্রাইটিস, অ্যাজমা, অ্যাথেরোস্ক্লেরোসিস, পালমোনারি ফাইব্রোসিস। রিগার্ডিং সিআরপি, সিআরপি বেশ ইম্পর্টেন্ট। ইজ অ্যান্টিজেন স্পেসিফিক, দ্যাট ইজ ফলস। অ্যান্টিজেন নন স্পেসিফিক। ইনক্রিজ সিগনিফিক্যান্টলি ইন অ্যাকিউট ভাইরাল ইনফেকশন, আমরা দেখেছি কোভিড আক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে সিআরপি এর লেভেলটা অনেক রেস থাকতো। প্রডিউস ইন দ্য লিভার, দ্যাট ইজ ট্রু। ইউজফুল ইন টিবি, ফলস। টিবির ক্ষেত্রে ইএসআর স্কাইরাইজ থাকে। activates complement system in classical pathway, that is true. Hello. C-reactive protein synthesized primarily in hepatocyte. Synthesized primarily in hepatocyte. CRP gene in chromosome 1. Few cytokine, especially interleukin 6 and interleukin 1, regular CRP টা খেয়াল রাখবেন। Normal range less than 10 mg per liter. Normal range less than 10 mg per liter. Factors affecting CRP level. Gender, এটা খেয়াল করবেন। Women have higher levels than men. Women have higher levels than men. ঠিক আছে? Body mass effect, weight loss decrease করে। Weight loss decrease, ethnicity, blacks have higher level than whites. Exercise, after exercise CRP level decrease. Alcohol consumption decrease, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, সিআরপি আমরা কোন কোন ভাবে ডিটেক্ট করতে পারি? এলাইজা, ইমিউনোটার্বিডোমেট্রি, র্যাপিড ইমিউন ডিফিউশন এন্ড ভিজুয়াল এক্সাইটেশনের মাধ্যমে। ফিচার অফ ক্রনিক ইনফ্লামেশন, টিস্যু ডিস্ট্রাকশন, ফাইব্রোসিস, সাপুরেশন, এক্সুডেড এডেমা, সবই হয় অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে। এপিথেলয়েড সেল গ্রানুলোমা ইজ ফাউন্ড ইন, কোন কোন ক্ষেত্রে আমরা এপিথেলয়েড সেল গ্রানুলোমা পাবো? তার আগে আমরা একটু দেখি জানি যে এপিথেলয়েড সেল গ্রানুলোমা কি। They are modified macrophages and are epithelium-like, thus called epithelioid cell under hematoxylin and eosin preparation. They have abundant pale pink granular cytoplasm with indistinct cell boundaries. আচ্ছা, সংক্ষেপে বলি যে যখন এই যে মডিফাইড ম্যাক্রোফেজ এটা একটা অ্যাকুমুলেট করছে এবং এপিথেলিয়াম লাইক একটা শেপ নিচ্ছে, এটাকে বলা হচ্ছে এপিথেলয়েড সেল গ্রানুলোমা। এটা কোন কোন ক্ষেত্রে পাওয়া যায়? টিউবারকুলোসিসে পায়, ল্যাপ্রোসিসে পায়, টক্সোপ্লাজমোসিসে পায়,
সাইকোডিসে পাই, সিফিলিসে পেতে পারি, সিস্টোসোমিয়াসিস, কনডিস, বেরিলিয়াম, জিরকোনিয়াম এই সকল ক্ষেত্রে পেতে পারে। আচ্ছা, অ্যাকিউট ইনফ্লামেশনে ফাইব্রোসিস হয় কিনা এইটা নিয়ে অনেকেই কনফিউজড হয়েছেন এবং অনেকে ট্রু বলেন, অনেকেই ফলস বলেন। তো যে যার মতো লজিক দেয়, তো আপনার সব লজিক নিয়ে যেটা মনে হবে সেটা আপনি দিবেন। তো বেসিক্যালি ঘটনা কি হয় এখানে, বেসিক্যালি অ্যাকিউট ইনফ্লামেশনে কিন্তু ফাইব্রোসিস কখনো হয়। অ্যাকিউট ইনফ্লামেশনের কনসিকুয়েন্সে অনেক ইনফ্লামেশন হয়, অনেক ইনফ্লামেশনের জন্য ফাইব্রোসিস হয়। তো সেক্ষেত্রে তো আপনাকে সবকিছুই বলতে হবে যে কোনিক ইনফ্লামেশনের ফিচারও হয়ে যাবে অ্যাকিউট ইনফ্লামেশনে, বাট সেভাবে বলা যাবে না। অ্যাকিউট ইনফ্লামেশনের ফিচারের মধ্যে ফাইব্রোসিস আমার মতে আসবে না এবং কোনো লজিকও আমার কাছে মনে হয় না। তবে আপনারা যদি মনে করেন আপনাদের বিবেচনায় দিতে পারেন। কোশ্চেন করেছেন কে? ডক্টর পর্ষা মৌ, আপু কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা আপনি আমার পক্ষে হচ্ছে ফলস দেওয়া উচিত, এবার বাকিটা আপনার ইচ্ছা। সাপোর্টিভ গ্রানুলোমা ফাউন্ড ইন ইনফিনিটি স্টার, হার্ট টিউবারকুলোসিস এখানে আমরা নন ক্যাজেটিং গ্রানুলোমা পাই। ক্যারিস্টাল ডিজিজ, দ্যাট ইজ ট্রু। লিম্ফোগ্রানুলোমা ভেনোরাম, দ্যাট ইজ ট্রু। লেপ্টোমেটাস লেপ্টোসি এক্ষেত্রে আমরা ডিফিউজ গ্রানুলোমা পাই। সার্কোইডোসিস ফলস, সার্কোইডোসিসে আমরা নন ক্যাজেটিং গ্রানুলোমা পাই। তাহলে কোশ্চেনটা আমরা সলভ করি। নন ক্যাজেটিং গ্রানুলোমা পাচ্ছি হার্ট টিউবারকুলোসিস, tuberculoid leprosy, sarcoidosis, foreign body granuloma, schistosomiasis এবং syphilis। Calcitic granuloma পাচ্ছি tuberculosis, brucellosis। Suppurative granuloma, lymphogranuloma venerum এবং caristic। Diffuse granuloma এটা পাচ্ছি লেপ্টোমেটাস লেপ্টোসি ক্ষেত্রে। Cells found in granuloma include histiocyte, epithelioid cell, Langerhans giant cell, activate macrophage, নিউট্রোফিলস ফল। তাহলে দেখি কি কি পেতে পারি আমরা। অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ পেতে পারি, ফাইব্রোব্লাস্ট এন্ড কানেক্টিভ টিস্যু পাই, লিম্ফোসাইট, হিস্টোসাইট, অকেশনাল ল্যাংহেন্স জায়ান্ট সেল, সেন্ট্রাল নেক্রোসিস উইথ অ্যামরফাস গ্রাউন্ডার ডেব্রিস এবং ইনফেকশাস অর্গানিজম পাই। নাও কোশ্চেন নাম্বার 51, Thermal bodies are seen in papillary carcinoma thyroid, that is true. Follicular carcinoma thyroid, false. Meningioma, true. Glioblastoma multiforme, false. Craniopharyngioma, false. তো প্রথমে জানতে হবে যে thermal bodies কি are found in microscopic calcification। তাহলে thermal bodiesটা আমরা ইউজুয়ালি পাই মাইক্রোস্কোপিক ক্যালসিফিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, তো এর এই নাম দেওয়া হয়েছে কেন? স্যান্ড লাইক এর যে স্ট্রাকচার রয়েছে বা অ্যাপিয়ারেন্স রয়েছে সেজন্য। They also have a concentric laminate or onion-like appearance। তাহলে এর যে অ্যাপিয়ারেন্স সেটাকে আমরা স্যান্ড লাইক বলতে পারি, আবার অনিয়ন লাইকও বলতে পারি। Thermal bodies can be found in organs such as thyroid, ovaries, endometrium, and the lining of the central nervous system। এই সকল ক্ষেত্রে আমরা thermal body পেতে পারি। The healing of an incised bone is answered with maturation phase, true. Contractile phase, এটা false. Proliferative phase, that is true. Demolition phase, that is false. Contractile phase এবং demolition phase এই দুটো আমরা healing by secondary intention পাই। Lag phase, that is true, এটা আমরা primary intention পেতে পারি। তো healing by first intention বা healing by primary intention এটা কোন কোন ক্ষেত্রে হবে? Clean and uninfected wound, surgical, incised, without much loss of cells and tissues, and age of wound are approximated by surgical suture। তো সংক্ষেপে মনে রাখবেন যে আপনি ওটিতে ব্লেড দিয়ে ইনসিশন দিচ্ছেন, সেখানে হিলিং হবে ফার্স্ট ইন্টেনশনে। As a result, epithelial regeneration predominates over fibrosis. A small scar is formed, but there is a minimal wound contraction. So contractile phase এখানে হয় না। Events in primary union within 4 hours, প্রথম 24 ঘন্টায় নিউট্রোফিলস ওখানে চলে আসে এবং ব্যাজাল যে সেল রয়েছে সেখানে মাইটোটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। 24 to 48 hours এ কি হয়? Epithelial cells from both age have begun to migrate, proliferate along the dermis। তাহলে প্রথম থেকে দ্বিতীয় দিনে যখন যাবে এটা, তখন epithelial সেলের proliferationটা হয়। By day 3, neutrophils have been largely replaced by macrophages. Neutrophils have been largely replaced by macrophages। খুবই ইম্পর্টেন্ট, ডে 3 তে কিন্তু নিউট্রোফিল থাকে না, সেটা ম্যাক্রোফেজদের রিপ্লেসড হয়ে যায়।
Granulation tissue progressively invades the incision space. Collagen fibers are now evident at the incision margin, but these are vertically oriented and do not bridge the incision. Very important. Primary union যে collagen fiber সেগুলো হচ্ছে vertically oriented. As a result, তারা কোনো ব্রিজিং করতে পারে না এবং ফলস্বরূপ সেখানে কোনো যে কন্টিনিউটি সেটা আর হয় না। ঠিক আছে, তো ব্রিজিং হয় না। Second week, there is a continued collagen accumulation and fibroblast proliferation. The leukocyte infiltrate edema and increased vascularity are substantially diminished. তাহলে এখানে দেখা যায় যে অ্যাকিউট ইনফ্লামেশনের যে ফিচারগুলো ছিল সেগুলো আস্তে চলে যায় এবং এটা ম্যাচিউরড হয়ে যায়। ইন হিলিং বাই ভাইয়া একটা কোশ্চেন আছে। হ্যাঁ, একটু বলেন। ভাইয়া এই 52 নাম্বার কোশ্চেনটা তো মিড-ডে কোশ্চেন, ওখানে তো কন্ট্রাক্টাইল ছাড়া সবগুলাই ট্রু। কোনটা আপু? এই কোশ্চেনটা ভাইয়া, এখানে যে ডিমোলেশনটা হচ্ছে আপনি ফলস দিয়েছেন, এটাও তো ট্রু দেয়া, এটা তো মিড-ডে কোশ্চেন। আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে মিড-ডে ভাইয়া শুধু কন্ট্রাক্টাইল ফেস ছাড়া আর চারটাই ট্রু হবে। ডিমোলেশন ট্রু করে দেন একটু। 52 ডি নাম্বারটা একটু কারেকশন করে নিন। আমি কারেকশন এখন পর্যন্ত 4টা কোশ্চেনে পেয়েছি, আর একটা কোশ্চেনে আছে, সব মিলে আমি এটা কারেকশন দিয়ে দিব। ঠিক আছে, ডি নাম্বারটা ট্রু দেন। হ্যাঁ, আমার এখন মনে পড়ছে এটা মিড-ডে ট্রু ছিল। ঠিক আছে আপু, ভাইয়া কন্ট্রাক্টাইল ছাড়া সবকটাই ট্রু। কন্ট্রাক্টাইল ছাড়া সবগুলো থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখি হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন। The wounds are with separated edges. That is true. There is more intense inflammatory reaction. That is true. Lesser amount of granulation tissues are formed. False. এখানে huge amount of granulation tissue is formed. There is a wound contraction. True. Regeneration of parenchymal cells can completely restore the original architecture. Never. Original architecture can never be achieved. তো হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন কখন হয়? সহজে মনে রাখবেন, যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট RTA, সেক্ষেত্রে সেকেন্ড ইন্টেনশন হবে। লাইক একটা ডার্টি ওন্ড, কন্টামিনেট ওন্ড, লস অফ সেলস অর টিস্যুস, ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে হবে। এবং সেখানে একটা আগলি স্কার ফর্মেশন হয়। ঠিক আছে, মোটামুটি এখান থেকে এগুলো জানলে হবে। অন্যগুলো আপনারা সবই জানেন, কন্ট্রাকশন হয় আর ইনফেকশন থাকতে পারে, বলে ফেলেছি আমি অলরেডি। Granulation tissue is found in 54 এর বি। এটা নিয়ে অনেকেই কনফিউশন। এটা এজ অফ গ্রানুলোমা, চাইলে ট্রু দিতে পারেন, চাইলে ফলস দিতে পারেন। অনেক সোর্সে ট্রু আছে, অনেক সোর্সে ফলস আছে। অ্যাক্সেস ওয়াল ট্রু হবে, অ্যানাল ফিশার ট্রু হবে, ওন্ড হিলিং ট্রু, টিউমার স্ট্রোমা এটা ফলস হবে। ভাইয়া ই ট্রু হবে না? টিউমার স্ট্রোমা এটা ইয়ে দিয়ে, টিউমার স্ট্রোমা পাওয়া যায় না আপু, এটা ইয়ে দিয়ে ফলস দিয়ে। আচ্ছা আচ্ছা নেক্সট আসি, granulation tissue কি? Granulation tissue may be defined as the immature mesenchymal tissue proliferation. তো granulation tissue থেকে শুধু এক্সাম্পল অনেকবার আসছে, আমার মন বলতেছে যদি কোশ্চেন হয় তো ক্যারেক্টার থেকে কোশ্চেন আসবে। Granulation tissue may be defined as the immature mesenchymal tissue proliferation of fibrovascular tissue with inflammatory infiltrates, mainly lymphocyte and maybe plasma cell. তাহলে এখানে lymphocyte বা plasma cell থাকতে পারে। The term is derived from its pink, soft and granular appearance. তাহলে এর অ্যাপিয়ারেন্সটা কেমন আমার সাথে আপনারা একবার বলেন। Pink, soft and granular appearance. Pink, soft and granular appearance. Characteristics of granulation tissue. Pink, soft and granular appearance, easily bleed on touch, insensible due to lack of nerve supply, resistant to infection as monocytes form a coat on the surface. যেহেতু গ্রানুলেশন টিস্যুর সারফেসে একটা মোনোসাইটের কোট থাকে, দে আর রেজিস্ট্যান্ট টু ইনফেকশন। ভাস্কুলার কনজেশন মে লিড টু নাটমেগ লিভার এবং ব্রাউন ইনডুরেশন অফ লাং ট্রু হবে, অন্য যেগুলো আছে সেগুলো ফলস হবে। আচ্ছা তো এখানে আর বলছি না। এখন হাইপারমিয়া এবং কনজেশন একটু পড়ে নিন, এটা আমি আর পড়াশোনা করছি। নেক্সটে চলে যাই। ফলোইং আর দ্য ফেট অফ এ থ্রম্বাস, ডিসোলিউশন ট্রু, কিলার ফর্মেশন ফলস, নিউপ্লাস্টিক ফলস, স্কার ফর্মেশন ফলস এবং ইমোবিলাইজেশন এটা ট্রু হবে। তাহলে কি কি ফেট আছে? একটা থ্রম্বাস, পেড্রো দিয়ে আপনারা মনে রাখতে পারেন, প্রোপাগেশন, ইমোবিলাইজেশন, ডিসোলিউশন, অর্গানাইজেশন এন্ড রিক্যানালাইজেশন।
propagation, immobilization, dissolution, organization, and recanalization. In venous thrombosis, venous thrombosis থ্রোম্বাটা কেমন হয়? Almost occlusive, true. Rich in tartlet, false. এখানে RBC থাকে. Common in pre-prostatic plexus, that is true. Attached to vessel wall, true. Venous thrombosis vessel wall এ attached থাকে. Devoid of line of gels, এটা false. Venous thrombosis এ line of gel থাকে। তো এখন আমরা কোশ্চেনটা সলভ করি। আর্টেরিয়াল থ্রম্বোসিস এবং ভেনাস থ্রম্বোসিস এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, ফ্রিকুয়েন্টলি অক্লুসিভ, ইনভ্যারিয়েবলি অক্লুসিভ। তাহলে যে আর্টেরিয়াল থ্রম্বোসিস সবসময় অক্লুসিভ হয় আর মাঝে মাঝে, আর ভেনাস থ্রম্বোসিস ইনভ্যারিয়েবলি, মানে সব ক্ষেত্রেই ম্যাক্সিমাম কেসে এটা অক্লুসিভ হয়ে থাকে। মোস্ট কমন সাইট করোনারি, সেরেব্রাল এবং ফিমোরাল আর্টারি। আর এক্ষেত্রে কি হচ্ছে, সাইটস ভেইনস অফ দ্য লোয়ার এক্সট্রিমিটি 90% কেস, এছাড়াও আপার এক্সট্রিমিটি, periprostatic plexus, ovarian and periuterine veins and dural sinuses, portal vein, hepatic vein এই ক্ষেত্রেও পেতে পারি আমরা। Composed of friable mesh of platelet. Arterial thrombosis mainly platelet rich থাকে আর venous thrombosis RBC rich থাকে। Causes: arterial thrombosis due to endothelial injury and turbulence. On a ruptured atherosclerotic plaque, vasculitis strong. আর ভেনাস থ্রম্বোসিসের ক্ষেত্রে কজ কি, ডিউ টু স্টাসিস। ভেনাস থ্রম্বোসিসের কজ কি, ডিউ টু স্টাসিস। রেট্রোগ্রেড ফ্লো, আর্টেরিয়াল থ্রম্বোসিস রেট্রোগ্রেড ফ্লো। আর ফলোইং আর ভেনাস থ্রম্বোসিস কি হচ্ছে, ফ্লোয়িং অ্যালং ডিরেকশন অফ ব্লাড, তাহলে ব্লাডের ডিরেকশন হচ্ছে, এই জন্য এটা অ্যান্ট্রোগ্রেড। তো রেট্রোগ্রেড আর্টেরিয়াল থ্রম্বোসিস কেমন, সকল থ্রম্বোসিসের টার্গেট হচ্ছে আমাদের হার্টের দিকে আসে। তো আর্টেরিয়াল যে ব্লাড সেটা তো পেরিফেরিতে যাচ্ছে, কিন্তু থ্রম্বোসিস চেষ্টা করে হার্টে আসে, এই জন্য তার ফ্লোটা রেট্রোগ্রেড। ফ্রিকুয়েন্টলি ইমোবিলাইজ, ফার্ম লোকালি অ্যাটাচড টু দ্য ভেসেল ওয়াল, ফার্মলি অ্যাটাচড টু দ্য ওয়াল, লুজলি অ্যাটাচড টু দ্য ওয়াল। এটা হচ্ছে ক্লিয়ার। রেড ইনফ্যাক্ট কোন কোন ক্ষেত্রে পায়, লাং, ব্রেইন, ওভারি এবং স্মল ইন্টেস্টাইন। রেড ইনফ্যাক্ট ভেনাস অক্লুশনের জন্য পেতে পারি এবং হোয়াইট ইনফ্যাক্ট আর্টেরিয়াল অক্লুশনের জন্য পেতে পারি। অর্গান ইনভলভ, লাং, স্মল ইন্টেস্টাইন, ব্রেইন, ওভারি। লাং, লিভারে কি হচ্ছে রেড ইনফ্যাক্ট হয়? আপু আবার বলবেন কাইন্ডলি। হ্যাঁ, লিভারে রেড ইনফ্যাক্ট হয়। লিভারে হোয়াইট ইনফ্যাক্ট আপু, ওকে, সলিড অর্গান হোয়াইট ইনফ্যাক্ট হয়। আচ্ছা, হার্ট, স্প্লিন, কিডনি, কালার রেড 24 to 40 আওয়ার্স এর মধ্যে, 8 আওয়ার্স এর মধ্যে হয়, আর হোয়াইট ইনফ্যাক্ট পেল। আচ্ছা, এখন প্রোগ্রেসিভ স্টেজ অফ শার্ট। There is a metabolic acidosis, that is true. Reflex compensatory mechanisms are activated, এটা false. এটা ইনিশিয়াল স্টেজে অ্যাক্টিভেটেড হয়ে যায়। There is a wide spread tissue hypoxia, that is true. Survival is possible, that is also true. There is complete renal shutdown, false. Complete renal shutdown irreversible stage হয়। Disseminated intravascular coagulation is characterized by decreased fibrin dividing product, এটা false. এখন যদি আমি বলি decreased fibrinogen level, তখন কি হবে, decreased fibrinogen level, ট্রু হবে, এটা ট্রু হবে। ফিব্রিনোজেন ভেঙে যে ফিব্রিন প্রোডাক্ট আসছে সেটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। রিডিউসড এপিটিটি, দ্যাট ইজ ফলস, এটা বেড়ে যাবে। রিডিউসড ফ্যাক্টর 8, দ্যাট ইজ ট্রু। রিডিউসড প্লাকেট কাউন্ট, দ্যাট ইজ ট্রু। রিডিউসড পোস্টমোরটেম টাইম, দ্যাট ইজ ফলস। বেশিরভাগ অল টাইম ইজ ইনক্রিজড এক্সেপ্ট কোনটা, ডিআইসি তে সব ধরনের টাইম বাড়ে, শুধু একটা টাইম। হ্যাঁ, না না, থাইরোগ্লোবিন জেনারেশন টাইম, থ্রোম্বোপ্লাস্টের জেনারেশন টাইম, ঠিক আছে, এটা হচ্ছে কমে যায়, এছাড়া সব টাইম বাড়ে, এটা খেয়াল রাখেন। আচ্ছা, ডিএসসি সম্পর্কে এখানে মোটামুটি সব বলে ফেলছি, শুধু বলে দিই যে ইনফেকশন, সেপসিস বা ইকোলাই, স্ট্রোকাস, নিউমোনিয়া এই সকল ক্ষেত্রে হতে পারে। ট্রমা, অবস্টেট্রিক কজের মধ্যে দেখেন অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, প্লাসেন্টাল অ্যাব্রাশন এবং প্রি-এক্লাম্পসিয়া। সিভিয়ার লিভার ফেলিউর, ম্যালিগন্যান্সি, সলিড টিউমারস এন্ড লিউকেমিয়া, টিস্যু ডিস্ট্রাকশন, প্যানক্রিয়াটাইটিস এবং বার্নসে হয়। ভাস্কুলার অ্যাবনর্মালিটিস এর মধ্যে ভাস্কুলার অ্যানিউরিজম এবং লিভার হেমানজিওমাস। টক্সিক ইমিউনোলজিক্যাল এর মধ্যে আছে
আচ্ছা, এবিও ইনকম্প্যাটিবিলিটি, স্নেক বাইটস এবং রিক্রিয়েশনাল ড্রাগ এই সকল ক্ষেত্রে আমাদের ডিআইসি হতে পারে। আচ্ছা, লিভারে ডুয়াল ব্লাড সাপ্লাই থাকলেও ম্যাক্সিমাম টাইম লিভারে আমাদের ওয়াইড ইনফ্যাক্ট হয়। তারপরে এটা আমি একবার দেখবো, দেখে গ্রুপে আমি ফাইনালি জানাবো, ঠিক আছে? এটা যে কমেন্ট সেকশন আছে সেখানে আমি জানাবো। ভাইয়া ডুয়াল ব্লাড সাপ্লাই থাকে বলেই তো লিভার রেজিস্ট করবে ইনফেকশনকে, সহজে আচ্ছা, হবে ঠিক না। আছে, হ্যাঁ হ্যাঁ, তা আমি একবার দেখবো, ঠিক আছে আপু, আমি এটা দেখবো, এটা আমি শিওর না, তো আমি দেখবো না, এটা দেখে জানাবো না, লিভারটা আমি দেখে জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে চলে আসি ফার্মাকোলজি। আচ্ছা, প্যাথোলজিতে আর কোনো কোশ্চেন আছে? শুধু একটা কোশ্চেন আমাদের কনফিউশন হয়েছে, সেটা আমি ক্লাসের পরে ইনশাল্লাহ ক্লিয়ার করব, আজকে না পারলে আগামীকাল ক্লিয়ার করে দিব। আর 5টা কোশ্চেনের কারেকশন ছিল, সেটাও দিয়ে দিব। 3টা কোশ্চেন আমাদের একদম টাইপিং মিস্টেক হয়েছে আর কি। আচ্ছা, কোশ্চেন 61, ড্রাগস অ্যাডমিনিস্ট্রেটেড থ্রু দ্য সাবলিঙ্গুয়াল রুট। তো ড্রাগস এর জন্য বিভিন্ন রুট রয়েছে। সাবলিঙ্গুয়াল রুটে আমরা ইউজুয়ালি আর্গোটামাইন, নিফিডিপিন এবং গ্লাইসিন ট্রাইনাইট্রেট ইউজ করে থাকি। তো ডিফারেন্ট রুট, এখান থেকে কি কোশ্চেন হতে পারে? প্রথম কোশ্চেন হতে পারে যে এন্ট্রাল রুট কি আছে এবং পার এন্ট্রাল রুট কি আছে। এরপরে তার মধ্যে ওরাল, সাবলিঙ্গুয়াল, পার রেক্টাল, সেখানে ফিচার কি হতে পারে। ওরালের ক্ষেত্রে দেখেন প্রিফার্ড ইন মোস্ট আমরা সবাই চেষ্টা করি ওরাল ড্রাগ দেওয়ার জন্য। ভ্যারিয়েবল অ্যাবসর্পশন, এক্সটেন্সিভ প্রিসিস্টেমিক এলিমিনেশন। এক্সটেন্সিভ প্রিসিস্টেমিক এলিমিনেশন বলতে আমাদের ফার্স্ট পাস মেটাবলিজমকে বোঝানো হয়, অর্থাৎ একটা ড্রাগ অ্যাবসর্পশনের পরে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর আগেই যদি মেটাবলিজম হয়ে যায় সেটাকে বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম বা প্রিসিস্টেমিক এলিমিনেশন। স্ট্রিক্ট স্টেরিলাইজেশন নট নিডেড। আচ্ছা, এখন সাবলিঙ্গুয়াল রুটটা খেয়াল করেন, র্যাপিড অ্যাবসর্পশন এন্ড কুইক অনসেট, অ্যাভয়েড ফাস্ট ফাস্ট মেটাবলিজম, স্পিড আফটার অপটিমাম অ্যাকশন। মনে করেন একটা পেশেন্টকে আমি অ্যানজাইনাল পেনের জন্য জিটিএন দিয়েছি, যখন তার অপটিমাম অ্যাকশন হচ্ছে পেশেন্টকে বলতে পারি আপনি এটা স্পিড আউট করে ফেলে দেন। আচ্ছা, প্যারেন্টাল রুটের মধ্যে ইন্ট্রাভেনাস র্যাপিড ইফেক্ট, আর ইন্ট্রামাসকুলার এখানেও খেয়াল করেন রিজনেবলি র্যাপিড অনসেট। তো আমরা অনেকে মনে করি ডিলেড অনসেট, বাট দেয়ার ইজ রিজনেবলি র্যাপিড অনসেট, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, সুইটেবল ফর লার্জ ভলিউম ওয়াটার সলিউশন, এটা ইন্ট্রাভেনাস। আর ইন্ট্রামাসকুলারে খেয়াল করেন লার্জ ভলিউম ক্যান নট বি গিভেন, যেহেতু এখানে সিভিয়ার পেইন হয় এবং লার্জ ভলিউম সার্কুলেট করতে পারে না। ক্যান বি স্টপড ইন অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনস। ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস দুই ক্ষেত্রে আমাদের স্টেরাইল টেকনিক প্রয়োজন আছে। সাবকুটানাস reasonably slow in onset, slow uniform sustained absorption, large volume agent cannot be given, suitable for insoluble suspension. এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন যে সাবকুটানাস রুট ইনসলিবল সাসপেনশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইনহেলেশন, র্যাপিড অনসেট, নিড বেসড বাইপাস, ফাস্ট পাস মেটাবলিজম। তাহলে ইনহেলেশনের রুটে আমাদের ফাস্ট পাস মেটাবলিজমকে অ্যাভয়েড করতে পারে। Now our next question, cause of decreased bioavailability. তো bioavailability কি সেটা আমরা জানবো, এরপরে কোশ্চেনটা আমরা সলভ করব। Fraction of administered drugs reaching the systemic circulation in unchanged form. একটা ড্রাগের যতটুকু আমাদের সিস্টেমিক সার্কুলেশনে আনচেঞ্জড ফর্মে পৌঁছায় সেটাকে আমরা বলি bioavailability. Factors affecting bioavailability. Bioavailability inversely proportional to fast pass metabolism. অর্থাৎ ফাস্ট পাস মেটাবলিজম যদি বেশি হয় তখন ড্রাগটা মেটাবলাইজড হয়ে যাচ্ছে, বায়ো অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনে আনচেঞ্জ ড্রাগ কম পৌঁছাচ্ছে। ইট ইজ প্রপোর্শনাল টু সলিবিলিটি এন্ড অ্যাবসর্পশন। তাহলে একটা ড্রাগের অ্যাবসর্পশন যত বেশি তার বায়ো অ্যাভেলেবিলিটিও তত বেশি হয়। কেমিক্যাল ইনস্টেবিলিটি, একটা ড্রাগে যদি কেমিক্যালি ইনস্টেবল থাকে অর্থাৎ সেটা যদি আয়নাইজেশন হয়ে যায় তার বায়ো অ্যাভেলেবিলিটি কম হয়। তাহলে এখন আমরা সলভ করি। High fast pass metabolism, that is true. Increased absorption, তো যদি absorption বাড়ে তখন bioavailability বেড়ে যাবে। Poor lipid solubility, true. লিপিড সলিবিলিটি যখন কম হচ্ছে absorption কম হচ্ছে এবং bioavailability কম হচ্ছে। Intravenous absorption of drug, এটা false. আইডিওরুটের absorption আমরা বলতে bioavailability বলতে পারি almost virtually 100. Ionization of drug, that is true. Ionization হলে bioavailability কমে যাচ্ছে, এটা ক্লিয়ার? ডক্টর মুক্তা আপু কি বুঝতে পেরেছেন? আনমিউট করবেন। জি ভাইয়া। ওকে,
Drug absorption is influenced by polarity of the drug. That is true. Dose of the drug এটা কারেকশন করে নিয়েন 63B, এটা ট্রু হবে। হায়ার ডোজে অ্যাবজর্পশন বেশি হয়। 63B এটা কারেকশন করে নিয়েন। তাহলে এখন পর্যন্ত আমাদের 6টা কোশ্চেন, 6টা স্টেম, 6টা কোশ্চেন না, 6টা স্টেম একটু আমাদের কারেকশন করতে হবে। Dose is formulation of the drug, that is true. PK of the drug, that is true. Plasma half-life of the drug, false. Plasma half-life এর সাথে অ্যাবজর্পশনের কোনো সম্পর্ক নাই। মলিকুলার সাইজ যখন ছোট হয় তখন অ্যাবজর্পশনটা বাড়ে। বাওয়েল ট্রানজিট টাইম, কনস্টিপেশনের ক্ষেত্রে আমাদের অ্যাবজর্পশনটা বাড়বে, কারণ বাওয়েলে আমাদের ফুড বা ড্রাগটা বেশিক্ষণ থাকছে। জিআরটি মোটিলিটি ইনক্রিজ হলে এটা ডিক্রিজ হচ্ছে। পিচ অফ দ্য ড্রাগ ভ্যারিয়েবল, কারণ অ্যাসিডিক ড্রাগ। আপু কিছু বলছেন? বললাম অ্যাবজর্পশনের সাথে হাফ লাইফের কোনো সম্পর্ক নাই কেন, মানে আচ্ছা, বেশি হলে ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে ফ্যাক্টর অ্যাফেক্টিং বা ইনফ্লুয়েন্স বাই ড্রাগ অ্যাবজর্পশন ইজ ইনফ্লুয়েন্স বাই। কোন কোন ফ্যাক্টর অ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করছে? ব্যাপারটা হচ্ছে এখানে এমন যে একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ মনে করেন 36 ঘন্টা, তার অ্যাবজর্পশন তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। হয়ে যাওয়ার পরে সে হয়তো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করছে বা তার মেটাবলিজম ডিলেতে হচ্ছে, এই জন্য হাফ লাইফ বাড়ছে। প্লাজমার হাফ লাইফ এই ঘটনা হচ্ছে অ্যাবজর্পশনের পরের ঘটনা, এই জন্য এখানে অ্যাবজর্পশন ইনফ্লুয়েন্সড হয় না। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে পিএইচ অফ দ্য গাট ভ্যারিয়েবল, তো এটা কেন বলছিলাম যে অ্যাসিডিক ড্রাগ ইউজুয়ালি আমাদের অ্যাসিডিক মিডিয়া বেশি অ্যাবজর্পশন হয়। এই জন্য যদি আমাদের গাটের যে পিএইচ সেটা কোনো কারণে অ্যাসিডিক, সেক্ষেত্রে অ্যালকালাইন ড্রাগটা কম হবে। আবার অ্যালকালাইন হলে অ্যালকালাইন ড্রাগসে অ্যাবজর্পশন বেশি হবে, এই জন্য ভ্যারিয়েবল, এটা ভ্যারি করবে। GIT blood flow supply if increase absorption. GIDs like celiac disease এক্ষেত্রে absorption কমে যাবে। আচ্ছা, presence of food particle may alter absorption. Physiological interaction হতে পারে যে লাইক tetracycline এবং antacid-এর absorption-এ আমাদের poor absorption of tetracycline-টা হয়ে থাকে আর কি। আসলে এই কোশ্চেনগুলো বোঝার কোশ্চেন। A highly ionized drug is excreted mainly by liver, এটা false। Mainly by কি হবে বলেন তো, anyone? ভাইয়া রেনাল, কিডনি। By kidney, yeah, very good. Cannot cross the placental barrier easily, that is true. Is well absorbed the intestine, এটা false কেন? Anyone? ডক্টর কানিজ ফাতেমা, আপু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, is well absorbed from the intestine, এটা false কেন? কারণ হচ্ছে আয়োনাইজেশন হয়ে গেলে ওটা এক্সক্রিয়েশন হয়ে যাবে, ওটা অ্যাবজর্পশন হবে না, ওয়াটার সলিউবল হয়ে ওটা এক্সক্রিয়েশন হয়ে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ। অ্যাকুমুলেটস ইন সেলুলার লিপিডস, এটা আপু অ্যানসার করেন। অ্যাকুমুলেটস ইন সেলুলার লিপিডস, এটা ফলস কেন? এনিওয়ান? অ্যাকুমুলেটস ভাইয়া লিপিড সলিউবল হলে তাহলে হতো, কিন্তু এটা তো হাইলি আয়োনাইজড, যদি নন আয়োনাইজড হতো তাহলে সেলুলার লিপিডস অ্যাকুমুলেট হবে। ওকে, cannot cross blood-brain barrier, that is true. আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা হয়ে গিয়েছে। ক্লিয়ারেন্স অফ ড্রাগ, এটা লাস্ট রেসিডেন্সি পরীক্ষায় আসছে। is reduced when the drug is strongly protein bound, true. তো ক্লিয়ারেন্স বলতে বোঝায় যে যতটুকু একটা ভলিউম পার টাইমে আমাদের বডি থেকে এক্সক্রিয়েট হচ্ছে, কিন্তু ক্লিয়ারেন্স অফ ড্রাগ এক্সক্রিশনের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? is reduced when the drug is strongly protein bound, যখন একটা ড্রাগ প্রোটিন বাউন্ড করে থাকছে সেটা এক্সপ্রেশন হবে না, সো তার ক্লিয়ারেন্সটা কমে যাবে। is increased in hepatic failure, false. হেপাটিক ফেলিউরে ক্লিয়ারেন্সটা কমে যাবে কারণ মেটাবলিজম হচ্ছে না। তো represents the volume of blood from which the drug is completely eliminated in the time, that is true. is not dependent on renal function, এটা false, এটা renal function উপর ডিপেন্ড করে। may exceed glomerular filtration rate, এটা কি হবে? এটা হচ্ছে অ্যানসার দিবেন ডক্টর শাহরিন। ডক্টর শাহরিন, তুমি শুনতে পাচ্ছেন? ডক্টর শাহরিন। আচ্ছা, ডক্টর আরিফ মুর্শেদ, ভাইয়া কি শুনতে পাচ্ছেন? ডক্টর আরিফ মুর্শেদ,
ডক্টর আরিফ মুর্শেদ, ডক্টর সায়েদ, ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি জি বলুন। আচ্ছা ভাইয়া, এখানে বলেছি মে এক্সিড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা ট্রু, এটা কেন? ক্লিয়ারেন্স অফ ড্রাগ জিএফআর কে কি এক্সিড করবে কি করবে না? জিএফআর ঠিক করতে পারে, কারণ হচ্ছে ক্লিয়ারেন্স বলতে বোঝায় তো কতটুকু এক্সপ্রেশন হয়ে যাচ্ছে, মানে কতটুকু বের হয়ে যাচ্ছে মেটাবলিজম হয়ে কতটুকু। হ্যাঁ, সেটা তো জিএফআর এর সমান হবে, তাই না? যে এটা এখানে ট্রু দিয়েছে কেন, এটা কেন ট্রু হলে কেন ট্রু, ফলস হলে কেন ফলস? আচ্ছা ভাই, আমি আপনাকে একটু হেল্প করি, আপনার সাথে আমি একটু বলি। সেটা হচ্ছে অ্যাক্টিভ টিউবুলার এক্সক্রিশন হয়। মনে করেন কোন একটা ড্রাগ জিএফআর এর মাধ্যমে 20 ইউনিট আসছে, এরপরে অ্যাক্টিভ টিউবুলার এক্সক্রিশন হচ্ছে 2 ইউনিট, তাহলে সেটা তো জিএফআর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই না? ইট ইজ বিকজ ডিউ টু অ্যাক্টিভ এক্সক্রিশন অফ সাম ড্রাগস। ক্লিয়ার? টিউবুলার সিক্রেশন হয়, টিউবুলার সিক্রেশন বা এক্সক্রিশনের জন্য এটা বেড়ে যাচ্ছে। তাই ভাই বুঝতে পেরেছেন? জি জি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। Following are partial agonist drugs. তো partial agonist clonidine, acetylbuterol এবং pindorol। clonidine, acetylbuterol এবং pindorol আপনারা আমার সাথে একবার বলবেন, তাহলে দেখবেন মুখস্থ হয়ে গিয়েছে। এই কোশ্চেনটা একটু আমাদের এক্সটেন্সিভলি সলভ করতে হবে। পার্শিয়াল অ্যাগনিস্ট শুধু এক্সাম্পল পড়লে হবে না, অন্যান্য যেগুলো আছে টার্ম পড়তে হবে, কারণ তারা এখান থেকে কোশ্চেন দিতে পারে। অ্যাফিনিটি কি? অ্যাবিলিটি অফ এ ড্রাগ টু বাইন্ড উইথ দ্য রিসেপ্টর। একটা ড্রাগের রিসেপ্টরের সাথে বাইন্ড করার যে ক্যাপাসিটি বা অ্যাবিলিটি, সেটাকে আমরা বলি এফিনিটি। আর এফিকেসি কি? বাইন্ড করার পরে সেই রিসেপ্টরকে অ্যাক্টিভেট করার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে এফিকেসি। তাহলে অ্যাফিনিটি কি? বাইন্ড করা, আর এফিকেসি কি? বাইন্ড করার পরে ইফেক্ট দেখানো। পটেন্সি, পটেন্সি হচ্ছে একটা অ্যামাউন্টের টার্মে এক্সপ্রেস করা হয় সার্টেন বা ডিজায়ার্ড ইফেক্টের জন্য যে পরিমাণ ড্রাগ দেওয়া প্রয়োজন, সেটাকে আমরা বলি পটেন্সি। এ মেজার অফ ড্রাগ অ্যাক্টিভিটি এক্সপ্রেসেস টার্ম অফ অ্যামাউন্ট রিকোয়ার্ড টু প্রডিউস অ্যান ইফেক্ট অফ গিভেন ইন্টেন্সিটি, যেটা আমি অলরেডি বলেছি। লিগ্যান্ড, কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ক্যান কম্বাইন উইথ রিসেপ্টর। রিসেপ্টরের সাথে যারাই বাইন্ড করে তাকে আমরা বলবো লিগ্যান্ড। ক্লাসিক্যাল রিসেপ্টর হুইচ হ্যাভ এন্ডোজেনাস লিগ্যান্ড। ক্লাসিক্যাল রিসেপ্টর কারা? যাদের এন্ডোজেনাস লিগ্যান্ড রয়েছে। এখন চলে আসি অ্যাগনিস্ট কি? যে সকল ড্রাগের অ্যাফিনিটি এবং এফিকেসি দুইটাই আছে, তাকে আমরা বলি অ্যাগনিস্ট। অর্থাৎ পার্টিকুলার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার পরে সেটাকে অ্যাক্টিভেট করছে, তাদেরকে আমরা বলছি অ্যাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট কি? পার্টিকুলার রিসেপ্টরে বাইন্ড করেছে কিন্তু কোনো ইফেক্ট দিচ্ছে না, এটাকে আমরা বলছি অ্যান্টাগনিস্ট। এখন পার্শিয়াল অ্যাগনিস্ট এবং এটা কি? Drugs binding with a specific receptor evokes weak response. একটা ড্রাগ কোন একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে যতটুকু রেসপন্স প্রডিউস করার কথা ছিল ততটুকু করছে না, প্রডিউস উইক রেসপন্স, and also prevents a full agonist from acting on that receptor. অর্থাৎ সে নিজেও কোনো ফুল ইফেক্ট দিচ্ছে না, আবার কাউকে বাইন্ড করে যে ফুল ইফেক্ট দিবে সেটাও দিতে দিচ্ছে না, এটাকে বলা হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট। They may be called partial antagonist also. তাহলে partial agonist এবং partial antagonist same. Inverse agonist. Drugs bind to same receptor as in agonist but shows reverse activity. Inverse agonist কি? Drugs bind to same receptor as an agonist but shows reverse activity. তো সেখানে বাইন্ড করার পরে যে অ্যাক্টিভিটি দেখানোর কথা ছিল, লাইক বাইন্ড করার পরে তার মায়োসিস করার কথা ছিল, ঠিক আছে, সে মাইড্রাসিস করছে, অর্থাৎ রিভার্স অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনভার্স অ্যাগনিস্ট। ড্রাগস প্রডিউসিং ইফেক্টস যে নন রিসেপ্টর মেকানিজম আর, আমরা সবাই জানি যে ড্রাগ যে কোনো একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার অ্যাক্টিভিটি দেখায়, তবে কিছু কিছু ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করা ছাড়াও অ্যাক্টিভিটি দেখাতে পারে, যেমন ম্যানিটল, এটা অসমোলিক ডায়ারের মাধ্যমে অ্যাক্টিভিটি দেখায়, কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে না। সোমাটিকটন ফলস, এটা 5H রিসেপ্টরের সাথে বাইন্ড করে। ম্যাগনেসিয়াম ট্রাইসালিকেট, এটা কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে না, নন রিসেপ্টর মেকানিজম দেখানো হয়। আচ্ছা, স্পাগুলা, যেটা হচ্ছে বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভ, এটাও কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করছে না। মরফিন ফলস, এটা মিউ, ডেল্টা এবং কাপ্পা রিসেপ্টরের সাথে বাইন্ড করে।
লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস ইনফিনিটি স্টার কোশ্চেন, কোন কোন ড্রাগসের থেরাপিউটিক ইন্ডেক্স বেশি এবং কোন কোন ড্রাগসের থেরাপিউটিক ইন্ডেক্স কম, এটা পড়তে হবে। তার আগে আমরা জানি ডেফিনেশন কি। ইট ইজ দ্য রেশিও বিটুইন টক্সিক ডোজ অ্যান্ড ইফেক্টিভ ডোজ। তাহলে ইম্পর্টেন্স, প্রোভাইড সেফটি ডাটা ফর এনি ড্রাগ। তো একটা ড্রাগের টক্সিক ডোজ কত আর ইফেক্টিভ ডোজ কত, তার যে রেশিও, এটাকে বলা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। যেমন একটা ড্রাগের টক্সিক ডোজ 50 মিলিগ্রাম আর ইফেক্টিভ ডোজ 5 মিলিগ্রাম, তাহলে তার থেরাপিউটিক ইন্ডেক্সটা 10, অর্থাৎ অনেক বেশি হচ্ছে। প্রোভাইড সেফটি ডাটা ফর এনি ড্রাগ, মোর টিআই মোর সেফ ড্রাগ। আর থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি হবে সেটা বেশি সেফ। থেরাপিউটিক ইন্ডেক্স 1 ইন্ডিকেটস পয়জনিং। তার অর্থটা কি? একটা ড্রাগের টক্সিক ডোজ 50 তার ইফেক্টিভ ডোজ 50, তাহলে ওটা যাতে পয়জনিং হয়ে যাবে, তাই না? A drug may have different TI on use. Aspirin have high TI in headache but low in rheumatoid arthritis. এই কথাটা মানে কি? A drug may have different therapeutic index on use. Aspirin এর ক্ষেত্রে যখন আমরা হেডেকের জন্য ব্যবহার করব, the therapeutic index high, more safe. কারণটা কি? সেখানে আমার লো ডোজ প্রয়োজন হয়, বাট রিউমেটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমাদের হাই ডোজ প্রয়োজন হয়, এই জন্য থেরাপিউটিক ইন্ডেক্স কমে আসে। ইভালুয়েশন অফ নিউ ড্রাগ, যে কোনো ড্রাগ আমরা লঞ্চ করলে সেটা ইভালুয়েট করি থেরাপিউটিক ইন্ডেক্স দিয়ে। ড্রাগ হ্যাভিং হাই টিআই, এটা মনে রাখবেন যে সকল ড্রাগ গ্রাম্য চিকিৎসক বা ফার্মাসিস্ট বা আমাদের মতো এমবিবিএস পাস করার পরে বা ইন্টার্ন অবস্থায় আমরা যে সকল ড্রাগ দিতে পারি সেটা হচ্ছে হাই টিআই। অ্যান্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন, সালফামাইড, ডায়াবেটিস, বেনজোডাইজিপিনস, ডায়াজিপাম, ক্লোনাজিপাম, এগুলো ফার্মাসিতে এগুলো পাওয়া যায়। এনএসাইন, প্যারাসিটামল। এখন চলে আসি ড্রাগ হ্যাভিং লো টিআই। কোন কোন ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স কম? যে সকল ড্রাগ আমাদের স্পেশালাইজড সেন্টারে ব্যবহার করা হয় বা স্পেশালাইজড ডক্টর ব্যবহার করেন বা আমাদের স্যাররা ব্যবহার করেন, সেটাকে আমরা বলি ড্রাগস হ্যাভিং লো টিআই। মানে মনে রাখছি এভাবে আর কি। বারবিটুরেট, ফেনোবারবিটল, থায়োপেন্টাল সোডিয়াম। নার্কোটিক, অ্যানালজেসিক এন্ড সিনাস ডিপ্রেসিং ড্রাগ এক্সেপ্ট বেনজোডাইজিপিনস। কার্ডিয়াক ডায়াবেটিক্স কি হাই থেরাপিউটিক ইন্ডেক্স? কোনটা? অল ডায়াবেটিক্স কি হাই থেরাপিউটিক ইন্ডেক্স নাকি শুধু থায়াজাইড ডায়াবেটিক্স? ডায়াবেটিস বলে সবগুলো চলে আসবে, বুঝছেন? স্পিরোলাইকোনোর থেরাপিউটিক ইন্ডেক্স অনেক বেশি। আচ্ছা, কার্ডিয়াক গ্লাইকোসাইড, এখানে কেউ কি আছেন যে নিজে থেকে ডিওক্সিন প্রেসক্রাইব করেছেন? এখন কেউ কিন্তু নাই। আমরা কার্ডিয়াক গ্লাইকোসাইড লো টিআই, কারণ আমাদের স্যাররা ব্যবহার করেন না। এন্টি অ্যারিথমিক ড্রাগ লাইক অ্যামিওডেরন কয়জন প্রেসক্রাইব করেছেন? কেউ হয়তো করেননি, স্যারদের ছাড়া, কনসালটেশন ছাড়া। সো দে হ্যাভ লো টিআই। এন্টি ক্যান্সার, এন্টিকোয়াগুলেন্ট আমরা ইউজ করি যদিও। অ্যামাইনোগ্লাইকোসাইড, এখন দুটো এক্সেপশন, সেটা হচ্ছে এন্টি হাইপারটেনসিভ এবং ওসিপি। এই দুটো ড্রাগে থেরাপিউটিক ইন্ডেক্স কম হলেও ইনভ্যারিয়েবলি ব্যবহার করা হয়, এটা খেয়াল রাখবেন। এন্টি হাইপারটেনসিভ এবং ওসিপি হ্যাভ লো থেরাপিউটিক ইন্ডেক্স। A competitive antagonist will reduce the proximal response of the agonist. তো অ্যান্টাগনিজমটা কি জিনিস? যখন একটা ড্রাগ আর একটা ড্রাগের ইফেক্টকে আগের করবে বা ডিস্ট্রয় করবে। হ্যাঁ, থেরাপিউটিক ইন্ডেক্সের কোশ্চেনটাতে কি ইয়াটা কি অ্যান্টি হাইপারটেনসিভ কি ট্রু ছিল? মানে অ্যান্টি হাইপারটেনসিভ হ্যাঁ লো, জি ঠিক আছে, জি থ্যাংক ইউ, ঠিক আছে। ভাইয়া কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? না, আমি এখানে ভাবছিলাম যে অ্যান্টি হাইপারটেনসিভটাতে ফলস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। তো অ্যান্টাগনিজম বলতে গেলে যখন একটা ড্রাগ আর একটা ড্রাগের অ্যাক্টিভিটি কমে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যান্টাগনিজম। তো অ্যান্টাগনিজম দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজমকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি, সেটা হচ্ছে কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ। আমরা এখন সে কম্পিটিটিভ অ্যান্টাগনিজম সম্পর্কে জানবো। Reduce the proximal response of the agonist, false. Causes parallel shifting of the dose response curve to right, true. Not affect maximal response of the agonist when the dose of agonist is increased, true. Bind with receptor by covalent bond, false. Weak bond bind করে থাকে. Enhance affinity of agonist for the receptor, false. আচ্ছা, এটা আমরা একটু সলভ করি। কম্পিটিটিভ অ্যান্টাগনিজম এবং নন কম্পিটিটিভ, এটা পাশাপাশি রেখে পড়লে আমাদের কনসেপশন কিছুটা ক্লিয়ার হবে, যদিও এটা বেশ কঠিন, বারবার পড়তে হবে। যে সোর্স থেকে পড়েছেন কয়েকবার পড়লে তখন আপনার কনসেপশনটা ক্লিয়ার হবে। কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, কারণ এটা বোঝাতে গেলে আমাদেরকে আসলে
গ্রাফ দিয়ে বুঝাইতে হবে। both agonist and antagonist compete for same receptor. তো কম্পিটিটিভ অ্যান্টাগনিজমে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট সেম রিসেপ্টরে কম্পিট করে। আর অ্যাগনিস্ট এন্ড অ্যান্টাগনিস্ট এফেক্ট ডিফারেন্ট রিসেপ্টর সিস্টেম। যে ইউজুয়ালি সেম রিসেপ্টর বাট ডিফারেন্ট সাইটে কাজ করে। লাইক একটা রিসেপ্টরে এ আলফা ডেল্টা সাইট রয়েছে। তো আলফা একটা রিসেপ্টর একটা ড্রাগ কাজ করছে আলফাতে, একটা রিসেপ্টর কাজ করছে ডেল্টাতে, এভাবে আর কি। অ্যান্টাগনিজম ইজ দ্য surmountable parallel shifting of agonist dose response curve. Antagonism is unsurmountable flattened agonist dose response curve. Antagonist reduce the affinity. এটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা, antagonist reduces the affinity of the agonist. এটা মানে কি, যে কম্পিটিটিভ অ্যান্টাগনিজমের ক্ষেত্রে সেটা সেম রিসেপ্টরে বাইন্ড করে। এইজন্য যদি অ্যান্টাগনিজম বাইন্ড করে থাকে সেখানে কিন্তু আর অ্যাগনিস্ট বাইন্ড করতে পারবে না। এজন্য অ্যান্টাগনিস্ট রিডিউস দ্য অ্যাফিনিটি অফ দ্য অ্যাগনিস্ট, সেটা বাইন্ড করতে পারছে না। আর এখানে কি রয়েছে, অ্যান্টাগনিস্ট রিডিউস দ্য ম্যাক্সিমাল রেসপন্স ইন্টেন্সিভ অ্যাক্টিভিটি অফ দ্য অ্যাগনিস্ট। তাহলে অ্যাগনিস্ট বাইন্ড করতে পারছে কিন্তু রেসপন্স দেখাতে পারছে না। ডিফারেন্সটা বুঝেন, কম্পিটিটিভ অ্যান্টাগনিজমে অ্যাগনিস্ট বাইন্ড করতে পারছে না, অ্যাফিনিটি কম। আর নন কম্পিটিটিভ বাইন্ড করছে, বাইন্ড করার পরে ইফেক্ট দেখাতে পারছে না। Inhibition that is caused by antagonist can be removed by increasing the concentration of the agonist. Inhibition that is caused by antagonist can be removed by increasing the concentration of agonist. তো এখানে অ্যাফিনিটি কমে গিয়েছে, যখন আমি অ্যাগনিস্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিচ্ছি তখন সেটা বাইন্ড করতে পারছে এবং এটাকে সে ওভারকাম করতে পারছে। No amount of agonist, however great, overcome inhibitory effect of antagonist independent of the concentration of the agonist. তাহলে এখানে আপনার অ্যাগনিস্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। কম্পিটিটিভ অ্যান্টাগনিজমে অ্যাগনিস্টের কনসেন্ট্রেশন বাড়লে ওভারকাম করতে পারে, বাট নন কম্পারেটিভের ক্ষেত্রে যে কোনো একটা নো অ্যামাউন্ট অফ অ্যাগনিস্ট however great will overcome inhibitory effect of the antagonist. তাহলে যাই দেন না কেন সেটাকে ওভারকাম করা যায় না। সো আমরা নেক্সটে চলে যাই। নন ডিপ্রাইজিং নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, এটা মুখস্থ করতে হবে। তো ডেকামিথেনিয়াম এবং সাক্সামিথেনাম এরা ডিপ্রাইজিং, এছাড়া যা আছে সবই নন ডিপ্রাইজিং। আপনারা এভাবে মনে রাখতে পারেন। ক্রনিক সিম্পল গ্লুকোমা ক্যান বি ট্রিটেড উইথ গ্লুকোমা ইনফিনিটি স্টার, মাইগ্রেন ইনফিনিটি স্টার। মাইগ্রেনের কোশ্চেন যদিও নাই, আপনারা মাইগ্রেনের কোশ্চেন ইনশাল্লাহ মকে পাবেন, ঠিক আছে? এই জন্য আমি এখানে দিই নাই। আচ্ছা, এরপরে দেখেন ক্রনিক সিম্পল গ্লুকোমা। তো গ্লুকোমা কি এটা বুঝতে হবে। কেউ একটু বলতে পারবেন যে হোয়াট ইজ গ্লুকোমা? ডক্টর রফিকুন নাহার সিগমা, আপু কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হোয়াট ইজ গ্লুকোমা? ভাইয়া যে যদি ইন্ট্রাঅকুলার প্রেসারটা রেজড হয়, গ্লুকোমা ইউজুয়ালি বলা হয় যে অপটিক নার্ভের কোনো ড্যামেজ বা অপটিক নিউমাইটিস বলা হয়। ইউজুয়ালি এই ড্যামেজটা হয় ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ার জন্য। তো কোনো কোনো ক্ষেত্রে ইন্ট্রাঅকুলার প্রেসার না বাড়লেও গ্লুকোমা হতে পারে। তো গ্লুকোমার ম্যানেজমেন্টে আমাদের মেইন টার্গেট হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেসার কমানো। ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ে মেইনলি আমাদের অ্যাকুয়াস হিউমার প্রেজেন্সে। তাহলে অ্যাকুয়াস হিউমার এর যে কনসেন্ট্রেশন বা যে লেভেল সেটা কমাতে পারলে আমাদের গ্লুকোমাটা রিলিভ হবে। কিভাবে কমাতে পারি? প্রথমত আমরা ফর্মেশন হবে না, দ্বিতীয়ত এক্সক্রেশন বা ফ্লো বেড়ে যাবে। কোশ্চেন আমরা সলভ করি বাই ইনক্রিজিং আউটফ্লো। তাহলে অ্যাকুয়াস আউটফ্লো বাড়িয়ে দিয়ে কাজ করবে কোলিনোমাইমেটিক ড্রাগস, পাইলোকার্পিন, কার্বাকল, ফায়াসিস্টিকমিন, নন সিলেক্টিভ আলফা অ্যাগনিস্ট, ইপিনেফ্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ল্যাটিনোপ্রোজ, মেটোপ্রোজ, অ্যাসটাইলকোলিস্টেরয়েড ইনহিবিটরের মধ্যে ইকোথায়োফ্রেট। ডিক্রিজিং অ্যাকুয়াস সিক্রেশন, বেটা ব্লকার, থিমোলল, বেটাক্সোলল, প্রোপ্রানল, ডায়াবেটিক্স, ডরজোলামাইড, অ্যাস্ট্রোজোলামাইড এবং মিথাজোলামাইড। সিলেক্টিভ আলফা অ্যাগনিস্টের মধ্যে রয়েছে অ্যাপ্রাকমোনিডিন এবং ব্রিমোনিডিন, অ্যাপ্রাকমোনিডিন এবং ব্রিমোনিডিন। এখন সাক্সামিথোনিয়াম হ্যাজ গ্যাংলিয়ন ব্লকিং অ্যাক্টিভিটি, এটা ফলস, এটা ডিপ্রাইজিং এজেন্ট, হ্যাজ এ প্রলং অ্যাকশন ইন দ্য প্রেজেন্স অফ এন্টিকোলিস্টারাস।
that is false. Is a depressing muscle laxant, that is true. আর অপশন বি যেটা পড়লাম has a prolonged action in the absence of intercholinal হবে এটা, ঠিক আছে? Has longer duration of action than tivocarin, that is false. Is given in a combined injection with thiopentane for induction of anesthesia, that is true. তো সাকসামিথিনিয়াম সম্পর্কে জানি কেমিক্যাল স্ট্রাকচার, এখানে দুইটা অ্যাসিটাইলকোলিন মলিকিউল থাকে। Effects keep profound paralysis in 60 seconds, ultra short acting, fast circulation lasts 5 minutes. Excretion metabolized by pseudocholinesterase or plasma cholinesterase. Synthesis in liver found in plasma markedly decreased in scoline apnea. এটা খুবই ইম্পর্টেন্ট। স্কোলিন অ্যাপনিয়া কি? সাকসামিথিনিয়াম আমাদের প্যারালাইসিস করে, সো রেসপিরেটরি প্যারালাইসিসও করে। এটা আলট্রা শর্ট অ্যাক্টিং, কারণটা হচ্ছে এটা সিউডোকোলিনেস্টারেজ অর কোলিনেস্টারেজ এনজাইম মেটাবলাইজ করে ফেলে। কোনো কারণে যদি এই এনজাইম না থাকে, অনেক সময় দেখা যায় যে হেরিটিক্যালি অনেকে এটা অ্যাবসেন্ট থাকে, তখন কি হয়? তখন সাকসামিথিনিয়াম প্রলং পিরিয়ড ধরে কাজ করে। প্রলং পিরিয়ড ধরে কাজ করলে প্রলং রেসপিরেটরি প্যারালাইসিস হবে, অ্যাজ এ রেজাল্ট একটা অ্যাপনিয়া ডেভেলপ করবে। এই অ্যাপনিয়াকে বলা হয় স্কোলিন অ্যাপনিয়া। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইনহেরিটেড হোমোজাইগাস অর হেটেরোজাইগাস প্রলং প্যারালাইসিস, এগুলো বলেছি অলরেডি। সাপোর্টিভ ট্রিটমেন্ট উইথ ভেন্টিলেশন অ্যান্ড সিডেশন, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে আমরা এটাকে রিভার্স করার চেষ্টা করতে পারি। Side effects: scoline pains, bradycardia, hyperkalemia, and arrhythmias, even cardiac arrest. Triggers: malignant hyperthermia, scoline apnea, histamine release, এবং anaphylaxis. Contraindication: drug allergy, scoline apnea একটু দেখে নিন, not so important, side effect ইম্পর্টেন্ট ছিল। আর scoline apnea আপনারা যেটা জেনেছেন এটাও অনেক ইম্পর্টেন্ট। Drugs that can produce teratogens: glibenclamide false, glibenclamide sulfonamide urease হলেও is not teratogenic. ACE inhibitors true, aspirin false, diazepam false, ciprofloxacin true. Antimicrobial agents in pregnancy. ভাইয়া, হ্যাঁ, অ্যাসপিরিন সম্পর্কে জিজ্ঞাসা করবেন? জি ভাইয়া। অ্যাসপিরিন হচ্ছে আমাদের একজন একটু স্লাইডটা চেয়েছেন, স্লাইডটা শেয়ার করে আমি তারপরে বলছি। আচ্ছা, অ্যাসপিরিন হচ্ছে এটা টেরাটোজেনিসিটি করে না। আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমে ফুল প্রেগন্যান্সি জুড়েই অ্যাসপিরিন ব্যবহার করতে পারি, ঠিক আছে? নট টেরাটোজেনিক। যিনি স্ক্রিনশট নিয়েছেন করে কিন্তু টেরাটোজেনেসিস করে না। না, অ্যাসপিরিন করে না। ডায়াজেপাম ভাই, ডায়াজেপাম সরি, রেসপিরেটরি ডিপ্রেশন করে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ডায়াজেপামটা হচ্ছে করে না, ঠিক আছে? এটা হচ্ছে ডায়াজেপামটাকে অনেকে অ্যাভয়েড করতে বলে, তার কারণ হচ্ছে ডায়াজেপাম ফিটাসের ক্ষেত্রে একটা somnolence করে, সিডেশন করে, কিন্তু টেরাটোজেনেসিস করে না। টেরাটোজেনেসিস বলতে তো বোঝায় যে ফিটাল অ্যানোমালি, সেটা তো করবে না, ঠিক আছে? ভাইয়া স্যার সেকেন্ড সাইডটা একটু। ও সরি সরি সরি, আমি সরি বলছি বারবার। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা, কোন কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেট? ক্লোরামফেনিক্যাল নিউরোটাল গ্রেভি সিনড্রোম করে। নিউরোটাল গ্রেভি সিনড্রোমের ফিচার হচ্ছে কোলাপস, হাইপোটেনশন এবং সায়ানোসিস। ফ্লুক্লোনাজল টেরাটোজেনিক ইন হাই ডোজ। quinolones, arthropathy in animal studies. Sulfonamide neonatal hemolysis and methemoglobinemia করে। tetracycline, glycycline, skeletal abnormalities করে। trimethoprim, teratogenic in the first trimester. Relatively contraindicated মধ্যে রয়েছে অ্যামাইনোগ্লাইকোসাইডস এবং মেট্রোনিডাজল। আচ্ছা, ড্রাগ মেটাবলাইজড বাই অ্যাসিটাইলেশন। ড্রাগ মেটাবলিজমের দুইটা ফেজ রয়েছে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 2 এর মধ্যে এই যে অ্যাসিটাইলেশন, সালফোনেশন, গ্লুকোনেশন এগুলা হয়। তো কোন কোন ড্রাগ অ্যাসিটাইলেশনের মাধ্যমে মেটাবলাইজড হয়, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। অ্যানসার হচ্ছে আইসোনিয়াজিড, ক্লোনাজিপাম, সালফোনামাইড, ড্যাপসোল, মেসালাজিন, হাইড্রোলিজিন, প্রোক্যানামাইড এবং নাইট্রোজিপাম। Drugs with high volume of distribution have following criteria. জেনারেল ফার্মাকোলজি কোশ্চেনটা একবার বুঝতে পারলে যখন আপনার ভুল হবে না। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? একটা ড্রাগ টিস্যুতে কি পরিমাণ থাকছে সেটাকে বলা হয় ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। জি আপু বলেন, কিছু বলছেন? বললাম অ্যাসিটাইলেশন ছাড়া কি আর কোনোটা পড়া লাগবে? এই যে ফেজ 2 তে অনেকগুলো তো অ্যাসিটাইলেশন পরীক্ষায় আসছে, এখন অ্যাসিটাইলেশনের পর যদি পারেন গ্লুকোনেশনটা পড়ে না কি, ঠিক আছে? যদি পসিবল হয়, আর না হলে দরকার নেই। ক্লিয়ার? জি ভাই।
Drugs with high volume distribution have following criteria. Less tissue protein binding, that is false. So ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বলতেছি বোঝাচ্ছি যে একটা ড্রাগ কতটুকু টিস্যুতে থাকে, যে ড্রাগ টিস্যুতে থাকবে বেশি তার টিস্যু প্রোটিন বাইন্ডিং অবশ্যই বেশি হবে। সরি সরি মলিকুলার ওয়েট লো, মলিকুলার ওয়েট কম হলে তার টিস্যু পেনিট্রেশনটা বেশি হবে। More water soluble, that is false. Long half life, true. Not easily removed by hemodialysis, that is also true. যখন একটা ড্রাগ আমাদের প্লাজমাতে বা ব্লাডে থাকছে না তখন তো আমি হিমোডায়ালিসিসের মাধ্যমে আর ডিফারেন্স করতে পারবো না বা পৃথক করতে পারবো না, এটা বলে ফেলেছি অলরেডি আর বলছি না। The blood brain barrier is readily crossed by হায়োসিন মরফিন। এখন একটু এটা এক্সপ্লেন করব, এটা যদি পাশাপাশি রেখে পড়েন তাহলে মনে রাখতে সুবিধা হবে। ড্রাগ ক্রসিং ব্লাড ব্রেন ব্যারিয়ার, অ্যানেস্থেটিক্স অ্যানেস্থেটিক্স কাজ করে আমাদের সিএনএস, এই জন্য তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। টার্সিয়ারি অ্যামাইন লাইক অ্যাট্রোপিন, তো টার্সিয়ারি অ্যামাইন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, কিন্তু কোয়াটারনারি অ্যামাইন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। অ্যান্টিবায়োটিক্স ক্লোরামফেনিকল, সালফোনামাইড, পেনিসিলিন। পেনিসিলিন অনলি ইনফ্লাম মেনিনজাস, নরমালি পেনিসিলিন ক্রস করতে পারে না, কিন্তু মেনিনজাস ইনফ্লাম থাকলে পেনিসিলিন ক্রস করতে পারবে। সেফুরোক্সিন, এখন ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন যে সেফালোস্পোরিন আছে তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, তবে সেফুরোক্সিন পারে। আর থার্ড এন্ড ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন তারা ক্রস করতে পারে। অ্যানজিওলাইটিক, অ্যান্টিপার্কিনসন, মরফিন, হেপারিন, এরা সবই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ফাইসোস্টিগমিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, কিন্তু নিওস্টিগমিন এটা পারে না। হায়োসিন এটাও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ড্রাগস ক্যানট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। পেনিসিলিন, গ্লাইকোপাইরোলাইট, ডোপামিন। আমরা যখন পার্কিনসনিজম ডিজিজ পড়াবো তখন দেখবেন যে ডোপামিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। ফিনাইল বিউটাজোন, কার্বিডোপা, ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন এক্সেপ্ট সেফুরোক্সিন, এটা অলরেডি ডিসকাস করেছি। কোয়াটারনারি অ্যামাইন, নিওস্টিগমিন বলেছি আমি। নিউরোমাসকুলার জাংশন ব্লকার, তারাও আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, এটা অনেকে ভুল হয়। কারণ নিউরোমাসকুলার জাংশন বলতে অনেকে আমরা মনে করি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে লাগবে, কিন্তু সেটা তা না। নিউরোমাসকুলার জাংশন ব্লকার যারা আছে তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ডিটিউবোকুরামাইড ইন জিরোঅরনাইটিস। ফার্স্ট অরনাইটিস এবং জিরোঅরনাইটিস এটা মূলত বোঝানো হয় ড্রাগ এলিমিনেশনের ক্ষেত্রে। Fast order is an order of chemical reaction in which the rate of the reaction depends on the concentration of only on reactant and is proportional to the amount of the reactant. তাহলে ফার্স্ট অর্ডার কি, যে রেটটা আমাদের রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল। ওকে, জিরোঅরনাইটিক্স is described when a constant amount of drug is eliminated per unit time, but the rate is independent of the concentration of the drug. তাহলে জিরোনাইটিস কি, এটা একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে বের হয়, ঠিক আছে, এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। ক্যারেক্টারগুলো আমরা দেখি আগে, তারপরে আমরা সলভ করব। ফার্স্ট অরনাইটিস, লিনিয়ার নাইটিস। জিরোনাইটিস, নন লিনিয়ার নাইটিস। কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ ইজ এলিমিনেটেড পার ইউনিট টাইম, খুবই ইম্পর্টেন্ট। কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ এলিমিনেটেড পার ইউনিট টাইম। কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ এলিমিনেটেড পার ইউনিট টাইম। এটা একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করেন কোন ড্রাগের 10% এটা রিলিজ হয় বা এক্সক্রিশন হয়, তাহলে আমি 10 মিলিগ্রাম যদি দিই তাহলে 1 মিলিগ্রাম এলিমিনেশন হবে। এখন যদি 100 মিলিগ্রাম দিই, 110% কত, 10, তাহলে 10 মিলিগ্রাম হবে। যদি 1000 দিই তখন 100 মিলিগ্রাম, কারণ 10%। আর জিরোনাইটিক্সের ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যামাউন্ট। এটা যদি 2 গ্রাম হয়, আপনি 10 মিলিগ্রাম দিলেও 2 গ্রাম যাবে, 100 মিলিগ্রাম দিলেও 2 গ্রাম যাবে, 1000 মিলিগ্রাম দিলেও 2 গ্রাম এক্সক্রিশন হবে। এই জন্য জিরোনাইটিক্স যা ফলো করে তাদের টক্সিসিটি ডেভেলপ দ্রুত করতে পারে। ফার্স্ট rate of elimination is proportional to the plasma concentration. Already বলেছি, rate of elimination is independent of plasma concentration. Clearance remains constant. Clearance is more at low concentration, at less at high concentration. এটা খেয়াল রাখবেন, ক্লিয়ারেন্সটা এটা বেশি হয় লো কনসেন্ট্রেশন এবং বাড়ে হাই কনসেন্ট্রেশন, কম হয় হাই কনসেন্ট্রেশন।
Half-life remains constant. Half-life is less at low concentration and more at high concentration. Most of the drugs follow fast kinetics. Very important. Very few drugs follow pure zero kinetics like alcohol. এখন দেখেন এই যে গ্রাফটা ফলো করেন, ফাস্ট kinetics লিনিয়ার, জিরো kineticsটা ভ্যারি করে। Zero kinetics shows by watt power. It is a 0 watt power. এটা খেয়াল রাখবেন। Watt for warfarin, alcohol, aspirin, theophylline, tolbutamide এবং phenytoin। এরা zero order kinetics ফলো করে। কোশ্চেনটা সলভ করি। Zero kinetics is constant amount of drug will be eliminated. True, আমি বলেছি constant amount, not concentration. T half is constant. এটা false. T half fast kinetics এর ক্ষেত্রে constant থাকে। Occurs when metabolizing or eliminating system is saturated. True. Accounts for elimination of most drug. False. It's a fast kinetics characteristics. Rate of elimination depends on drug concentration. That is also false. Drug concentration will depend করে না। Clear? তো বলি আমার কেন জানি মন বলতেছে এই যে ফাস্ট kinetics, জিরো kinetics এবং অ্যান্টাগনিস্ট এখান থেকে একটা কোশ্চেন এবার আসবে। Now the adverse এক্সাম্পলটা একটু আরেকবার দেখো। sorry হ্যাঁ, জিরো অর্ডার কাইনেটিক্স এর এক্সাম্পলটা একটু আরেকবার দেখো। হ্যাঁ আপু শিওর আমি একবার দেখাচ্ছি। স্লাইড গুলো গ্রুপে থাকবে না? হ্যাঁ গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দিব। আমি হয়তো আজকে পারবো না, আজকে বাসায় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ আগামীকাল দিয়ে দিব। ঠিক আছে? যদি কোনো কারণে ভুলে যাই আপনারা কাইন্ডলি একজন নক দিয়েন, আশা রাখি ভুলবো না, তারপর ভুলে গেলে একজন একটু নক দিয়েন। The adverse effect of typical antipsychotic drugs due to dopaminergic receptor blockade. Adverse effect এটা খেয়াল করেন, এটা কিন্তু বলে নাই যে adverse effect of antipsychotic, এখানে বলেছে সাইড ইফেক্ট ডিউ টু ডোপামিনার্জিক রিসেপ্টর ব্লক। ডোপামিনার্জিক পাথওয়ে ব্লকিং এর জন্য কোনটা পাবো আমরা? তো এখানে অ্যান্সার হচ্ছে গ্যালাক্টোরিয়া এবং ম্যালিগন্যান্ট সিনড্রোম বা নিউরোলিটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম যেটাকে বলা হচ্ছে। এক্সপ্লানেশনটা আমরা একটু দেখি, এটা দেখবো না, আমরা এটা দেখি। অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক, ইনফিনিটি স্টার কোশ্চেন, ইনফিনিটি স্টার টপিক। এখান থেকে শুধুমাত্র অ্যাডভার্স ইফেক্ট জানলে হবে না, কোন পাথওয়ের জন্য কোনটা হচ্ছে সেটা জানতে হবে। ওয়েট গেইন ডিউ টু ইনক্রিজ অ্যাপিটাইট। ওয়েট গেইন কেন হয়? যে অ্যাপিটাইট বাড়ার জন্য। অনেক বই লেখা আছে যে H1 রিসেপ্টরকে স্টিমুলেট করে এই জন্য বাড়ে, বা ব্লক করে, সরি H1 কে ব্লক করে এই জন্য বাড়ে। ইফেক্টস ডিউ ডোপামিন ব্লকেট। ডোপামিন ব্লকেটের জন্য কি ইফেক্ট পাবো? পার্কিনসনিজম, অ্যাকাথেসিয়া, অ্যাকিউট ডিস্টোনিয়া, টার্ডিভ ডিস্টাইনেশিয়া, গাইনেকোমেশিয়া, গ্যালাক্টোরিয়া। হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, কোলেস্টেটিক জন্ডিস, ফটোসেন্সিটিভ ডার্মাটাইটিস। ব্লাড ডিসক্রেশিয়ার মধ্যে নিউট্রোপেনিয়া উইথ প্লাজিপিল। অকুলার অ্যান্ড লিন্স অপাসিটিস, ইফেক্ট ডিউ টু কোলিনার্জিক ব্লকেট। ড্রাই মাউথ, ব্লাড ভিশন, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন এবং ইম্পর্টেন্স। একটা জিনিস হচ্ছে খেয়াল করেন, কোলিনার্জিক ব্লকেটের জন্য আমরা এই ইফেক্ট গুলো পাচ্ছি। তাহলে যদি এখানে ডোপামিনার্জিক না থাকে কোলিনার্জিক দিত তখন কিন্তু এইগুলো ট্রু হতো। এখন চলে আসেন সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট। বি ইম্পর্টেন্ট, সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট। নিউরোলিটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, প্রোলংগেশন অফ কিউটি ইন্টারভাল। তাহলে এত কিছুর মধ্যে আমাদের যদি থাকে যে সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক, তখন কিন্তু এই দুইটা হবে, অন্যগুলো হবে না। Selective serotonin reactive inhibitors has following advantage over TC এর সাথে এদের অ্যাডভান্টেজ কি আছে? আর ASI হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। সেরোটোনিন রিয়াক্টিভ ইনহিবিশন ইজ হাইলি সিলেক্টিভ। ট্রু, এখানে কিন্তু অন্যান্য যে পাথওয়ে আছে তাদেরকে ব্লক করে না, যেমন কিনা TCA করে। আন্ডারগো ফাস্ট পাস মেটাবলিজম, আন্ডারগো ফাস্ট পাস মেটাবলিজম, এটা ফলস হয়। কেন? এটা TCA তে বেশি হয়, ASI ফাস্ট পাস মেটাবলিজম অতটা বেশি হয় না। Sedative effect is absent or less. That is true. Can be used in patient of benign positive hyperplasia. তো TCA এর ক্ষেত্রে কি হয়? তারা আমাদের কোলিনার্জিক পাথওয়েকে ব্লক করে, এই জন্য আমরা ইউজ করতে পারি না। ASI সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো। Produce autonomic toxicity. That is false. TCA autonomic toxicity করে কিন্তু ASI করে না। এই কথাগুলো বলা আছে আসলে no anti-muscarinic, no anti-adrenergic, no antihistaminic adverse effect। ঠিক আছে?
খেয়াল রাখবেন। এখন ডায়াজিপাম ইনসোমনিয়া, infinity star question, infinity star topic, reduces the sleep latency. True. তো স্লিপ ল্যাটেন্সি বলতে কি বোঝায়? স্লিপ ল্যাটেন্সি বলতে বোঝায় একটা ড্রাগ আমরা ঘুমাতে যাচ্ছি, বিছানায় শোয়ার পরে আমাদের ঘুম আসতে কত সময় লাগছে, এটাকে বলা হচ্ছে স্লিপ ল্যাটেন্সি। ঠিক আছে? তো ইনসোমনিয়াতে স্লিপ ল্যাটেন্সি বেড়ে যায়, পেশেন্ট অনেকক্ষণ শুয়ে থাকে, ঘুম আসে না। কিন্তু আমরা যখন ডায়াজিপাম বা বেনজোডাইজিপিন গ্রুপের ড্রাগ ইউজ করি, আমাদের ঘুম দ্রুত চলে আসে, তারা আমাদের স্লিপ ল্যাটেন্সিকে রিডিউস করে, reduces the NREM sleep, that is false. তো এই টপিকটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের স্লিপে বিভিন্ন স্টেজ আছে। তো NREM যে স্লিপটা আছে বা নন REM স্লিপ বলি আমরা, সেখানে আমাদের ঘুমটা পরিপূর্ণ হয়, আমাদের ঘুমটা ভালো হয়। আর REM স্লিপের ক্ষেত্রে কি হয়? REM স্লিপের ক্ষেত্রে আমরা ঘুমালে বুঝতে পারি না ঘুমিয়েছি কিনা, এবং আমাদের ব্লিঙ্কিং হয়, আমরা দুঃস্বপ্ন দেখি। এই জন্য আমাদের যখন ভালো ঘুম হয় তখন নর্মালি NREM স্লিপটা বেশি হয় এবং REM স্লিপটা কম হয়। সো ডায়াজিপামের টার্গেট থাকবে আমাদের ঘুম ভালো করার জন্য। এই জন্য নন REM স্লিপকে তারা বাড়িয়ে দিবে এবং REM স্লিপ কমিয়ে দিবে। ঠিক আছে? REM অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট, আর নন REM বলছি নন র্যাপিড আই মুভমেন্ট কে বোঝানো হচ্ছে। সো অপশন বি ফলস, অপশন সি ফলস, অপশন ডি ট্রু। ইনক্রিজ স্লো ওয়েভ স্লিপ, এটা ফলস। স্লো ওয়েভ স্লিপটা বাড়ানো হলে যখন আমাদের ইনসোমনিয়া হয় সেক্ষেত্রে। ভাইয়া, স্লো ওয়েভ স্লিপ, জি আপু বলেন। নিউয়ার ড্রাগ যেগুলো নন বারবিচুরেট বলা হয়ে থাকে, বেনজোডাইজিপিন, সরি, এগুলো মানে নিউয়ার ড্রাগ যেগুলো আছে, নিউয়ার ড্রাগ কোন ক্ষেত্রে? এটা কি হচ্ছে আপনি সিএডি হিপনোটিকের ক্ষেত্রে বলছেন? জি ভাইয়া, আপনি মানে মনে হয় ওটা এই কোশ্চেনটা বলছেন যে রিডিউস অ্যাংজাইটি উইদাউট সিডেশন, আপনি কি এটা বলছেন মনে হয়? না ভাইয়া, এই যে এখানে যে ফার্স্ট যেটা আছে স্টেম, রিডিউস দ্য স্লিপ লেটেন্সি, স্লিপ এটা ল্যাটেন্সি, ভাইয়া জি হ্যাঁ, এই জিনিসটা মানে এই স্টেমটা ট্রু ছিল হচ্ছে যে নিউয়ার যেগুলো নন বেনজোডাইজিপিন। এখানেও ট্রু আপু, এখানেও ট্রু হবে, এরাও কমাই, কোনো সন্দেহ নাই আপু। ঠিক আছে? কিন্তু ভাইয়া এই ডায়াজিপাম এবং বারবিচুরেটের ক্ষেত্রে হ্যাঁ, মানে N3, এই যে নন রেম এর ক্ষেত্রে N3 আর হচ্ছে রেম দুইটাই কমায়, এই কথাটা বলছিল আর কি নোমান ভাই। আচ্ছা আপু আমি বলি, এটা হচ্ছে আমাদের ইসের ভিশনে, আমি যে কথাগুলো বলেছি স্পষ্ট ভিশনে আছে যে, আচ্ছা আপনি যেটা বলছেন সেটা আমি স্লাইডে দেখাচ্ছি। এখন আপনি যেটা বলছেন সেটা আমি স্লাইডে দেখাচ্ছি। স্টেজ 2, স্টেজ 4 এটা বলছেন না আপনি? জি ভাইয়া, স্টেজ হ্যাঁ আপু, 3 এত কমপ্লিকেট করেন না, আমি একটু আপনাকে বলি। এত কমপ্লিকেট করতে গেলে আপনি কনফিউজ হয়ে যাবেন, আমি এই জন্য দেখাতে চাচ্ছিলাম না স্লাইডটা। সেটা হচ্ছে নন রেম, নন রেম বাড়াবে আর হচ্ছে রেম কমাবে, জাস্ট এতটুকু জেনে রাখেন, আর কিচ্ছু লাগবে না এখান থেকে। ঠিক আছে? আপনি যদি এখন স্টেজ অনুযায়ী পড়তে চান, আমার স্টেজ অনুযায়ী লেখা এখানে, আমি এই জন্য এই স্লাইডে দেখাচ্ছিলাম না এতক্ষণ। স্টেপ ধরতে গেলে আপনি কনফিউজ হয়ে যাবেন আপু, আর পরীক্ষায় এত কঠিন কোশ্চেন করবে না যে আপনাকে স্টেজ দিয়ে কোশ্চেন করবে। আপুকে বুঝাতে পারছি? আপনি যদি জি বুঝতে চান আমি বলবো, সমস্যা নাই, আমার কনসেপশন আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। তো এটা বলতে গেলে যারা শুনতেছে তারা সবাই আরো কনফিউজ হয়ে যাবে। আপু ভাই আপনার ভাই ভাইয়া, এটাতে একটা জিনিস এক জায়গায় পড়ছিলাম যে এটা ইনক্রিজেস নন রেম স্লিপ, আর যেটা যে আপনার ডিক্রিজেস রেম স্লিপ। হ্যাঁ, হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা আলটিমেটলি হচ্ছে রেম স্লিপের যে সাইকেলটা আছে এটা ইনক্রিজ করে, মানে ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করে, বাট ডিউরেশন, টোটাল ডিউরেশনটা কমায় দেয়। হ্যাঁ আর নন রেম স্লিপটা যেটা ইউজুয়ালি কম থাকে সেটা বেশি হয়। এটা এক হ্যাঁ জায়গায় দেখছিলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া স্লিপ সাইকেল নিয়ে অনেক লিটারেচার আছে, অনেক লিটারেচারে অনেক রকম বলা হয়েছে, তবে আমরা বেসিক্যালি ফলো করতে হবে ক্যাট জাঙে কি বলা হয়েছে। তো ক্যাট জাঙে এটাই, তো ডিরেক্টলি ভাবে দেওয়া নাই, অনেক কথা লেখা, তার সারমর্ম এটাই ছিল। এটা আগেও একজন কোশ্চেন করেছিলেন, এই জন্য আমি এত ডিটেলস পড়েছি এটা। আসলে আগেও একজন কোশ্চেন করেছিলেন যে রেম স্লিপ কেন বাড়বে কেন কমবে না। রেম স্লিপের ক্ষেত্রে মূলত আপনি যেটা বলছেন যে ফ্রিকোয়েন্সি আর ডিউরেশন দিয়ে যেটা, তো ওভাবে ভেঙে পড়তে গেলে পরীক্ষায় কিন্তু আপনি মিলাইতে পারবেন না। আপনি অ্যাজ এ হোল এটা মনে রাখেন, এটাই কারেক্ট হবে ভাইয়া, বুঝছেন? এটা ভাই যে কোশ্চেনারি সলভ করার সময় মানে কোশ্চেনের এক্সপ্লেনেশনে দেখছিলাম আর কি। এখন ওখানে আচ্ছা যে কি দেওয়া ছিল রেফারেন্স আমার ঠিক মনে আসছে না। আচ্ছা
ভাইয়া আমার কথা সেটা না, আপনি কি দেখেছিলেন যে রেম কমাই এরকম কথা কোথাও ছিল? রেম স্লিপ কমাই এটাই কোথাও ছিল এরকম, বা বাড়াই এরকম, মানে কোন কথাটা ছিল? আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না আসলে। ডক্টর সুশান্ত ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ মানে ভাইয়া আমি যেখানে পড়েছিলাম ওখানে লেখা ছিল এটাই যে মানে যেটা ডি নাম্বার স্টেমটা এটা ট্রু ছিল এবং হচ্ছে সি নাম্বারটা ফলস ছিল। ডি নাম্বার ট্রু ছিল। ট্রু ছিল, সি নাম্বার ফলস ছিল, ঠিকই ছিল। জাস্ট হ্যাঁ এক্সপ্লানেশনে লেখছিল যে নন রেম স্লিপের ডিউরেশনটা বাড়ায়, রেম স্লিপের ডিউরেশনটা কমাচ্ছে, কিন্তু এর ফ্রিকোয়েন্সিটা মানে বাড়ায় দিচ্ছে, মানে রেম স্লিপটা বারবার আসতেছে বাট ভাইয়া টোটাল আলটিমেটলি ডিউরেশনটা কম। হচ্ছে আপনি যে সোর্স থেকে পড়েছেন সেখান অনুযায়ী অ্যান্সার ঠিক আছে, কিন্তু সেখানে ফ্রিকোয়েন্সি ডিউরেশন দিয়ে একটা বুঝেছি বুঝেছি। কমিউনিকেট করেছে, তাই তো? জি জি ভাইয়া, জি ভাইয়া। ভাই মানে ফ্রিকোয়েন্সি কোশ্চেন ডিউরেশন সলভিং। এখন ভুলে যান, পরীক্ষা আর মাত্র 15 না দিন ভাইয়া, বাকি আছে। ফ্রিকোয়েন্সি জি ডিউরেশন ভাইয়া, করতে গেলে যেটুকু জানেন সেটুকু ভুলে যাবেন। আপনি জাস্ট জি। ওভারঅল এটা মনে রাখেন, সমস্যা হবে না। রেম আচ্ছা রেম কমায় আর নন রেম বাড়ায়, ব্যাস এটাই। হ্যাঁ, এখানে আরো অনেক কথা আছে, স্লিপে যে স্ট্রেস আছে এটা অনেক কথা আছে, আমি সেগুলো আসলে বলতে চাচ্ছিলাম না। জি রওশন ভাই, জাহান আপু, আপনি না বুঝতে পারলে আমি সেই কথাগুলো এখন যাবো আর কি। না আপু ভাই আপনার, আপনি ইয়া ভাই আপনি করেন, প্রসিড প্রসিড করেন, করেন, প্রসিড পরে করেন ভাই। বলেন লাস্টে। হ্যাঁ আসলে গবেষণা করতে গেলে অনেক রাত হয়ে যাচ্ছে আর এখন অনেকেই মানে ব্যস্ত থাকেন আর কি। আচ্ছা অ্যাডভার্স ইফেক্ট গুলো একটু পড়ে নেবেন। হ্যাংওভার, ইম্পেয়ার্ড জাজমেন্ট, কনফিউশন, অ্যাটাক্সিয়া করে। আবার এরপরে হচ্ছে উইথড্রলে কি কি হয় সেটাও একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি আর বলছি না। আর একটা কোশ্চেনে আসলে ডিটেলস বলতে গেলে এটা ক্লাসে করা যায়, লং ব্যাচে করা যায়, কিন্তু এক্সটেন্সিভ সলভ ক্লাসে বা সাবজেক্ট ফাইনালে করতে গেলে যারা অনেকে শুনেন অনেকে আরো কনফিউজ হয়ে যান আসলে। অ্যাট্রোপিন লাইক এন্টি পার্কিনসন ড্রাগ। তো পার্কিনসনিজম কখন হয়? যখন আমাদের ব্রেনে ডোপামিন লেভেল কমে যায় তখন পার্কিনসনিজম ডেভেলপ হয়। কেন করে? ডোপামিনের একটা রেগুলেটরি ইফেক্ট রয়েছে অ্যাসিটাইলকোলিনের উপরে। যখন ডোপামিন থাকে না তখন অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি বাড়ার জন্য পার্কিনসনিজম হয়। এই জন্য আমরা কি করি, এন্টি পার্কিনসন ড্রাগ হিসেবে অ্যাট্রোপিন লাইক বলতে আমরা এন্টিকোলিনিস্টারেজ বোঝানো হচ্ছে, ঠিক এন্টিকোলিনার্জিক ড্রাগ বোঝানো হচ্ছে। সো সেখানে অ্যান্সার হবে বেঞ্চট্রপিন, বেঞ্চেক্সল এবং ওসাইক্লিডিন। বেঞ্চট্রপিন, বেঞ্চেক্সল এবং ওসাইক্লিডিন। ক্লিয়ার? প্রি বেঞ্চ অ্যানাস্থেটিক হেক্সল কি মেডিকেশন ইনক্লুড। অ্যান্টিকোলিনার্জিক? হ্যাঁ আপু, বেঞ্চ হেক্সল কি অ্যান্টিকোলিনার্জিক? আমি এক জায়গায় দেখেছি এটা নাকি অ্যান্টি স্পাজমোটিক হিসেবে কাজ করে, কিন্তু হচ্ছে হ্যাঁ মানে অ্যাট্রোপিন লাইক কিনা। ডেফিনেটলি এটা অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে, বাট এটার যে রিং রয়েছে সেটা অ্যান্টিকোলিনার্জিক রিং আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন ইনক্লুড, এটা ইনফিনিটি স্টার কোশ্চেন। মেটোক্রোমাইড টু, অ্যাট্রোপিন টু। অ্যাট্রোপিন আমাদের হার্ট রেট কমানোর ক্ষেত্রে এবং সিক্রেশন কমানোর ক্ষেত্রে কাজ করে। লিগনোকেইন ফলস, ট্রানএক্সামিক অ্যাসিড ফলস, প্রোপ্রানোল ফলস। তো প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন কি? অ্যানাস্থেসিয়ার আগে আমরা কিছু মেডিকেশন ব্যবহার করি যাতে আমাদের অ্যানাস্থেসিয়া স্মুথ, সেফ এন্ড সাউন্ড হয়, ঠিক আছে? কি কি ইউজ করি? রিডিউস অ্যাংজাইটি এন্ড টেনশন, বেনজোডাইজিপিনস ব্যবহার করি। টু প্রিভেন্ট অ্যালার্জিক রিঅ্যাকশন, অ্যান্টিহিস্টামিন ইউজ করতে পারি। রিডিউস ব্রঙ্কিয়াল সিক্রেশন, ইউজ অ্যাট্রোপিন। টু লিমিট ব্রঙ্কোস্পাজম, তাহলে অ্যাট্রোপিন আমাদের ব্রঙ্কিয়াল সিক্রেশন, ব্রঙ্কোস্পাজম দুইটাই কমাচ্ছে। ইনহিবিট ব্রাডিকার্ডিয়া, যা অ্যাট্রোপিন। টু ডিক্রিজ ACL সিক্রেশন অর নিউট্রালাইজেশন অফ H2 ব্লকার, সেটা হচ্ছে H2 ব্লকার অ্যান্টাসিড ব্যবহার করতে পারি আমরা। টু প্রিভেন্ট ভমিটিং, ডমপেডন মেটোক্রোমাইড, যেটা আমাদের অপশনে ছিল। টু রিলিভ পেইন, মরফিন, প্যাথাডিন এবং ফেন্টানিল ইউজ করতে পারি। টু ইনক্রিজ ইফেক্টিভনেস অফ জেনারেল অ্যানেস্থেসিয়া, টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ জেনারেল অ্যানেস্থেসিয়া, যা একটা দরকার নেই। ওভারঅল এইগুলো মনে রাখলেই হবে। অ্যাডভার্স ইফেক্ট অফ কেটামিন, হাইড্রোক্লোরাইড। তো কেটামিন আমাদের হাইপারটেনশন করছে, হ্যালোসিনেশন করছে। তো কেটামিন হচ্ছে আমাদের আইভি অ্যানাস্থেটিক্স। কেটামিন ইউজের ফলে আমরা সিম্প্যাথোমাইমেটিক কিছু ইফেক্ট পাই, এজন্য এখানে হাইপারটেনশন হয়, ট্যাকিকার্ডিয়া হয়, ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ে, ইন্ট্রাক্রানিয়াল প্রেসার বাড়ে, সাথে কিছু সাইকিক ফিনোমেনা পাই। দেখে ফেলি কেটামিনের সাইড এফেক্ট কি কি আছে। ইনক্রিজ ইন হার্ট রেট, স্লার্ড স্পিচ, কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, নসা, সিডেশন, হাইপারটেনশন, ইউফোরিয়া, নামনেস, অ্যাটাক্সিয়া, এগুলো আমরা পেতে পারি। The following drugs could significantly impair the ability to drive an automobile.
এই কোশ্চেনটা করা হয়েছে অ্যান্টিহিস্টামিন থেকে। তো অ্যান্টিহিস্টামিনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন কি কি আছে, তো এগুলা ড্রাগের নামগুলো জানতে হবে। এখানে সাইক্লোজিন, মেক্লিজিন এটা খেয়াল রাখবেন, এবং সেট্রিজিন এটা কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশন। যাই হোক, তো এই কোশ্চেনের সাথে রিলেশনটা কি? তো আমাদের ফার্স্ট জেনারেশন যে অ্যান্টিহিস্টামিন রয়েছে তাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রসিং ক্যাপাসিটি বেশি। তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, আমাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করে, আমাদের সেডেশন করে। এই জন্য অটোমোবাইল ড্রাইভ বা একজন ড্রাইভার গাড়ি চালাবেন তার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলা পারফেক্ট না, অ্যাপ্লিকেবল না, কারণ সেখানে আমাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি এবং ডি, ডাইফেনাইল হাইড্রামিন এবং মেক্লিজিন। কারণ কি, তারা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এবং আমাদের এখানে ইম্পেয়ারমেন্ট করবে কগনিটিভ অ্যাবিলিটিকে। Antimicrobials choice for the treatment of methicillin resistant Staphylococcus aureus, MRSA, ভ্যানকোমাইসিন এবং লিনোজোরেট এখানে অ্যান্সার হবে। আর কি কি ড্রাগ আছে, এটা একটা সহজ নিউমোনিক দেখিয়েছি। ডিপার্টমেন্ট স্ক্রিন ডগস কেম ব্যাক ইন দ্য ভ্যান, ড্যাপ্টোমাইসিন, ক্লিন্ডামাইসিন, ডক্সিসাইক্লিন, সেফট্রোলোরিন, ব্যাকট্রিম, ভ্যানকোমাইসিন এগুলো হবে। Antibiotics act by inhibiting protein synthesis are অ্যান্সার লিনোজোরেট, জেন্টামাইসিন এবং অ্যাজিথ্রোমাইসিন। এখান থেকে মেইনলি কোশ্চেন আসে যে 50S সাব ইউনিটে কারা ইনহিবিট করছে এবং 30S এ কারা ইনহিবিট করছে। তো এটা আমরা মনে রাখবো হচ্ছে বাই অ্যাট 30 সেল অ্যাট 50, বাই অ্যাট 30 কম দামে কিনে বেশি দামে বিক্রি কর। তাহলে অ্যাট দিয়ে কি হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন, সেল দি ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন, এরিথ্রোমাইসিন, লিনোজোরেট, ক্লিন্ডামাইসিন, ক্লোরামফেনিকল, এরিথ্রোমাইসিন, লিনোজোরেট। সবগুলো ম্যাক্রোলিপস কি ট্রু হবে? সেল অ্যাট 50। আচ্ছা, তো এখানে যদি এরিথ্রোমাইসিন থাকে সেটাও 50S কে ইনহিবিট করবে। জি ডক্টর ইশরাত বলেন। ভাইয়া মানে সবগুলো ম্যাক্রোলিপস কি ট্রু হবে? প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে যে ম্যাক্রোলিপস যদি এজিথ্রোমাইসিন বলে সব ট্রু হবে, আর 50S 30S কে বলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এজিথ্রোমাইসিন কি 50S এ পড়বে নাকি 30S? এজিথ্রোমাইসিন 50S এ হবে, আমি সেটা বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। নেক্সট আসি আমরা। জি আপু, স্ট্রেপ্টোমাইসিনটা কি ধরনের ড্রাগ? স্ট্রেপ্টোমাইসিন 30S এ লিখেন, স্ট্রেপ্টোমাইসিন 30S এ লিখেন এটা। ঠিক আছে, combination of antibiotics are required in the treatment of, এই কোশ্চেনগুলো কমন সেন্স থেকে আসলে পাওয়া যায়। মিক্সড ইনফেকশনে আমরা কম্বাইন্ড ড্রাগ ইউজ করে থাকি। এন্ডোকার্ডিটিসে আমরা অ্যাম্পিসিলিন এবং জেন্টামাইসিন ইউজ করি। টিউবারকুলোসিসে আমরা আইসোনাইট্রেট, রিভাম্পিসিন এবং স্ট্রেপ্টোমাইসিন এই ড্রাগগুলো ইউজ করি। সবাই জানেন ক্রিপ্টোকাল মেনিনজাইটিস এটা ফলস, এখানে শুধুমাত্র আমরা ফ্লুকোনাজল ব্যবহার করে থাকি, কারণ ক্রিপ্টোকাল মেনিনজাইটিস মেইনলি স্টাফিলোকাস অরিয়াস দেওয়া হয়। গনোরিয়ার ক্ষেত্রে আমরা কোট্রিমক্সাজল অর্থাৎ ট্রাইমেথোক্সিম সালফোমিথাক্সিজল ইউজ করতে পারি। সাইড ইফেক্ট অফ কুইনোলোন অ্যান্টিবায়োটিক ইনক্লুড অ্যালার্জি, টেরাটোজেনোসিটি, টেন্ডাইটিস, শর্ট অফ সিটি, প্রত্যেকটা ট্রু হবে। এখন এই ফিগার দেখলে আপনার ফ্লুকুইনোলোন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। রুট ওরাল আইভি। ইন্ডিকেশন কি কি আছে? অপথ্যালমিক ইনফেকশন, ইনফেকশন অফ বোন, জয়েন্টস এন্ড সফট টিস্যু, respiratory infections, GI and abdominal infections, prostatitis, UTI, STDs এই সকল ক্ষেত্রে ফ্লুরোকুইনোলোন ইউজ করতে পারি। এখন ফ্লুরোকুইনোলোন এর মেকানিজম অফ অ্যাকশন কি? এরা আমাদের ডিএনএ জাইরেস এন্ড টোপো আইসোমারেজ কে ইনহিবিট করছে। ডিএনএ জাইরেস এবং টোপো আইসোমারেজ, আমার সাথে আপনারা একবার বলেন ডিএনএ জাইরেস এবং টোপো আইসোমারেজ। অ্যাডভার্স ইফেক্ট কি আছে? ফটো সেনসিটিভিটি, আমি শেষ থেকে বলছি। ফটো সেনসিটিভিটি যেটা আমাদের অপশন ছিল, ডিজিনাস কনফিউশন, সিজার, প্রোলংড কিউটি। ফ্লুরোকুইনোলোন আমাদের সিজার থ্রেশহোল্ড কমিয়ে দেয়, ফলে যে কোনো কারণে সিজার হতে পারে, এবং আমাদের প্রোলংড কিউটি যে ইন্টারভাল আছে সেটাকে বাড়িয়ে দেয়। প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। আর টেন্ডন রাপচার করতে পারে ইউজুয়ালি চিলড্রেন লেস দ্যান 18 ইয়ার্স ওল্ডে। কার্টিলেজ অর টেন্ডন রাপচার করতে পারে, টেন্ডাইটিস করতে পারে। ভ্যাসোডাইলেশন ডিউ টু নাইট্রোগ্লিসারিন কজেস, তো এখানে মূল নাইট্রোগ্লিসারিনের সাইড ইফেক্ট বলা হচ্ছে। এই পাঁচটা অপশনের পাঁচটাই হয় নাইট্রোগ্লিসারিনের জন্য, অর্থাৎ পাঁচটা নাইট্রোগ্লিসারিন সাইড ইফেক্ট, কিন্তু এখানে একটা ক্লজ দিয়ে দিয়েছে। সেই ক্লজটা কি? ক্লজটা হচ্ছে ভ্যাসোডাইলেশন। তো ভ্যাসোডাইলেশনের জন্য আমরা কি কি পাচ্ছি?
হাইপোটেনশন পাচ্ছি, টায়াকার্ডিয়া পাই এবং হেডাক পাই। ঠিক আছে, সি এবং ই অপশন ফলস। ডিউ টু ভ্যাসোডাইলেশন আমরা হাইপোটেনশন পাই, রিফ্লেক্স টায়াকার্ডিয়া, ফ্লাশিং এবং হেডাক পাই। ড্রাগস টু বি গিভেন উইদিন 6 আওয়ার্স অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের 6 ঘন্টার মধ্যে আমাকে কি কি ড্রাগ দিতে হবে? তার মধ্যে মেটোপ্রোলাল ফলস, ডিলটিয়াজিয়াম ফলস, স্ট্যাটিন ফলস। অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা স্ট্যাটিন আমাদের 6 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হয় না। আমরা অ্যাসপ্রিন, স্ট্রেপ্টোকাইনেস, মরফিন এই ড্রাগগুলো ইমিডিয়েটলি 6 ঘন্টার মধ্যে ব্যবহার করব। নাও অ্যানাদার ইনফিনিটি স্টার কোশ্চেন। আমার কেন জানি মন বলতেছে যে এই টপিক থেকে আমাদের নেক্সট ডিপ্লোমা অথবা রেসিডেন্সি পরীক্ষায় একটা কোশ্চেন আসবে। ড্রাগস ইনহিবিট প্লাটলেট অ্যাগ্রিগেশন ইনক্লুড। কোন কোনটা কি কি অ্যান্টিপ্লাটলেট ড্রাগ সেটা জানতে চেয়েছে। হেপারিন এটা ফলস, এটা অ্যান্টিকোয়াগুলেন্ট। স্ট্রেপ্টোকাইনেস এটা ফাইব্রিনোলাইটিক। অ্যাবসিক্সিমাব ট্রু। প্রোস্টাসাইক্লিন ফলস। ডাইপ্রেমাডল ট্রু। তাহলে দেখে ফেলি অ্যান্টিপ্লাটলেট ড্রাগ কি কি আছে। সাইক্লোঅক্সিন ইনহিবিশন করছে অ্যাসপ্রিন। এডিপি রিসেপ্টর ইনহিবিট করছে ক্লোপিডোগ্রিল, প্রাসোগ্রিল এবং টিকাগ্রেলর। ক্লোপিডোগ্রিল, প্রাসোগ্রেল এবং টিকাগ্রেলর। গ্লাইকোপ্রোটিন 2B3A ইনহিবিট করছে অ্যাবসিক্সিমাব, ট্রিফিবেন এবং এপ্রিফিবেটাইড। অ্যাবসিক্সিমাব, ট্রিফিবেন এবং এপ্রিফিবেটাইড। ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর এর মধ্যে রয়েছে ডাইপ্যারামিডল। ডাইপ্যারামিডল। কোন হেপারিন সম্পর্কে আমরা কিছু জানবো। ইট ইজ স্ট্রংলি নেগেটিভলি চার্জড অর্গানিক অ্যাসিড, দ্যাট ইজ ট্রু। acts by inhibiting the enzyme buxar reductase, এটা ফলস। এটা হচ্ছে আমাদের কিভাবে কাজ করে, ন্যাচারাল যে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিথ্রম্বিন 3 সেটার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। অ্যান্টিথ্রম্বিন 3 এর অ্যাক্টিভিটি বাড়ার ফলে আমাদের যে কোয়াগুলেশন ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টর 9, 10, 11, 12 সেটাকে ইনহিবিট করে। টক্সিটি ইজ অ্যান্টাগনাইজড বাই পোটামিন সালফেট এবং টলুডিন ব্লু। পোটামিন সালফেট এবং টলুডিন ব্লু is obtained synthetically from laboratory sources, that is true. Therapy is monitored by activate partial from time, also true. আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন একটু জানবেন। used in emergency, produced by mast cell, cannot break down clots on formed. তাহলে ক্লট ফর্মেশন একবার হয়ে গেলে সেটা কিন্তু আর হেপারিন ব্রেকডাউন করতে পারে না। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, লো মলিকুলার হেপারিন greater activity against DNA but less effective on thrombin, এটা আমাদের মনে রাখতে হবে। Not contraindicated in pregnancy, not contraindicated in pregnancy. এখন আমাদের another infinity star question, আমার খুবই পছন্দের কোশ্চেন। ডিওক্সিন acts by কিভাবে কাজ করে? Inhibition of sodium potassium ATPase pump, true. Activation of sodium calcium exchange mechanism, false, এটা কি ইনহিবিট করে। Decreased parasympathetic stimulation, false. Increased sympathetic activity, false. Sensitization of bioreceptor, this is also false. তাহলে এখন দেখি যে ইফেক্টস অফ ডিজিটালাইজ ইন হার্ট ফেলিউর। হার্ট ফেলিউরে ডিজিটালাইজের ইফেক্ট কি কি আছে? পজিটিভ অ্যানোট্রপিক অ্যাকশন, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, ডিক্রিজ হার্ট রেট, ডিক্রিজ ভেনাস প্রেসার, ডায়াবেটিস এন্ড লিভ এডেমা। নেগেটিভ কোনোট্রপিক ইফেক্ট। তাহলে আমরা কি জানছি এখানে? ডিগক্সিন বা কার্ডিয়াক ডিজিটালিস এর আমাদের হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়িয়ে দেয়। হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়িয়ে দেয়। আর নেগেটিভ যে কোনোট্রপিক রয়েছে তারা আমাদের হার্টের রেট বা পালসকে কমিয়ে দিচ্ছে। এই জন্য কি বলছি নেগেটিভ কোনোট্রপিক ইফেক্ট। এখন ডিগক্সিন মেকানিজম অফ অ্যাকশন, অনেকেই কনসেপশন ক্লিয়ার না, একবার মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো ডিগক্সিন মূলত 3 ভাবে কাজ করে থাকে। এই 3 ভাবে কাজ করার জন্য আমরা এর 3 ধরনের ইফেক্ট পাই। ডিক্রিজ রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল, ইনহিবিট সোডিয়াম পটাশিয়াম ATPase এনজাইম এবং স্লোয়িং অফ এভি কন্ডাকশন। স্লোয়িং অফ এভি কন্ডাকশন, এই 3টা ভাবে ডিগক্সিন কাজ করে। তো যখন রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল কমে যাচ্ছে তার জন্য এক্সাইটেবিলিটি বাড়ছে, এটাকে আমরা বলছি অ্যারিথমিয়া। এটাকে এক্সাইটেবিলিটি বাড়ছে, এটাকে আমরা বলছি অ্যারিথমিয়া। কার্ডিয়াক গ্লাইকোসাইড, তাহলে এখানে দেখেন যে কার্ডিয়াক গ্লাইকোসাইডের একটা সাইড ইফেক্ট সেটা হচ্ছে অ্যারিথমিয়া। কেন হয়? আমাদের রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল কমে দিচ্ছে এই জন্য। এখন আমাদের ডিজায়ার যে ইফেক্ট ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে সেটা কিভাবে বাড়াচ্ছে? সোডিয়াম পটাশিয়াম ATPase এনজাইমকে ইনহিবিট করলে সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্পটা ইনহিবিট হয়। এই পাম্পটা যখন ইনহিবিট হবে তখন তার নর্মাল যে ফাংশন ছিল সোডিয়ামকে বের করে দেয় এবং পটাশিয়ামকে ভিতরে ঢুকিয়ে নেয়, সেটা আর হয় না। অর্থাৎ সেলের মধ্যে সোডিয়াম বেড়ে যায় এবং সেলের বাইরে পটাশিয়াম থাকে। সেলের মধ্যে যখন সোডিয়াম বাড়ে তখন সোডিয়াম ক্যালসিয়াম
এক্সচেঞ্জার আর একটা যে পাম্প ছিল সেটাকে ইনহিবিট করে। তার নরমাল ফাংশন ছিল সোডিয়ামকে ভিতরে আনে এবং ক্যালসিয়ামকে বাইরে বের করে দেয়। যেহেতু সেলের মধ্যে সোডিয়াম বেশি, তাহলে সেটাকে সোডিয়াম আর ঢুকতে দিবে না, এই এক্সচেঞ্জারটা ইনহিবিট হবে। অ্যাজ এ রেজাল্ট ক্যালসিয়ামও আমাদের সেল থেকে বাইরে বের হতে পারবে না। ক্যালসিয়াম সেলের মধ্যে যখন অ্যাকুমুলেট করবে তখন অ্যাক্টিন মায়োসিনের ইন্টারঅ্যাকশন বাড়বে। অ্যাজ এ রেজাল্ট কন্ট্রাকশন বাড়বে। অ্যাজ এ রেজাল্ট ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, যেটা আমাদের ডিজায়ার্ড ইফেক্ট। আর একটা কি ইফেক্ট আছে, স্লোয়িং অফ এভি কন্ডাকশন। এই এভি কন্ডাকশনকে কমিয়ে দেওয়ার জন্যই ব্রাডিকার্ডিয়া হয়, যেটাকে আমরা নেগেটিভ অ্যানোট্রপিক ইফেক্ট বলছি। এবং হার্ট ক্লিয়ার? ডক্টর জুদিত পল্লবী বিশ্বাস, ডক্টর জুদিত পল্লবী বিশ্বাস, আপু কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপু এটাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আপু এরকম এভাবে কি কেউ আগে পড়িয়েছে এত ডিটেলসে? আপনি পড়াইছিলেন ভাইয়া আগের ও ক্লাসে, সরি, আমি পড়িয়েছিলাম। রেসিডেন্সি ক্লাসে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সরি। ঠিক আছে, এটা যদি আপনার ডিটেলসে পড়েন তাহলে কিন্তু আপনাদের ইন্ডিকেশন, সাইড ইফেক্ট সবকিছু হয়ে গেছে অলরেডি। তাহলে এখন অ্যাডভার্স ইফেক্ট দেখে ফেলি। কার্ডিয়াক কি কি আছে? ব্রাডিকার্ডিয়া করে, অ্যারিথমিয়া করে, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া করতে পারে, অ্যাট্রিয়াল অ্যারিথমিয়া করে। এটা খেয়াল রাখেন। এক্সট্রা কার্ডিয়াকের মধ্যে জিআইটি, অ্যানোরেক্সিয়া, নস অফ ভমিটিং, ডায়রিয়া করে। আর সিনেসে হেডেক, ড্রাউজিনেস করে, আই ব্লারিং অফ ভিশন, ফটোফোবিয়া, ডিপ্লোপিয়া করে। মিসলেনাস ইফেক্টের মধ্যে রয়েছে স্কিন র্যাশ, হাইপোক্যালেমিয়া, গাইনোকোমেশিয়া, ইউসিনোফিলিয়া। পটাশিয়াম স্প্যান ডায়াবেটিস কি কি আছে? স্পারোল্যাকটোন, ট্রায়ামিথ্রোন, অ্যামিলোরাইড, থায়াজাইড। এটা সবাই, সরি, আচ্ছা এটা আপনারা সবাই জানেন। পটাশিয়াম স্প্যারিং, থায়াজাইড ফলস। এখানে কি কি আছে দেখেন, স্পারোল্যাকটোন, এপ্লেইনন, আর অ্যামিলোরাইড, ট্রায়ামিথ্রোন। এর মধ্যে কোনটা কোনটা অ্যালডোস্টেরনকে অ্যান্টাগনিজম করে এবং কোনটা সোডিয়াম চ্যানেল ব্লক করে, এটা জানতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টোনও বলতে পারেন। আচ্ছা, আর এখানে আরেকটা ইনফরমেশন, পটাশিয়াম স্প্যারিং যে ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু লো এফিকেশিয়াস, এক্সক্রিট লেস দেন 5% অফ ফিল্টার্ড সোডিয়াম। ড্রাগস ইউজড ফর ম্যানেজিং হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। ইনফিনিটি স্টার কোশ্চেন অসংখ্য পরীক্ষায় আসছে, একটু সলভ করি আমরা। এটাকে নেমোনিকটা মনে রাখবো, হার নিউ ল্যাব মেথড ডান, হার নিউ ল্যাব মেথড ডান। নেমোনিকটা মনে রাখবো, এটা হার নিউ ল্যাব মেথড ডান। হাইড্রোলিজিন, নিফিডিপিন, ল্যাবিটেলল, মিথাইলডোপা, অ্যামলোডিপিন, ডক্সালুশন, পারোসিন। হার নিউ ল্যাব মেথড ডান। The following drugs offer benefit in bronchial asthma by their anti-inflammatory effect. তো ব্রঙ্কিয়াল অ্যাজমায় আমরা দুইটা গ্রুপের ড্রাগ ব্যবহার করি। একটা ড্রাগ আমাদের ব্রঙ্কো ডাইলেটেশন করে, আর একটা ড্রাগ এই ইনফ্লামেশন কমায়। অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় না। তো থিওফাইলিন ব্রঙ্কো ডাইলেটেশন করে, ফলস। বুটাসোনাইড, মন্টেলুকাস, নিরোকুমিয়াল সোডিয়াম, all are true. ইপ্রোটোপান ব্রোমাইড, that is false. The drugs used in bronchial asthma দুইটা ভাবে ভাগ করেছে এখানে, bronchodilators আর হচ্ছে drugs that inhibit release of bronchoconstrictor mediators, এটাকে বোঝানো হয়েছে। তো bronchodilators এর মধ্যে দেখেন আমাদের অ্যাডনার্জিক অ্যাগনিস্ট ড্রাগ রয়েছে, জ্যানথিন ডেরিভেটিভস এর মধ্যে অ্যামিনোফাইলিন, থিওফাইলিন রয়েছে। অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস তার মধ্যে রয়েছে ইপ্রাটোপিয়াম এবং অক্সিট্রোপিয়াম। Drugs that inhibit the release of bronchoconstrictor mediator, anti-inflammatory drug, গ্লুকোকর্টিকয়েড, এটা কোন রুটে ব্যবহার করে এটা জানতে হবে। মাস্ট সেল স্টেবিলাইজার, অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ এবং আদার্স এর মধ্যে লিউকোট্রিন পাথো ইনহিবিটরস, জিলিউটিন, জেফ্রিলোকাস এবং অ্যান্টি ইমিউনোগ্লোবিন ই মনোক্লোনাল অ্যান্টিবডি ওমালিজুমাব এটা ইউজ করতে পারি। এখন আমরা H2 অ্যান্টাগনিস্ট সম্পর্কে পড়বো। মে কজ ইম্পর্টেন্স, ট্রু। ইনক্রিজ প্লাজমা গ্যাস্ট্রিন লেভেল, ট্রু। আর কন্ট্রাইন্ডিকেট রেনাল ফেলিউর, ফলস। রেনাল ফেলিউর ব্যবহার করতে পারি। আর সাইটোপ্রোটেক্টিভ, ফলস। H2 অ্যান্টাগনিস্ট আর নট সাইটোপ্রোটেক্টিভ। সুক্রালফিল্ড, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো আমরা সাইটোপ্রোটেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। ডিক্রিজ বোথ বেসাল এন্ড স্টিমুলেট অ্যাস সেক্রেশন, দ্যাট ইজ ট্রু। ফার্মাকোনাইটিক্স চ্যাপ্টার আমরা দেখবো খুব সংক্ষেপে। গুড ওরাল অ্যাবজর্পশন গিভেন বিফোর মিল। Famotidine is the most potent drug. Pharmacological এর মধ্যে দেখেন reduce basal and food stimulate acid secretion, যেটা বলেছি block 90% of nocturnal acid secretion. Block 90% of nocturnal acid secretion. 67% total 24-hour acid secretion. Therefore, it is better to be given before night sleep. রাতে ঘুমানোর আগে আমরা এটা দিতে পারি যাদের সকালে ডিসপেপসিয়া হয় সেই পেশেন্টের ক্ষেত্রে। Reduce pepsin activity.
অ্যাডভার্স ইফেক্ট অলরেডি আপনারা জানেন যে ডিস্টারবেন্স করে, হেডেক, কনফিউশন করতে পারে, ব্রাডিকার্ডে হাইপোটেনশন করতে পারে। এখন যেটা ইম্পর্টেন্ট, এন্ডোক্রাইন ইফেক্টস। এন্ডোক্রাইন ইফেক্টস তিনটা জিনিস রয়েছে, গ্যালাক্টোরিয়া, গাইনাকোমেশিয়া এবং ইম্পর্টেন্স। গ্যালাক্টোরিয়া, গাইনাকোমেশিয়া এবং ইম্পর্টেন্স, আপনারা আমার সাথে একবার বলে ফেলবেন, গ্যালাক্টোরিয়া, গাইনাকোমেশিয়া এবং ইম্পর্টেন্স। নাও another important question, অ্যানালিসিস থেকে করা হয়েছে কোশ্চেনটা। COX-2 inhibitors show anti-inflammatory activity similar to that of the traditional NSAID. এটা true. Are not cardioprotective, that is true. Show greater analgesic activity than additional NSAID, that is also true. Decrease platelet function, false. Platelet function কোনো রোল নাই. Do not affect the kidney, false. যদিও এটা COX-1 কে ইনহিবিট করছে না, তারপরেও এটা রেনোপ্রোটেক্টিভ অ্যাকশন নাই, এটার কিছু টক্সিক ইফেক্ট রয়েছে। তো এটা খেয়াল করবেন যে মেমব্রেন ফসফোলিপিড থেকে ফসফোলিপিড A2 এনজাইম আসে, সেখান থেকে অ্যাক্রোনিক অ্যাসিড আসে। এখানে COX-1 COX-2 দুটো পাথওয়ে আসে। COX-1 প্রোস্টাগ্ল্যান্ডিন কিছু রিলিজ হয়, যেগুলো আমাদের মিউকোসাল ইন্টিগ্রিটি মেইনটেইন করে, প্লাটেলেট অ্যাগ্রিগেশন করতে সাহায্য করে এবং রেনাল ব্লাড ফ্লো মেইনটেইন করে। আর COX-2 আমাদের পেইন ইনফ্লামেশনের জন্য দায়ী। এই জন্য COX-2 কে যদি আমরা সিলেক্টিভলি ইনহিবিট করি, তাহলে আমরা এই সাইড এফেক্ট গুলো আর পাবো না। সেন্ট্রাল এক্সিকিউটিভ ইফেক্টস অফ মরফিন কি কি আছে? তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইফেক্ট, ইনহিবিটরি এবং স্টিমুলেটরি, দুইটা ভাগে আমরা ভাগ করব। স্টিমুলেটরি আছে মায়োসিস, ট্রাঙ্কালিজিটি, নস অ্যান্ড ভমিটিং, হাইপার অ্যাক্টিভ স্পাইনাল কর্ড রিফ্লেক্স। আর ইনহিবিটরির মধ্যে আছে অ্যানালজেসিয়া, ইউফোরিয়া, সিডেশন, রেসপিরেটরি ডিপ্রেশন এবং কফ সাপ্রেশন। অ্যানালজেসিয়া, ইউফোরিয়া, সিডেশন, রেসপিরেটরি ডিপ্রেশন এবং কফ সাপ্রেশন। Now our last question, bromocriptine stimulates lactation, false. Suppress lactation is used in hyperprolactinemia, true. Is a dopamine D2 receptor agonist, true. Commonly causes diarrhea, false. Diarrhea করে না, rather constipation করে। Is effective in reducing symptoms of Kurzner syndrome, false. Kurzner syndrome symptoমের জন্য আমরা ব্যবহার করতে পারি না এটা। আচ্ছা, ব্রোমোক্রিপ্টনের ক্ষেত্রে যেটা মনে রাখবেন, ডাজেন্ট কজ মাল্টিপল প্রেগন্যান্সি, খুবই ইম্পর্টেন্ট, ডাজেন্ট কজ মাল্টিপল প্রেগন্যান্সি। আচ্ছা, এই সম্পর্কে আর কি কি আছে? আর্গট ডেরিভেটিভস, ডোপামিন অ্যাগনিস্ট, পলিটেকেন, half life 6 to 8 hours, used in Parkinson disease, galactoria, infertility, acromegaly এবং hyperprolactinemia. কজ কি কি আছে? হাইপারটেনশন, কনস্টিপেশন। হাইপারটেনশন, কনস্টিপেশন। The pessimist sees difficulty in every opportunity, the optimist sees opportunity in every difficulty. So পরীক্ষার আগে আমরা সবসময় আশা করব আমাদের ভালো কিছু হবে এবং পজিটিভ অ্যাটিটিউড রাখবো। তো ক্লাস কেমন লেগেছে একটু জানাবেন, বা কারো কিছু বলা থাকলে একটু কাইন্ডলি বলবেন। স্লাইডগুলো আমি ইনশাআল্লাহ আজকে না পারলে আগামীকাল দিয়ে দিব। এনিওয়ান? থ্যাংক ইউ ভাইয়া। ক্লাস অনেক ভালো হয়েছে ভাইয়া। ক্লাস ভালো হচ্ছে, অনেক থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ভাই আপনি যে অ্যাকচুয়ালি আমি ক্লাস টাইমলি শুরু করি, আজকে অফলাইন ক্লাস ছিল, তো অফলাইন ক্লাস শুরু করে আমি এটা শেষ করে শুরু করতে হয়েছে, এই জন্য একটু ডিলে হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আপনার ভাইয়া, অনেক ভালো কষ্ট হয়ে হয়েছে। গেছে ভাইয়া। আমি অর্ধেক অফলাইন করে আর অর্ধেক অনলাইন শেষ করলাম। আচ্ছা, ভেরি গুড আপু, থ্যাংক ইউ। যা আপনি শেষ করছেন, আপনার ইনশাআল্লাহ একটু হলেও এটা জি ইমপ্রুভ ভাইয়া, হবে। আপনাকে বলেই চলে এসেছিলাম, আপলোড দিয়ে ভাইয়া। খারাপ লাগছিল। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমি ডিপ্লোমা ড্রিমার্স থেকে আপলোড দিয়ে দিব। ভাইয়া স্লাইডগুলোকে আমি আপলোড দিয়ে দিব ভাই। আপনি অনেকক্ষণ সারাদিন ক্লাস নিলেন, অফলাইন অনলাইন। আমি আমি সবগুলো স্ক্রিনশট নিয়েছি। ভাইয়া আপনি একটু পিডিএফ দিলে ভালো হয়। কারেকশন গুলা একটু দিয়ে দিয়েন গ্রুপে। আগামীকাল একসাথে বসে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। পিডিএফ দিলে ভাইয়া ওই যে কয়েকটা কোশ্চেনে কারেকশন ছিল, ওইটা একটু দিয়ে দেন। আচ্ছা, 9, 18, 29, 52, 54, 63 এটাই কারেকশন ছিল, আমি দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ করে দিলে ভালো হয় ভাইয়া। হ্যাঁ আপু, ইনশাআল্লাহ। এবং তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয় বা কোনো গ্যাপ থাকে অবশ্যই বলবেন। আর আমি আগামীকাল এটা আপলোড দিব, আজকে হয়তো পারবো না, বাসায় যেতেছি তো অনেক রাত হয়ে যাবে। কুকেনবার্গ টিউমার কি গ্যাস্ট্রিক সিক্রেট করে? হ্যাঁ আপু, বলেন। কুকেনবার্গ টিউমার কি হচ্ছে গ্যাস্ট্রিক সিক্রেট করে? কুকেনবার্গ টিউমার এটা হচ্ছে আপনাদের কুকেনবার্গ টিউমার। হ্যাঁ, এটা করে না, মিউসিন সিক্রেট করে। ও মিউসিন, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আপু, ওয়েলকাম। ভাইয়া একটা কোশ্চেন আছে, যেমন হ্যাঁ আপু, আজকে একটা কোশ্চেনে আমি শেষ করব, আর কোশ্চেনে যাব না। জি ভাইয়া, বলেন। হেপারিনটা তো ভাই আমরা জানি যে বোথ ন্যাচারাল আর হচ্ছে মানে ল্যাবেও সিনথেটিক, এটা দুইটাই ট্রু। তাহলে
এখানে যেহেতু obtained synthetically from laboratory source দেয়া আছে তাহলে এটা ট্রু হবে, কিন্তু অনলি বললে ফলস হতো, তাই তো? হ্যাঁ, অনলি বললে এটা পসিবল, কারণ ফার্স্ট অফ অল যখন আমরা এটা আলাদা করেছিলাম তখন হচ্ছে আমরা প্রোটিন বা বোভাইন এখান থেকে করেছিলাম, কিন্তু বর্তমানে সবকিছুই মোস্টলি ল্যাবরেটরি সিনথেসিস করা হয়। ঠিক আছে, আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক শুভকামনা। আশা রাখি আপনাদের সাথে আবারও দেখা হবে, এবং সবচেয়ে খুশি হব যদি আমাদের ডিপ্লোমাতে চান্স পাওয়ার পরে সেলিব্রেশন প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হয়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।